হ্যালো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। তো তোমাদের প্রস্তুতি তো আশা করি ভালোই আছে। তো আমরা আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি তৃতীয় এবং চতুর্থ অধ্যায়। যে দুইটা অধ্যায় থেকে তোমরা জানোই তিনটা কিন্তু মাস্ট সিকিউ হবে। যে তৃতীয় অধ্যায় থেকে দুইটা, চতুর্থ অধ্যায় থেকে একটা সিকিউ কিন্তু মাস্ট হবেই। ঠিক আছে? তো আজকে ক্লাসটা তোমরা মনোযোগ সহকারে দেখবা, তাহলে সেক্ষেত্রে তোমাদের সুবিধা হবে কি, তোমরা এই অধ্যায়ের সিকিউ কত রকমের হতে পারে, কোন 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 টপিক থেকে কত রকমের স্টাইলে সিকিউ আসতে পারে, সবকিছু সম্পর্কে তোমরা আজকে ক্লাস থেকে জানতে পারবে। এবং এমসিকিউ গুলা কিভাবে তোমরা শর্টকাটে করতে পারবে, বা এমসিকিউ কিভাবে পাবা, বা এমসিকিউর জন্য তোমার কি কি দেখা উচিত, কোন টপিক্সের থেকে কোন অংশটুকু তোমার পড়া উচিত এমসিকিউতে ভালো করার জন্য, সবকিছুই থাকবে হচ্ছে আজকে লাইভে। শুরু করতেছি আমাদের আজকে লাইভটা, ঠিক আছে? তাহলে দেখো, সবাই একটু খেয়াল করো। প্রথমে আমরা তৃতীয় অধ্যায় দিয়ে স্টার্ট করব। তো তৃতীয় অধ্যায়ের নাম আমরা তো সবাই জানি, সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস। ফার্স্ট আমরা প্রথম অংশ দিয়ে স্টার্ট করতেছি, সেটা হচ্ছে কি স্যার, সংখ্যা পদ্ধতি। তো আমরা সবাই জানি সংখ্যা পদ্ধতি কাকে বলে, ঠিক আছে? তো আমরা ফার্স্টে আগে একটু সংখ্যা পদ্ধতির ইতিহাসটা একটু জানবো, আবিষ্কারের ইতিহাসটা, কারণ এখান থেকে কিন্তু একটা এমসিকিউ আসার সম্ভাবনা আছে। সেটা হচ্ছে কোন জায়গা থেকে এমসিকিউ আসতে পারে, তাহলে একটু দেখো। তোমার এমসিকিউ আসার সম্ভাবনা হচ্ছে কি, দেখো, খ্রিস্টপূর্ব এত হাজার পূর্বে, এগুলো তোমরা দেখে নিবা, তোমার প্রয়োজন এটার কি নিয়ে নিবা, স্ক্রিনশট নিয়ে নিবা। তো এখান থেকে তোমরা এমসিকিউর জন্য যেটা সবচেয়ে বেশি ভালো মতো দেখবা, সেটা হচ্ছে কি, এই যে দেখো, মায়ান সংখ্যা পদ্ধতি ছিল কত ভিত্তিক, কুড়ি ভিত্তিক। তাহলে পরীক্ষা এমসিকিউ আসতে পারে মায়ান সংখ্যা পদ্ধতি কত ভিত্তিক, কুড়ি ভিত্তিক, এগুলো এমসিকিউর জন্য দেখবা। এরপর চীন ও ভারতীয় সংখ্যা পদ্ধতি ছিল 10 ভিত্তিক। ঠিক আছে? এটা ভালো মতো দেখে নিবা, তাহলে এগুলো একটু দেখে নিবা। এগুলো কিসের জন্য, তোমার এমসিকিউর জন্য খুব বেশি 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 ইম্পর্টেন্ট। এরপর দেখো, সুমেরিয়ান এবং বেবিলিয়ান ছিল হচ্ছে কি 60 ভিত্তিক। তো পরীক্ষা এটা এমসিকিউ আসতে পারে। তাহলে এই জিনিসগুলা, এবং মিশরীয়রা হচ্ছে কত ভিত্তিক, 10 ভিত্তিক। এখান থেকে পরীক্ষায় একটা এমসিকিউ হয়তো থাকতে পারে। এটা আসলে কিন্তু আমরা অনেকে করতে পারি না, যে সুমেরিয়ান কত ভিত্তিক, মায়ান কত ভিত্তিক, বেবিলিয়ান কত ভিত্তিক, এটা কিন্তু আমরা করতে পারি না। তো এই জিনিসগুলো তোমরা একটু মনে রাখবা, কোনটা কত ভিত্তিক। ঠিক আছে? মায়ানটা হচ্ছে কত, 20 ভিত্তিক। এরপর চীন ভারতীয় হচ্ছে কত, 10 ভিত্তিক। মিশরীয়টা কত, 10 ভিত্তিক। আর বেবিলিয়ান এবং সুমেরিয়ানটা হচ্ছে কত, 60 ভিত্তিক। এই জিনিসটা তোমরা একটু ভালো মতো খেয়াল করবে, এটা এমসিকিউর জন্য, এটা হচ্ছে এমসিকিউর জন্য খুবই বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে? ওকে, তাহলে আমরা তাহলে এরপর দেখো সংখ্যা পদ্ধতি। তো সংখ্যা পদ্ধতি কাকে বলে আমরা জানি, কোন অঙ্ক বা সংখ্যা লেখা বা প্রকাশ করার পদ্ধতিকে কি বলে, সংখ্যা পদ্ধতি বলে। এরপর দেখো সংখ্যা পদ্ধতি। এরপর আমরা জানি সংখ্যা পদ্ধতি কয় প্রকার, দুই প্রকার, একটা হচ্ছে পজিশনাল, একটা হচ্ছে নন পজিশনাল। তো সংখ্যা পদ্ধতির মধ্যে তোমাকে যেটা জানতে হবে, তাহলে একটু খেয়াল করো, 0 থেকে 9 এগুলোকে আমরা কি বলি, অঙ্ক, অথবা এগুলোকে আবার কি বলা যায়, সংখ্যা বলা যায়। যখন সেটা কত হবে, 10 বা 10-এর চেয়ে বড়, মানে ইনফিনিটিভ, অসীম, তখন এইগুলাকে আর অঙ্ক বলা যাবে না। কারণ মনে রাখতে হবে, অঙ্কের মধ্যে সবসময় ডিজিট কয়টা থাকবে, একটা থাকবে। এটাকে কি বলা যাবে না, অঙ্ক বলা যাবে না। তাহলে এগুলোকে কি বলতে হবে, সংখ্যা বলতে হবে। তাহলে কি বলতে হবে, সংখ্যা। তাহলে একটু দেখো, 0 থেকে 9 পর্যন্ত এগুলাকে আমরা অঙ্ক বলতে পারি, আবার কি বলতে পারি, সংখ্যা বলতে পারি। কিন্তু যখন সেটা 10 বা 10-এর চেয়ে কি হবে, বড় অসীম হবে, তখন এগুলাকে আর অঙ্ক বলা যাবে না, এগুলোকে কি বলতে হবে, সংখ্যা বলতে হবে। তো এখান থেকে আমরা কি বলতে পারি, অর্থাৎ এখান থেকে আমরা বলতে পারি হচ্ছে কি, সকল অঙ্কই সংখ্যা, কিন্তু সকল সংখ্যা কি নয়, অঙ্ক নয়। এটা পরীক্ষায় হয়তো তোমার খ নাম্বার আসতে পারে, যে সকল অঙ্কই সংখ্যা, কিন্তু সকল সংখ্যা কি নয়, অঙ্ক নয়। এটা ব্যাখ্যা করো, তাহলে এটা ব্যাখ্যা করতে পারো। তার মানে 0 থেকে ইনফিনিটি পর্যন্ত সবগুলোকে কি বলা হচ্ছে, সংখ্যা। বাট সবগুলা কিন্তু অঙ্ক বলা যাচ্ছে না, অঙ্ক বলতে পারবো কত পর্যন্ত, 9 পর্যন্ত। ডিজিট কয়টা থাকবে অঙ্কের মধ্যে, একটা। যখন একাধিক ডিজিট হয়ে যাবে, তখন আর এটা অঙ্ক হবে না, এটা কি হয়ে যাবে, সংখ্যা। তাহলে সংখ্যা পদ্ধতি হচ্ছে কয় প্রকার, দুই প্রকার, একটা হচ্ছে পজিশনাল, একটা হচ্ছে কি, নন পজিশনাল। তাহলে এরপরে দেখো, আর এই পজিশনাল সংখ্যা পদ্ধতি হচ্ছে আমরা সবাই জানি হচ্ছে কয় প্রকার, 4 প্রকার। ঠিক আছে? পজিশনাল সংখ্যা পদ্ধতি হচ্ছে কয় প্রকার, 4 প্রকার। কি কি, বাইনারি, অক্টাল, দশমিক, আর একটা হচ্ছে কি হেক্সাডেসিমাল। তাহলে বাইনারি বেস করে, হ্যাঁ, তো এইটা গেলাম। তাহলে এবার আসিস কি, নন পজিশনাল কোনগুলা, পজিশন হচ্ছে যেগুলোর স্থানীয় মান আছে। যেমন ধরো হচ্ছে আমরা প্রাইমারিতে থাকার সময়, ধরো 1000, একক, দশক, শতক, হাজার, এরকম স্থানীয় মানের অঙ্ক করতাম। তাহলে একটা জিনিস খেয়াল করো, 1, 10, 100, 1000, 1 লক্ষ, 1 কোটি, এগুলো সবগুলার কি আছে, স্থানীয় মান আছে। তো এই জন্য এগুলো হচ্ছে পজিশনাল। আর যেগুলো স্থানীয় মান নাই, সেগুলো হচ্ছে কোনগুলা, যেমন ধরো হচ্ছে কি, রোমান সংখ্যা। এরপর হচ্ছে
দেখো প্রাইমারিতে যখন তুমি যোগ অঙ্ক বিয়োগ অঙ্ক করতে ফার্স্ট টাইম, তাহলে তোমাকে ধরো 4-এর সাথে মনে করো 3 যোগ করতে বলা হলো, তখন আমরা ফার্স্ট টাইম যখন যোগ অঙ্ক শিখছিলাম তখন কি করতাম 4। তো 4-এর পাশে আমরা তখন 4টা টান দিতাম, এরপরে এটার সাথে যোগ করতাম কত 3, 3-এর পাশে 3টা টান দিতাম, তারপর আমরা কি করতাম 1 2 3 4 5 6 7, তারপর 7 বসাতাম। তাহলে এই টানগুলো আমরা দিয়ে কেন করতাম, আমরা আমাদের বোঝার সুবিধার্থে। এটা তুমি একদম লাইফে ফার্স্ট টাইম করছো যখন যোগ অঙ্ক শিখতেছো, কিন্তু এখন এসে কি তোমাকে এই যোগ অঙ্ক করার জন্য এরকম টান দিতে হচ্ছে না। তাহলে এগুলো আমরা আমাদের বোঝার সুবিধার্থে ব্যবহার করতাম, কিন্তু বাস্তবে এগুলোর ব্যবহার না, এগুলো হচ্ছে কি নন পজিশনাল। এরপর হচ্ছে এইরকম চিহ্ন দিয়ে হয়তো তোমরা ম্যাথ করছো, সেটা হচ্ছে কি টালি চিহ্ন ম্যাথ করছো। তাহলে এগুলো আমরা আমাদের বোঝার সুবিধার্থে পরিসংখ্যানে ইউজ করতাম, কিন্তু বর্তমানে এটা কোনো কিনে ব্যবহার নেই। তাহলে এগুলোই হচ্ছে কি নন পজিশনাল, যেগুলোর স্থানীয় মান নেই সেগুলো হচ্ছে কি নন পজিশনাল, আর যেটার স্থানীয় মান আছে সেটা হচ্ছে কি পজিশনাল। ক্লিয়ার? তো সংখ্যা পদ্ধতি কাকে বলে গেল। এরপরে দেখো পরীক্ষায় ক নাম্বারের জন্য আসতে পারে, ক নাম্বারের জন্য মনে রাখবে সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি কি। তাহলে কোন সংখ্যা পদ্ধতি লিখে প্রকাশ করার জন্য যতগুলো মৌলিক চিহ্ন বা হচ্ছে কি ব্যবহার করা হচ্ছে, অঙ্ক ব্যবহার করা, তার সমষ্টিকে কি বলা হচ্ছে, ওই সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি বলা হচ্ছে। তো এগুলো মনে রাখবা। সংখ্যা পদ্ধতি, এটা ক নাম্বারের জন্য। সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি হচ্ছে কত প্রকার, সেটা হচ্ছে তোমরা মনে রাখবা ক নাম্বারের জন্য। ঠিক আছে? এরপরে দেখো পজিশন সংখ্যা পদ্ধতি আমরা একটু আগে বলছিলাম কয় প্রকার, 3 প্রকার। এবার এমসিকিউর জন্য এখানে আরেকটা জিনিস মনে রাখবা। দেখো কোন একটি সংখ্যার মান বের করার জন্য কয়টি ডেটার দরকার হয়, 3টি ডেটার দরকার হয়। এটা পরীক্ষা এমসিকিউর জন্য আসতে পারে যে কোন একটি সংখ্যার মান বের করার জন্য কয়টি ডেটা দরকার হয়, 3টি। বা পরীক্ষায় যে উচ্চতর দক্ষতামূলক যে প্রশ্নগুলো আসে এমসিকিউ গুলো, ওখানে বলতে পারে কোন একটি সংখ্যা মান বের করার জন্য নিচের কোনটি প্রয়োজন। তাহলে দেখো সংখ্যাটিতে ব্যবহৃত অঙ্কগুলো নিজস্ব মান, সংখ্যা পদ্ধতির বেস এবং সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত প্রতিটি অঙ্কের অস্থানিক বা হচ্ছে কি স্থানিক মান। ঠিক আছে? তাহলে কয়টা, 3টা। এবার একটু আগে আমরা বলছিলাম হচ্ছে কি পজিশন সংখ্যা পদ্ধতি কয়টা, 4টা। তাহলে 4টা হচ্ছে কি বাইনারি, অক্টাল, দশমিক, হেক্সাডেসিমাল। বাইনারি মানে বেস হচ্ছে কত 2, অক্টালে বেস 8, এটা আমরা সবাই জানি, এগুলো তোমাদের তার বলতে হচ্ছে না। বেস গুলা কি কি এখানে সব দেওয়া আছে। ঠিক আছে? এরপর হচ্ছে ওদের একটা একটা করে আমরা কি দিয়ে দিলাম, এক্সাম্পল দিয়ে দিলাম। ওকে, তোমাকে যদি বলে বাইনারি এবং দশমিকের মধ্যে পার্থক্য লিখো, তখন তুমি কি বলতে পারো, যার বেস বা ভিত্তি হচ্ছে 2 তাকে বাইনারি বলে, যার বেস বা ভিত্তি কত 10 তাকে দশমিক বলে। বাইনারির বেস সমূহ, দশমিকের বেস সমূহ, বাইনারির উদাহরণ, দশমিকের উদাহরণ। তাহলে এগুলো যখন তুমি লিখে দিবা তখন আলটিমেটলি এটা তোমার কি হয়ে যাচ্ছে, দুইটা সংখ্যার পদ্ধতির মধ্যে পার্থক্য হয়ে যাচ্ছে। তাহলে এই 4টা সংখ্যা পদ্ধতির মধ্যে তোমার কোনো ধরনের যদি পার্থক্য আসে তাহলে করতে পারবো তো আমরা সবাই। যদি অক্টাল এবং হেক্সাডেসিমাল পার্থক্য বলো তাহলে 3টা করে লিখে দিলে হয়ে যাবে খ নাম্বারের জন্য, এর থেকে আর বেশি লিখতে হবে না। ঠিক আছে? আচ্ছা, তাহলে এবার দেখো, এবার যেটা সবচেয়ে বেশি রূপান্তর সেটা হচ্ছে কি সংখ্যা পদ্ধতির রূপান্তর, তোমরা সবাই জানো। তো সংখ্যা পদ্ধতির রূপান্তর দেখো আগে যা তো কোর্সে এখন এই মুহূর্তে শর্টকাট টেকনিক হচ্ছে কি, দেখো এখানে 2 ধরনের, একটা হচ্ছে দশমিক থেকে বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল, আর একটা হচ্ছে হেক্সাডেসিমাল থেকে বা অক্টাল থেকে বা বাইনারি থেকে কোথায় দশমিকে। তো এই সবগুলোর জন্য কোনো কিছু না, তোমার শুধু একটা লাইন মনে রাখবা, সেটা হচ্ছে কি, মনে রাখবো হচ্ছে কি পূর্ণ সংখ্যার ক্ষেত্রে দশমিক থেকে গেলেই ভাগ। একটা লাইন মনে রাখো, কি পূর্ণ সংখ্যার ক্ষেত্রে দশমিক থেকে গেলেই কি ভাগ। মনে করো তোমার একটা সংখ্যা দেওয়া আছে হচ্ছে কত, মনে করো 37.25, তাহলে এটা কিসে দেওয়া আছে, দশমিকে। এখন তোমাকে বলা হলো এটাকে কোথায় নিয়ে যেতে, এটাকে মনে করো তোমার অক্টালে নিয়ে যেতে বলা হলো, কিংবা বাইনারিতে কিংবা হেক্সাডেসিমালে। তো তোমার মনে রাখতে হবে, কি বলছিলাম একটু আগে বলছি হচ্ছে কি পূর্ণ সংখ্যার ক্ষেত্রে দশমিক থেকে গেলেই কি ভাগ। এই একটা লাইন তুমি মনে রাখবা, তাহলে পরীক্ষায় সংখ্যা পদ্ধতির রূপান্তর তুমি ইজিলি করতে পারবা। কেন করতে পারবা, দশমিক থেকে, এই যে দেখো পূর্ণ সংখ্যার ক্ষেত্রে দশমিক থেকে গেলে কি করতে হবে, ভাগ। ভাগ মানে কত দ্বারা, 8 দ্বারা, মানে ওই সংখ্যার বেস দ্বারা। একটা যে মাথা রাখবে আইসিডিতে, দশমিকের বেসটার কোনো কাজ নেই, এটা দ্বারা কখনো গুণ হবে না, ভাগ হবে না। কারণ এই দশমিক সংখ্যা পদ্ধতির আরেকটা নাম হচ্ছে কি প্রচলিত সংখ্যা পদ্ধতি। হয়তো পরীক্ষায় একটা কোয়েশ্চেনের মধ্যে একটা বাইনারি মান দেওয়া থাকবে, এবার গ নাম্বারে বলতে পারো হচ্ছে কি উদ্দীপকের সংখ্যাটিকে প্রচলিত সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করো। তাহলে প্রচলিত মানে হচ্ছে কিসের রূপান্তর করা, দশমিকের রূপান্তর করা। বুঝতে পেরেছো? প্রচলিত মানে কিসের রূপান্তর, দশমিকের রূপান্তর করা। ক্লিয়ার? তাহলে কি বলতে হবে, কি মনে রাখতে বলছিলাম, পূর্ণ সংখ্যার ক্ষেত্রে দশমিক থেকে গেলে কি বলছিলাম, দশমিক থেকে গেলে কি ভাগ। তাহলে পূর্ণ সংখ্যাকে যদি ভাগ করি তাহলে তোমার মাথা অটোমেটিক চলে যাবে, কারণ একটা গুণ হলে আরেকটা কি হয়, ভাগ হয়। বাট আমরা পরীক্ষায় কনফিউজড হয়ে যাই কোন জায়গায়, হয়তো গুণের জায়গায় ভাগ করে আসি, ভাগের জায়গায় কি দিয়ে আসি, গুণ তৈরি চলে আসে। তো দশমিক থেকে গেলেই কি ভাগ, তাহলে কত 37কে কত দ্বারা ভাগ, 8 দ্বারা ভাগ করবো। তাহলে 8 দ্বারা ভাগ করলে কয়বার হচ্ছে, 4 বার। 4 8 কত হচ্ছে 32। তাহলে আমার আছে কত 37 থেকে 32 চলে গেলে বাক্সিস কত থাকে 5। এবার এই 4কে আবার কত দ্বারা দিব, 8 দ্বারা। তাহলে বলতো 4কে কি 8 দ্বারা ভাগ যাবে, না যাবে না। তাহলে কত হচ্ছে, ভাগ না গেলে ভাগফল কত, 0। এবার এই জায়গায় দেখো অনেক স্টুডেন্ট এই জায়গায় এসে একটু ভুল করে, এই জায়গায় 1 বসাই দেয়।
কিন্তু একটা জিনিস খেয়াল করবো, আমরা ভাগ করতেছি কাকে? 4 কে কত দ্বারা? 8 দ্বারা, যে প্রাইমারি স্কুলে যেরকম ভাগ করতাম। তাহলে 4 কে 8 দ্বারা ভাগ করলে ভাগ যাবে না? যাবে না। কত? 0। তাহলে এই যে 0 বসালাম, আবার 4 থেকে 0 গেলে ভাগশেষ কত? 4। তো মনে রাখতে হবে, ছোট সংখ্যাকে যদি বড় সংখ্যা দ্বারা ভাগ দিই, সেক্ষেত্রে ভাগফল হচ্ছে কত? 0। কিন্তু ভাগশেষ অলওয়েজ কোনটা থাকবে? সেই ছোট সংখ্যাটাই। তাহলে এখানে কাকে ভাগ দিচ্ছি? 4 কে। যাচ্ছে না বলে এই 4ই হচ্ছে কি থাকবে? ভাগশেষ থাকবে। তাহলে এই যে আনসার কি নিচ থেকে উপরে। এবার ভগ্নাংশ পয়েন্ট কত আছে? 25। এবার দেখো, তো আমরা কি বলছিলাম? পূর্ণ সংখ্যার ক্ষেত্রে দশমিক থেকে গেলে কি ভাগ, তো দশমিক থেকে গেলে যদি কি হয়? ভাগ হয় পূর্ণ সংখ্যাকে, তাহলে ভগ্নাংশ অবশ্যই তোমার মাথায় চলে আসবে, সেটা হচ্ছে কি? গুণ। তাহলে কোথায় যাচ্ছি? অক্টালে কত দ্বারা গুণ? 8 দ্বারা। তাহলে এটাকে কত? 8 দ্বারা গুণ দিলেও তার 216, পাঁচের কত? 40। তাহলে কত? 2.0 বা 2। তাহলে 2.0 বা হচ্ছে কত? 2। তাহলে এখানে পূর্ণাংশ কত আসে? 2 আসে। তাহলে আমার পূর্ণ সংখ্যার ক্ষেত্রে লিখতে হচ্ছে নিচ থেকে উপরের দিকে, আর ভগ্নাংশের ক্ষেত্রে লিখতে হবে উপর থেকে নিচে। তাহলে এখানে একটাই হচ্ছে, একটাই। এবার এটাকে কি বলা হয়? এই জায়গায় একটা জিনিস আমরা অনেকে জানি না, সেটা হচ্ছে কি, আমরা কিন্তু এটাকে কি লিখে দিই? দেখো, এটাকে কিন্তু আমরা এখানে কি লিখে দিই? ম্যাক্সিমাম স্টুডেন্ট এখানে এমএসবি লিখি, এখানে কি লিখি? এলএসবি লিখি। কিন্তু না, এটা কোনো অবস্থাতেই হবে না, কারণ এখানে এমএসবি লেখা যাবে না। কেন? এমএসবি মানে হচ্ছে কি? মোস্ট সিগনিফিক্যান্ট বিট। তাহলে বি এর ফুল ফর্ম হচ্ছে কি? বিট। আর বিটটা কোত্থেকে আসছে? বিট এর ফুল ফর্ম হচ্ছে কি? বাইনারি ডিজিট। তাহলে এগুলো কি বাইনারি মান? না, এগুলো হচ্ছে কি অক্টাল মান। তাহলে এখানে কোনো অবস্থাতে বি লেখা যাবে না। তো এক্ষেত্রে কি লিখতে হবে? এখানে কিন্তু আমরা অনেক স্টুডেন্ট, ম্যাক্সিমাম স্টুডেন্ট কিন্তু এমএসবি লিখে দিই। তাহলে এক্ষেত্রে আমাদের কি লিখতে হবে? এমএসডি। আর এটা কি লিখতে হবে? এলএসডি, মোস্ট সিগনিফিক্যান্ট ডিজিট। একটা হচ্ছে লিস্ট সিগনিফিক্যান্ট ডিজিট। ক্লিয়ার? তাহলে পরীক্ষায় যদি তোমাকে বলে এমএসবি এবং এমএসডি এর মধ্যে পার্থক্য, তাহলে বলতে পারবো তো? তাহলে বাইনারি ক্ষেত্রে কি হবে? বি, আর বাকিগুলোর ক্ষেত্রে অক্টাল বা হেক্সাডেসিমালের ক্ষেত্রে কি হবে? ডি। ক্লিয়ার? তাহলে এটা যদি বাইনারিতে বলে 2 দ্বারা ভাগ 2 দ্বারা গুণ, হেক্সাডেসিমাল বলে 16 দ্বারা ভাগ 16 দ্বারা, এটা আমরা সবাই জানি। তাহলে একটা জিনিস খেয়াল করো, আমরা কি বলছিলাম? পূর্ণ সংখ্যার ক্ষেত্রে দশমিক থেকে গেলেই ভাগ। এবার তোমার যদি একটা ধরো এই লাইনটা তোমার মনে আছে, এবার তোমাকে পরীক্ষায় দেখো, মনে করো তোমার 101.1.1, এটা কিসে আছে? বাইনারি। বাইনারি থেকে কোথায় যেতে বলছে? দশমিকে। তো তুমি যদি একটা লাইন মনে আছে না তোমার, সেটা হচ্ছে কি? দশমিক থেকে গেলেই ভাগ। এবার বলো তো, তুমি কি দশমিক থেকে যাচ্ছ নাকি দশমিকে আসতেছো? তাহলে দশমিকে আসতেছো। তাহলে উল্টা যখন আসছো, তোমার কাজও কি হয়ে যাবে? উল্টা হয়ে যাবে। তাহলে দশমিক থেকে গেলে যদি পূর্ণ সংখ্যাকে ভাগ হয়, আসলে কি হবে? গুণ। আসলে কি হবে? এই পূর্ণ সংখ্যাকে কি করতে হবে? গুণ। আর ভগ্নাংশকে তাহলে কি করতে হবে? তাহলে একটাকে গুণ মানে একটাকে কি করতে হবে? ভাগ করতে হবে। তাহলে কত দ্বারা? বেস দ্বারা। কত দ্বারা? বেস দ্বারা। বেস কত? 10 না। তাহলে একটু আগে বলছিলাম দশমিকের বেসের কোনো কাজ আইসিটি তে নেই। যে বেসটা দেওয়া থাকবে অন্য, সেই বেসটা দ্বারা আমাদেরকে গুণ ভাগ করতে হবে। তাহলে কত দ্বারা? 2 দ্বারা। তাহলে এটাকে 2 দ্বারা কি করব? গুণ। আর এটাকে 2 দ্বারা কি করে দিব? ভাগ করে দিব। তাহলে এটা কিভাবে করতেছি আমরা? তাহলে এটা কিভাবে? 1 গুণ কত? 2। 0 গুণ 2, 1 গুণ 2, 1 গুণ 2, 1 গুণ 1 গুণ 2, 0 গুণ 2 যোগ 1 গুণ 2। এরপর লাস্ট পূর্ণ সংখ্যা হচ্ছে এই একটা, এই একটা। তাহলে দেখো এই একটা এখানে কোথায়? দেখো এই 1 1, এই 0 0, এরপরে 1, এরপরে দেখো এই 1 1, এই 1 এই 1, এই লাস্ট পূর্ণ সংখ্যা হচ্ছে এটা। এটা পরে কি আছে? রেডিক্স পয়েন্ট। এটাকে কি বলা হচ্ছে আইসিটি তে? কিন্তু এটার নাম কি? পয়েন্ট। এটার নাম কিন্তু দশমিক না, এটার নাম হচ্ছে কি? রেডিক্স পয়েন্ট। রেডিক্স পয়েন্ট কাকে বলে? ক নাম্বার আসতে পারে। তাহলে দেখো এই পয়েন্টের আগের গুলো হচ্ছে কি? পূর্ণ সংখ্যা, পরের গুলো হচ্ছে কি? ভগ্নাংশ। তাহলে যে পয়েন্টটা পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশকে সেপারেট মানে আলাদা করে, সেই পয়েন্টকে কি বলা হচ্ছে? রেডিক্স পয়েন্ট। ক্লিয়ার? সেই পয়েন্টকে কি বলা হচ্ছে? রেডিক্স পয়েন্ট। তাহলে এবার দেখো লাস্ট পূর্ণ সংখ্যা কত? এই একটা। এই একের সাথে যেই দুইটা গুণ আছে, মানে যে বেসটা গুণ আছে, সেই বেসের পাওয়ার দিবে কত? 0। বাম দিকে বেসটার পাওয়ারটা এক এক করে বাড়বে, আর ডান দিকে পাওয়ারটা হচ্ছে এক এক করে কমবে। আর পাওয়ার এই যে মাইনাস থাকা মানে, মনে করো হচ্ছে 1 ইন্টু 2 টু দি পাওয়ার কত? -3। পাওয়ার মাইনাস থাকা মানে হচ্ছে ভাগ কিরকম? এই যে দেখো 1 গুণ, হ্যাঁ এটা এটা মানে হচ্ছে কত? 1 গুণ 1/2 কিউব। তাহলে সমান হচ্ছে কত? 1 বাই কত হচ্ছে 2 কিউব মানে কত? 8। তাহলে দেখো প্রকাশ করছি গুণ চিহ্ন দ্বারা, কিন্তু আলটিমেটলি কাজটা কিসের হচ্ছে? ভাগের। কাজটা কিসের হচ্ছে? ভাগের। এরপর ক্যালকুলেটরে ক্যালকুলেশন করে তোমার করে দেবে, যেটা আসবে সেটা হচ্ছে আনসার। তাহলে এটা যদি হেক্সাডেসিমাল থেকে যায়, সেম। অক্টাল থেকে গেল, সেম। কত? 8 দ্বারা। হেক্সাডেসিমাল থেকে 16 দ্বারা। এবার একটা জিনিস, হেক্সাডেসিমাল থেকে যদি তোমার আসে, সেক্ষেত্রে অনেক স্টুডেন্ট এই জায়গায় একটু ভুল করে। কিরকম? মনে করো তোমার একটা মান দেওয়া আছে, দেখো মনে করো 7D।
হ্যাঁ, পয়েন্ট সি এটা দেওয়া আছে হেক্সাডেসিমেলে, এটাকে নিয়ে যেতে বলছে হচ্ছে কোথায়, দশমিকে। তো অনেক স্টুডেন্ট একটু কি করে ফেলে, এটা করার সময় এখানে আগে লিখে 7 দিয়ে, তারপর ডি মানে কত লিখে ফেলে 13, এরপর দশমিক, সি মানে কত 12, তারপরে এই জায়গায় আসি সবগুলাকে 7 গুণ 16, 1 গুণ 16, হয়তো তোমাদের মধ্যেও হয়তো অতীতে কেউ না কেউ এই ভুলটা করে আসছো। তারপর 3 গুণ 16, এভাবে কোনো অবস্থাতে করা যাবে না, কারণ এখানে ডি হচ্ছে পুরোটা একটা সংখ্যা। তো এই ডি মানে 13, এই পুরো 13টাকেই, ওই সংখ্যাটাকেই তোমাকে বেস দ্বারা কি করতে হবে, গুণ করতে হবে। তাহলে এইভাবে ভেঙে লেখার কোনো দরকার নেই, কারণ একটা জিনিস তোমাকে মাথায় রাখতে হবে, পরীক্ষায় তোমাকে অত ভেঙে লিখে দেখাইতে হবে না, কারণ তুমি বুঝলে কে বুঝবে, টিচারই বুঝবে। তাহলে তুমি ডিরেক্ট কি করে দিবে, এখানে 7 গুণ কত মার দিবে 16, ডি মানে কত 13, 13 গুণ কত 16, এরপর যোগ সি মানে কত 12, 12 গুণ কত 16। আবার এই জায়গায় আরেকটা জিনিস খেয়াল করবো, সেটা হচ্ছে কি, অনেক স্টুডেন্ট এই জায়গায় ভুল করে, সেটা হচ্ছে কি, ডি মানে এখানে 14 বসাই দে, আবার বি মানে সি মানে কত 13 বসাই দে, বি মানে কত 12 বসাই দে। তো পরীক্ষায় এই জিনিসগুলো আসলে একটু খেয়াল করবা, মাথায় রাখবা, 10 থেকে একটু কাউন্ট করবা, যে 10 হলে কত এ, 11 হলে বি, 12 হলে সি, এভাবে কাউন্ট করে বসা। তাড়াহুড়া করতে যাবা, তাহলে এখানে ক্ষেত্রে কি করে দিবা, ওই যে সি মানে কত 13 বসাই দিবা, ডি মানে 14 বসাই দিয়ে চলে আসবা। তাহলে এই জিনিসগুলো একটু ভালো মতো খেয়াল করবা পরীক্ষায়, ঠিক আছে, এগুলো খেয়াল করবা। ওকে, তাহলে এগুলো আমরা করে ফেলতে পারবো। এইবার আরেকটা জিনিস, সেটা হচ্ছে কি, এবার আমাদের কি আছে এখানে, অক্টাল থেকে কি আছে, বাইনারি, কিংবা বাইনারি থেকে অক্টাল, বা অক্টাল থেকে হেক্সাডেসিমাল, বাইনারি থেকে হেক্সাডেসিমাল। এবার অক্টালের ব্যাপার স্যাপার বা হেক্সাডেসিমালের ব্যাপার যদি আসে দশমিক ছাড়া, তখন সেক্ষেত্রে কিন্তু কোনো ধরনের আর গুণবাক হবে না। অনেক স্টুডেন্ট দেখা যায় হচ্ছে কি, দেখো অনেক স্টুডেন্ট এটা এরকম করে, এটা 1 0 1 1.1 0, ধরো এটা বাইনারিতে দেওয়া আছে, বলা হলো এটাকে কোথায়, অক্টালে রূপান্তর করতে। তো এরকম যারা করো, তারা একটা জিনিস মাথায় রাখবা, যদি সম্পর্কটা দশমিকের সাথে না হয়, মানে এখানে যদি দশমিকের কোনো সম্পর্ক যদি না থাকে, তাহলে মাথায় রাখবা কোনো ধরনের গুণবাক এখানে আসবেই না। এবার গুণবাক ছাড়া তুমি অন্য চিন্তা করবা, যে গুণবাক যদি করো তাহলে তো গেছে গা, ঠিক আছে, গুণবাক ছাড়াই তোমাকে অন্য চিন্তা করতে হবে, গুণবাক ছাড়াই তোমাকে অন্য চিন্তা করতে হবে। ক্লিয়ার, আশা করি বুঝতে পেরেছো। তাহলে তোমাকে গুণবাক কোনো অবস্থাতে এখানে আসবে না, তার মানে অক্টালের কাছে আসলে, মানে দশমিকের সংযোগ যদি এখানে কোথাও না থাকে, তাহলে মনে রাখবো হচ্ছে এটাকে হয় 3 বিট বা 4 বিট, এগুলো তোমাকে জানতে হবে। তো মনে রাখতে হবে, আমরা তো সবাই জানি অক্টালের ক্ষেত্রে কয় বিট, 3 বিট, হেক্সাডেসিমালের ক্ষেত্রে কয় বিট, 4 বিট। ক্লিয়ার, এটা আমরা সবাই জানি, ওটা তোমরা তোমাদের নিয়মে করবা। তাহলে দশমিকের সংযোগ না থাকলে ওই ক্ষেত্রে কোনো অবস্থাতে যাতে পরীক্ষায় গুণভাগ যাতে করে না আসো। তুমি হয়তো 3 বিটের জায়গায় 4 বিট, 4 বিটের জায়গায় 3 বিট নিলে এটা মানা যায়, কিন্তু এক্ষেত্রে যদি গুণভাগ করো, তাহলে সেক্ষেত্রে বলতে হবে তোমার বেসিক একদমই খারাপ। তাহলে এখানে দুইটা জিনিস জানলে তুমি পুরো রূপান্তর সবগুলা করতে পারবা। সেটা হচ্ছে কি, একটা হচ্ছে কি, পূর্ণ সংখ্যার ক্ষেত্রে দশমিক থেকে গেলে কি ভাগ, তার মানে এই জিনিসটা যদি মানা থাকে, তুমি দশমিক থেকে বাইনারি পারবা, দশমিক থেকে অক্টাল পারবা, দশমিক থেকে হেক্সাডেসিমাল, বা পরীক্ষা হয়তো দশমিক থেকে নতুন একটা বেস, যে বেস হচ্ছে কত 7 দেওয়া থাকতে পারে, 5 দেওয়া থাকতে পারে, 12 দেওয়া থাকতে পারে। দশমিকে যে বেসে যাও না কেন, 7 দেওয়া থাকলে 7 দ্বারা গুণ, 7 দ্বারা ভাগ, 5 দেওয়া থাকলে 5 দ্বারা গুণ, 5 দ্বারা ভাগ, হ্যাঁ, এরপর হচ্ছে 12 দেওয়া থাকলে 12 দ্বারা গুণ, 12 দ্বারা ভাগ। ঠিক আছে, নতুন বেস দেওয়া থাকলে কনফিউজ হওয়ার কোনো কারণ নেই। তাহলে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে দশমিক থেকে গেলে কি ভাগ, এটা যদি আমরা জানি, এই যে দশমিক থেকে বাইনারি, দশমিক থেকে অক্টাল, দশমিক থেকে হেক্সাডেসিমাল, দশমিক থেকে নতুন বেস করতে পারবো। আবার এটা জানার জন্য, এটা জানার কারণে আমরা বাইনারি থেকে দশমিক, অক্টাল থেকে দশমিক, হেক্সাডেসিমাল দশমিক করতে পারবো। কেন, পূর্ণ সংখ্যার ক্ষেত্রে দশমিক থেকে গেলেই ভাগ, তাহলে দশমিকে আসলে উল্টা আসলে কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে। ক্লিয়ার। এরপরে বাইনারি থেকে অক্টাল, বা অক্টাল থেকে বাইনারি, হেক্সাডেসিমাল, বাইনারি থেকে হেক্সাডেসিমাল, হেক্সাডেসিমাল থেকে অক্টাল, তাহলে এক্ষেত্রে কোনো ধরনের কি আসবে না, বলছি গুণ বা কোনো কাজ আসবে না। তাহলে এক্ষেত্রে কি হবে, বাইনারি থেকে অক্টালের ক্ষেত্রে কয় বিট, 3 বিট, আর হেক্সাডেসিমালের ক্ষেত্রে কয় বিট, 4 বিট। তাহলে এই দুইটা জিনিস, 3 বিট 4 বিট, আর এদিকে হচ্ছে গুণভাগ, এইটা জানো তুমি রূপান্তর ইজিলি করতে পারবে। তাহলে বলো, রূপান্তর কি তোমরা সবাই বুঝতে পেরেছো? যারা লাইভে আছো, রূপান্তর কি বুঝতে পেরেছো কিনা একটু বলবা তো। যারা বুঝতে পেরেছো অবশ্যই একটু তাড়াতাড়ি ডান লিখবা। রূপান্তর যারা বুঝতে পেরেছো তারা একটু ডান লিখবা। তাহলে আমরা এরপরে টপিক্সে যাচ্ছি। যাদের রূপান্তর নিয়ে সমস্যা নাই তারা একটু ডান লিখবা। তাহলে আমরা এরপরে টপিক্সে যাচ্ছি। তাহলে রূপান্তর থেকে গ আসবে। এরপর ঘতে আমাদের কি আসতে পারে, গতে আসার সম্ভাবনা হচ্ছে কি পরিপূরক। কি পরিপূরক? তো এই পরিপূরক আমরা অনেকে করতে পারি বা অনেকে গুলাই ফেলি। তো মাথায় রাখবা, দেখো পরিপূরকের আমরা আজকে শর্টকাট টেকনিক গুলো দেখাবো। এরপরে আমাদের কি আছে, বাইনারি যোগ, অক্টাল যোগ, হেক্সাডেসিমাল যোগ আছে। এগুলো আমরা করতেছি না। তাহলে একটু দেখো, এগুলোর জন্য তুমি কি করবা, যদি এমসিকিউ তে আসে তাহলে তোমরা তো ক্যালকুলেটর ইউজ করবে। ক্যালকুলেটর তো আমরা জানি, ক্যালকুলেটরে আমরা কিন্তু জানি যে কিভাবে করতে হয়। এবং তৃতীয় অধ্যায়ের এমসিকিউ গুলা
তৃতীয় অধ্যায়ের সকল এমসিকিউ, যত ধরনের জটিল এমসিকিউ আছে সবগুলো এমসিকিউ কিন্তু আমাদের ইউটিউবে আছে। তো তোমরা প্রয়োজনে কি করবা, আইসিটি থেরাপি এই ইউটিউব চ্যানেলে যাবা। এই ইউটিউব চ্যানেলের মধ্যে তোমার তৃতীয় অধ্যায় এবং পঞ্চম অধ্যায়ের এমসিকিউ সবকিছু দেওয়া আছে। কিভাবে ক্যালকুলেটরের সাহায্যে তুমি ইজিলি কি করতে পারবা, বের করতে পারবা। কিভাবে ক্যালকুলেটরের সাহায্যে তুমি ইজিলি বের করতে পারবে, এটা তোমার এতে দেওয়া আছে। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে এমসিকিউ গুলো ওখানে আছে। তাহলে ওখানে যদি বাইনারি যোগ আছে, অক্টালের যোগ আছে, হেক্সাডেসিমালের যোগ আছে, ওগুলো এখানেও দেখা যাচ্ছে। ঠিক আছে, তাহলে সব বাইনারি যোগ, অক্টাল যোগ, হেক্সাডেসিমালের যোগ আছে। তাহলে তোমরা ওগুলো কি করবা, ওখান থেকে শর্টকাটে কি করবা, দেখে নিবা। ঠিক আছে, একটু ইউটিউব চ্যানেলে গিয়ে কষ্ট করে তোমরা এগুলো একটু দেখে নিবা। তাহলে এবার সংখ্যা পদ্ধতির রূপান্তর গেল। তাহলে এবার বাইনারি যোগ আমাদের গেল, এটা আমরা করতেছি অক্টাল যোগ, হেক্সাডেসিমাল যোগ করে ফেলবা। এরপর চিহ্নযুক্ত সংখ্যা বা হচ্ছে কি সাইন বিট। চিহ্নযুক্ত সংখ্যাটা আমরা জানি সেটা হচ্ছে কি নরমালি দশমিকের ক্ষেত্রে, আমরা যে আগে ম্যাথ করছিলাম, দশমিকের ক্ষেত্রে কোন একটা সংখ্যা ধনাত্মক নাকি ঋণাত্মক সেটা বোঝার জন্য আগে কি থাকতো, প্লাস থাকলে বুঝতাম হচ্ছে এটা ধনাত্মক, আর মাইনাস থাকলে বুঝতাম হচ্ছে কি এটা ঋণাত্মক। কিন্তু বাইনারিতে কোনো ফলাফলের আগে প্লাসও থাকবে না, মাইনাসও থাকবে না, বাট তোমার থেকে বুঝে নিতে হবে এটা ধনাত্মক নাকি ঋণাত্মক। তো বাইনারিতে কোনো একটি সংখ্যা ধনাত্মক নাকি ঋণাত্মক সেটা বোঝার জন্য একটা বিট ব্যবহার করা হয়, আর সেই বিটটাকে বলা হচ্ছে কি চিহ্ন বিট বা সাইন বিট, ইংলিশে যেটাকে বলা হচ্ছে কি সাইন বিট। ক্লিয়ার? আর এই চিহ্ন বিট কত হলে, 1 হলে ফলাফলটা ঋণাত্মক, আর চিহ্ন বিট 0 হলে ফলাফল হচ্ছে কি ধনাত্মক। ক্লিয়ার? এটা আমরা সবাই ক্লিয়ার করবো। তাহলে এবার আমরা তো বাইনারি যোগ বিয়োগ সবাই জানি। ক্লিয়ার? বাইনারি যোগ কিভাবে করতে হয়, তো আমাদের পরিপ্রয়োগ করার জন্য বাইনারি যোগটা একটু প্রয়োজন আছে। তো সেটা যারা না জানলো আমি একটু দেখিয়ে দিচ্ছি শর্টকাটে। দেখো, মনে করো তোমাকে বলা হলো 1 1 0 1 1 1 0 1 1 1। ঠিক আছে, তো বাইনারি যোগের ক্ষেত্রে দুইটা নিয়ম আমাদের জানলে হবে। সেটা হচ্ছে কি যে এমনিতে নর্মাল ইউজুয়ালি হচ্ছে কি 0 আর 0 যোগ করলে হচ্ছে কত 0, 0 আর 1 যোগ করলে কত 1, 1 আর 0 যোগ করলে হচ্ছে কত 1। এগুলো তিনটা আমরা জানি। এই তিনটার বাইরে আমাদেরকে যেটা জানতে হবে, 2টা 1 যোগ করলে কত। তাহলে 2টা 1 যোগ করলে হচ্ছে কত 10। মানে আমরা বোঝার সুবিধার্থে কিন্তু এটা 10 মনে রাখি। এবার তোমার খ নাম্বার কোয়েশ্চেন আসলো, মানে অনুধাবনমূলক প্রশ্নে 1 যোগ 1 সমান 10 কেন ব্যাখ্যা করো। তাহলে তুমি কি এখানে বলবা যে বাইনারি ক্ষেত্রে 1 যোগ করলে 10 হয়? তো এটা তো সবাই জানে, তাহলে এটার জন্য কি কোনো মার্কস পাবা না। তো মার্কস পাবা কিন্তু কোনটা, যেটা সবাই জানে সেটা হচ্ছে কোনটা, ওই যে আমরা তো জানি কোনো কিছু না পাইলে কি পাবো, এটাই তো পাবো। ঠিক আছে না? তাহলে আমাকে এটার পরীক্ষায় এটার আনসারটা কি লিখতে হবে, মনে রাখবা এইখানে যেই সংখ্যাগুলো দেওয়া থাকবে সবগুলাকে দশমিক ধরবা। সেটা দেখো 9 যোগ 7 সমানও কত 10 আসতে পারে, আবার 9 যোগ 7 সমান 20 দিতে পারে। ঠিক আছে, বা 3 + 3 সমান 1 আসতে পারে। তাহলে এই সবগুলা কোয়েশ্চেনের আনসার তুমি কিভাবে করবা, এগুলো খ নাম্বার আসতে পারে। মনে রাখবা এই মানগুলাকে তুমি দশমিক ধরবা, পরের বিষয়। তাহলে তুমি ক্যালকুলেটরে কি চেঞ্জ করবা, বেজ চেঞ্জ করে প্রথমে দেখো 9 আর 7 যোগ করলে কত হচ্ছে 16। তাহলে কি ধরবা, দশমিক। 1 আর 1 যোগ করলে কত হচ্ছে 2, কি ধরবা, দশমিক। 9 আর 7 যোগ করলে কত, এবার 3 আর 3 যোগ করলে কত হচ্ছে 9। তাহলে এটাকেও কি ধরবা, সবগুলোকে দশমিক ধরবা। এবার এই দশমিক সংখ্যাকে তোমরা তো জানো, প্রথমে বেজ চেঞ্জ করবা, বেজ চেঞ্জ করে কোথায়, ডিইসি তে ক্লিক করবা, কোথায়, ডিইসি তে ক্লিক করবা। করার পরে তুমি 9 আর 7 যোগ করলে কত হচ্ছে 16টা তুলবা। তোলার পরে যদি মানে দেখো, যারা কিন্তু এটা ভালো প্র্যাকটিস করছো তাহলে তাদেরকে কিন্তু ক্যালকুলেটর দরকার নেই, তারা ইজিলি করে ফেলতে পারবা। যারা প্র্যাকটিস করনি তাদের জন্য ক্যালকুলেটরটা বলতেছি। হ্যাঁ, প্র্যাকটিস তেমন একটা প্র্যাকটিস যারা করনি, এরপর ডেসিমেলে ক্লিক করে 16 তুলবা, ইকুয়াল দিবা। দেওয়ার পরে বিআইএন এ ক্লিক করবা, কত আসে দেখবা। ওসিটি তে ক্লিক করবা, কত আসে দেখবা। এইচসিএক্স এ ক্লিক করবা, কত আসে দেখবা। এবার দেখবো হচ্ছে এই রেজাল্টটা কোনটাতে ক্লিক করলে মিলতেছে। এবার তাহলে তুমি বুঝে নিছো হচ্ছে কি, তাই অক্টালের রূপান্তর, মনে করো এটা হেক্সাডেসিমালে রূপান্তর করলে কত আসবে, 10 আসবে। এবার তোমাকে রূপান্তরটা একটু দেখাইতে হবে কিরকম। ধরো 1 যোগ 1 সমান কত আসছে, তোমার 1 যোগ 1 সমান কত আসছে 10 আসছে। তাহলে এটার ব্যাখ্যাটা তুমি কি দিবা, দেখো ব্যাখ্যাটা দিবা হচ্ছে কি দশমিকের ক্ষেত্রে 1 এর সাথে 1 যোগ করলে কত হয়
2। আর এই দশমিক সংখ্যা 2 কে যদি আমরা কিসে রূপান্তর করি, বাইনারিতে রূপান্তর করি, তাহলে কত হচ্ছে 10। তাহলে কিভাবে, দশমিক থেকে বাইনারিতে গেলে কি করতে হয়, দশমিক থেকে গেলে কি ভাগ কত দ্বারা, বাইনারিতে যাচ্ছি, তাহলে বাইনারি বেস কত 2, 2 দ্বারা ভাগ, 2 কে 2 দ্বারা দিলে কত 1, ভাগশেষ কত 0। এই 1 কে যদি আবার 2 দ্বারা দিই তাহলে কত হচ্ছে 0, ভাগশেষ কত 1। আর আনসার লিখতে হয় নিচ থেকে কত, উপরে 1 0, যেটাকে আমরা বোঝার সুবিধার্থে হয়তো 10 বলে, এটা কিন্তু 10 না, এটা হচ্ছে কত 1 0। ক্লিয়ার? তাহলে পরীক্ষায় 1 যোগ 1 সমান 10 কেন আসে, এটা ব্যাখ্যাটা লিখতে পারবো কিনা? ব্যাখ্যাটা লিখবো হচ্ছে কি, দশমিকের ক্ষেত্রে 2টা যোগ করলে কত হচ্ছে 2, আর এই দশমিক সংখ্যা 2 কে যদি বাইনারিতে রূপান্তর করে কত হয় 10 হয়, আর এটা করে দিব, কাজ শেষ। তাহলে পরীক্ষা হয়তো তোমার এটাও বলতে পারে 1 যোগ 1 যোগ 1 সমান 11, কেন ব্যাখ্যা করো। তাহলে এটার ব্যাখ্যাটা তুমি কি লিখবা, 3টা 1 যোগ করলে কত হয় 3, আর এই দশমিক সংখ্যা 3 কে যদি বাইনারিতে রূপান্তর করি তাও কত হচ্ছে, তাহলে কত হয়, নিচ থেকে উপরে লিখলে কত 1। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা কি জানলাম এখন, 2টা 1 যোগ করলে কত 10, 3টা 1 যোগ করলে কত 11। তো দেখো এগুলার আনসার কিন্তু হয়তো অনেকের গাইডে অনেক রকম থাকতে পারে, কিন্তু আমি যেটা বলছি সেটা লেখার চেষ্টা করবা, তাহলে এই ক্ষেত্রে কোনো ধরনের মার্কস কাটার কোনো সম্ভাবনা থাকবে না। ক্লিয়ার? এবার দেখো আমাদেরকে এখানে কি বুঝতে হবে, 2টা 1 যোগ করলে কত আমরা জানি 10, 3টা 1 যোগ করলে কত 11। তাহলে দেখো 2টা 1 যোগ করলে কত 10, 10 এর 0, হাতে থাকে কত 1, হাতে থাকে কি বলা হচ্ছে, ক্যারি বলা হয়। ক্যারি কাকে বলে, হাতে থাকে। এখানে এবার কয়টা দেখো, 3টা 1 যোগ করলে কত 11, 11 এর কত বসবে 1, হাতে থাকে কত 1। এবার এখানে কয়টা 2টা 1 যোগ করলে কত 10, 10 এর 0, হাতে থাকে 1। এবার দেখো এখানে কয়টা 2টা 1 যোগ করলে কত 10, 10 এর 0, হাতে থাকে 1। এবার দেখো এখানে কয়টা 3টা 1 যোগ করলে কত 11। এটা হচ্ছে কি বাইনারি যোগ। তাহলে এটা তোমাদেরকে কেন দেখাইলাম, আমাদের পরিপূরক করার জন্য হচ্ছে, এটা প্রয়োজন আছে তার জন্য। ঠিক আছে? আচ্ছা, এবার পরিপূরক, যেটাকে আবার ইংলিশে দেখো অনেকে পরিপূরক জানে, কিন্তু ইংলিশে যদি আসে তবে 2s কমপ্লিমেন্টস করো। কমপ্লিমেন্টস বলে অনেকে করতে পারে না। তাহলে পরিপূরকের ইংলিশ হচ্ছে কি কমপ্লিমেন্টস। তাহলে পরিপূরক কয় ধরনের আছে, 2 ধরনের। একটা হচ্ছে কি 1 এর পরিপূরক, একটা হচ্ছে কি 2 এর পরিপূরক। একটা হচ্ছে কি 1 এর পরিপূরক, একটা 2 এর পরিপূরক, 1s কমপ্লিমেন্টস, একটা হচ্ছে কত 2s কমপ্লিমেন্টস। ঠিক আছে? 2s কমপ্লিমেন্ট। তাহলে 1 এর পরিপূরকের নিয়ম আমরা সবাই জানি। 1 এর পরিপূরক মানে হচ্ছে, পূরক শব্দের অর্থ হচ্ছে কি বিপরীত। বিপরীত, যেটাকে আমরা সংখ্যা পদ্ধতিতে পূরক বলবো সেটাকে ডিজিটাল ডিভাইসে কি বলা হচ্ছে, নট বা বার বলা হচ্ছে। ঠিক আছে? তাহলে 1 এর পরিপূরক মানে হচ্ছে 1 থাকলে 0 হয়ে যাবে, 0 থাকলে কত হয়ে যাবে 1 হয়ে যাবে। আর 2 এর পরিপূরক মানে হচ্ছে কি 1 এর পরিপূরকের সাথে কত যোগ করতে হবে, 1 যোগ করতে হবে। ক্লিয়ার? 1 যোগ করতে হবে। তাহলে এবার পরীক্ষায় ধরো তোমাকে বলা হলো 2 এর পরিপূরক পদ্ধতিতে, 2 এর পরিপূরক পদ্ধতিতে দেখো মনে করো 1 7 5, এটা কিসে দেওয়া আছে, দশমিকে, এত এবং এত এবং 1 2 3, এটা দশমিকে। এই দুটোটার কি নির্ণয় করতে বলা হলো, পার্থক্য নির্ণয় করতে বলা হলো। 2 এর পরিপূরক পদ্ধতি এত এবং এত এর পার্থক্য নির্ণয়। তো পার্থক্য মানে কি করা, বিয়োগ করা। তো বিয়োগ আমরা সবসময় কোনটা থেকে কোনটা করি, বড়টা থেকে ছোটটা। তাহলে এখানে আমরা দেখেই বুঝতেছি এটা হচ্ছে বড়, এটা হচ্ছে কি ছোট। তাহলে পরিপূরক করার নিয়ম হচ্ছে, প্রথমে দুটোটারে আমরা কি করব, বাইনারি, এটা আমরা সবাই জানি। বাইনারি বের করার পরে, যেহেতু এই যে এটাকে ধরে আমি এ ধরি, এটাকে বি ধরলাম, তাহলে পার্থক্য মানে আমাকে কি করতে হবে, এ বিয়োগ কত বি। কিন্তু পরিপূরকের অপর নাম হচ্ছে কি বাইনারি যোগ। তাহলে পরীক্ষায় পরিপূরক বিয়োগ বললো, পার্থক্য বললো, তোমাকে কি করতে হবে, যোগ। যোগ বললো যোগ, বিয়োগ বললো তোমাকে কি করতে হবে, যোগ করতে হবে। মানে পরিপূরকের নিয়ম হচ্ছে কি করতে হবে, যোগের সাহায্যে প্রকাশ করতে হবে। তাহলে এবার দেখো এই এ মাইনাস বিটাকে তোমাকে যোগের সাহায্যে প্রকাশ করতে হবে। কিভাবে? তাহলে কিভাবে করতে পারি, এটাকে যোগের সাহায্যে কিভাবে লিখতে হবে, এ প্লাস মাইনাস বি, প্লাস কত মাইনাস বি। তাহলে এর সাথে যদি তুমি মাইনাস বি যোগ করো, তাহলে এই ম্যাথের রেজাল্ট চলে আসবে। তাহলে এবার তোমার কাছে এটা এর মান আছে, তো এর মান মানে 175 না, তাহলে এখানে পরিপূরক করার জন্য বাইনারি মান। আর পরিপূরক কয় বিটের হইতে হবে, পরিপূরক হয় 8 বিটের, না হয় কত বিটের, 16 বিটের। হয়তো তোমার কোনো একটা ভ্যালু 6 বিট আসতে পারে। তাহলে আমরা 6 বিট থাকলো, 6 বিটটাকে 8 বিটে যদি কনভার্ট করতে চাই, কিভাবে কনভার্ট করতে পারি, বিট কম থাকলে বিট ফিল আপ করে কি দিয়ে, 0 দিয়ে। এবার বলো 0 কি আগে দিব নাকি পরে দিব, আগে। কারণ কেন, পরে যদি 0 দিই, এই শূন্যের কি আছে, 0 মান আছে। কিন্তু আগে যদি 0 দিই, শূন্যের কোনো কিনে মান নেই। তাহলে আমরা ফার্স্ট 175 এর বাইনারি বের করবো, 123 এর বাইনারি বের করবো। তো 123টা হচ্ছে বি, এটা হচ্ছে কত, এ। কিন্তু আমার এর সাথে কত যোগ করতে হবে, যে মাইনাস বি। কিন্তু আমার থেকে আছে কি, বি, লাগবে কার মান, মাইনাস বি। তাহলে এই প্লাস বি থেকে মাইনাস বি তে যাওয়ার জন্যই তোমার কি করতে হবে, পরিপূরক করতে হবে। এগুলো তোমরা কিন্তু সবাই জানো, আমি শর্টকাটে বলতেছি, পরিপূরক করতে হবে। তাহলে পরিপূরক কাকে, কারণ
পরিপূরকের ফলে কিসের পরিবর্তন হয়? চিহ্নের পরিবর্তন হয়। তার মানে ধনাত্মক মানকে পরিপূরক করলে কি হবে? ঋণাত্মক, আর ঋণাত্মক মানকে পরিপূরক করলে কি হয়ে যায়? ধনাত্মক। ঠিক আছে, আমরা সবাই বুঝতে পেরেছি। তাহলে ধনাত্মক মানকে পরিপূরক করলে কি ঋণাত্মক, তাহলে আমার এখানে আছে ধনাত্মক মান, লাগবে হচ্ছে কি ঋণাত্মক মান। তাহলে সেক্ষেত্রে আমার কি করতে হবে? পরিপূরক করতে হবে। তাহলে পরিপূরকের ফলে ধনাত্মক থেকে ঋণাত্মক। এবার এই যে এটাকে একের পরিপূরক করবো, একের পরিপূরকের নিয়ম কি? একগুলা শূন্য হয়ে যাবে, শূন্য গুলা এক। এরপর কতের পরিপূরক? দুইয়ের পরিপূরক। দুইয়ের পরিপূরক মানে হচ্ছে কি? একের পরিপূরকের সাথে এক যোগ করতে হবে। করার পর যেই মানটা আসবে সেটা হচ্ছে আলটিমেটলি কার মান? মাইনাস বি। আর সেই মানটা হচ্ছে এই যে 175 বাইনারির সাথে আমরা কি করে দিব? যোগ করে দিব। ক্লিয়ার? এবার যদি এভাবে বলে, এরকম বলে, দেখো মনে করে দেওয়া আছে পি সমান -75, কিউ সমান -56, এটি অক্টালে দেওয়া আছে। এবার গ নাম্বার তোমাকে বললো পরিপূরক পদ্ধতিতে মাইনাস, হ্যাঁ, তাহলে কি সমান? পি সমান। এবার পরিপূরক পদ্ধতিতে তোমাকে কি বলা হলো? পি প্লাস কি করো? কিউ করো। পি আর কিউ যোগ করতে বলছে। তাহলে পি এর মানটা হচ্ছে কি আছে? মাইনাস, কিউ এর মানও কি আছে? মাইনাস। অথবা পরীক্ষায় তোমার এটা ভাবেও থাকতে পারে, সেটা হচ্ছে কি, দেখো আমি একটু ইয়া করে দিই। তাহলে পি এর মান দেওয়া আছে এটা, কিউ এর মান দেওয়া আছে এটা। এবার তোমাকে বলা হলো পরিপূরক পদ্ধতিতে গ নাম্বার তোমার আসলো মাইনাস পি প্লাস মাইনাস কিউ করো। তাহলে এখানে একটা জিনিস খেয়াল করো, দুইটার আগে কি আছে? মাইনাস চিহ্ন আছে, কিন্তু আমার এখানে দেওয়া আছে পি এর মান আর একটা হচ্ছে কিউ এর মান। তাহলে এই ম্যাথ সলভ করার নিয়মটা হচ্ছে কি, ফার্স্টে তুমি কি করবা? পি এর বাইনারি বের করবা, মানে 75 এর বাইনারি বের করবা। তাহলে একটা বাইনারি আসলো। এরপর তুমি কি করবা? এই বাইনারিতে, তাহলে তোমার পি তো লাগবে, তোমার লাগবে হচ্ছে কি মাইনাস পি। তার মানে এই বাইনারিটাকে 8 বিট না হলে 8 বিট করবা, করার পরে ফার্স্ট এটাকে একের পরিপূরক করবা, একটা ভ্যালু আসবে। দেন ওটাকে 2 এর পরিপূরক করবা, ওটার সাথে কত যোগ করবা? 1 যোগ করে একটা মান আসবে। তাহলে যেই মানটা আসবে সেটা হচ্ছে কত? মাইনাস পি। এরপর তুমি কি করবা? কিউ এর বাইনারি বের করতে। তাহলে কিউটা কি দেওয়া আছে কি অক্টালে? তাহলে অক্টাল থেকে বাইনারিতে দেওয়ার জন্য কয় বিট? 3 বিট। মানে দশমিকের সংযোগ না থাকলে কি বলছিলাম, কোনো ধরনের গুণবাগ কিছুই হবে না। তাহলে এবার তুমি কিউ এর কি করবা? বাইনারি বের করবা। করার পরে কিউ এর কতের পরিপূরক করবা? এই মানটাকে একের পরিপূরক, মানে একগুলা শূন্য হয়ে যাবে, শূন্যগুলো এক। এবার এই কিউ এর মানটাকে কতের পরিপূরক করবা? 2 এর পরিপূরক, মানে যোগ কত করতে হবে? 1। এবার যেই মানটা আসবে সেটাই হচ্ছে কত? মাইনাস কিউ। তাহলে এখানে পরিপূরক করার পর যে মানটা আসছে সেটা হচ্ছে মাইনাস পি, এখানে মানটা হচ্ছে কত? মাইনাস কিউ। তাহলে এবার এই দুটোটা মানকে তুমি কি করে দিবা? যোগ করে দিবা। দুটোটা মানকে কি করে দিবা? যোগ করে দিবা। যোগ করার পর যেটা আসবে সেটা হচ্ছে কি রেজাল্ট। ক্লিয়ার? তাহলে পরিপূরকের ম্যাথ করতে পারছো। প্রথম কাজ হচ্ছে দুটোটার কি বের করবা? বাইনারি। পার্থক্য বললে ছোটটা আগে বের করবা, ঠিক আছে? আর এখানে আরেকটা জিনিস একটু ক্লিয়ার করে দিই, আমরা অনেক স্টুডেন্ট কি করি, দেখো অনেক স্টুডেন্ট হচ্ছে কি, ধরো একটা বাইনারি মান দেওয়া আছে 1 1 0 1 0 1, আরেকটা বাইনারি মান দেওয়া আছে, হ্যাঁ, মনে করো আরেকটা মান মনে করো 7 6, এটার ধরো অক্টালে দেওয়া আছে, তো এটার বাইনারি মান তুমি মনে করো, ধরো এটা পাইলে হচ্ছে বাইনারি। তো এবার বললাম হচ্ছে এটা এবং এটার মধ্যে পার্থক্য, এই দুটোটার সংখ্যার কি নির্ণয় করা পার্থক্য। তো একদম অনেক স্টুডেন্ট দেখা যায় হচ্ছে কি, এটাকেও আবার দশমিকে রূপান্তর করে, এটাকে দশমিকে রূপান্তর করে। কিন্তু একটা কথা হচ্ছে স্যার, দশমিকে যেমন কোনটা বড় কোনটা ছোট সেটা বোঝা যায়, বাইনারিতেও কিন্তু কোনটা বড় কোনটা ছোট সেটা কিন্তু বোঝা যাবে। কিভাবে? একটু খেয়াল করো। প্রথমে দেখতে হবে দুটোটাতে বিট সমান আছে কিনা। দেখো এখানে কয়টা? 1 2 3 4 5 6টা। এখানে কয়টা? 1 2 3 4 5 6 বিট কি আছে? সমান আছে। এবার সমান থাকার পরে তোমাকে দেখতে হবে কোনটাতে শুরু থেকে 1 বেশি আছে। তো এটা প্রথম সংখ্যা কত? 1। এখানেও কত? 1, কোনো পার্থক্য নেই। এটা দ্বিতীয় সংখ্যা 1, এটা দ্বিতীয় সংখ্যা কত? 1, তাহলে পার্থক্য পাচ্ছি না। এটা তৃতীয় সংখ্যা কত? 0, কিন্তু এটা তৃতীয় সংখ্যা কত? 1। তার মানে শুরু থেকে 1 বেশি কোনটাতে? এটাতে। তাহলে এখানের মধ্যে বড় হচ্ছে কোনটা? বড় কোনটা? এই সংখ্যাটা। তাহলে বাইনারিতে কিন্তু আমরা বড় ছোট বুঝতে পারি। তাহলে এটা যদি তোমরা বুঝে থাকো, আমি একটা সংখ্যা দিচ্ছি, তাহলে তারা দ্রুত একটু বলবা কোনটা হবে, ফার্স্টেরটা নাকি লাস্টেরটা হবে। দেখো 1 0 1 0 0 1 0, 1 1 1 1 1 1। তাহলে বলো, দ্রুত বলো যে এইখানের মধ্যে উপরেরটা বড় নাকি নিচেরটা বড়? কোনটা? উপরেরটা নাকি নিচেরটা? উপরেরটা নাকি নিচেরটা? একটু দ্রুত বলবা, সবাই একটু দ্রুত বলবা। যারা লাইভে আছো বলো তো, এই দুইটার মধ্যে কোনটা বড় কোনটা ছোট? একটু দ্রুত বলো, দ্রুত। উপরটা নাকি নিচেরটা?
তো যারা আছো দেখি দ্রুত বলো তো কোনটা উপরেরটা হবে নাকি এই দুটোটার মধ্যে উপরেরটা হবে নাকি নিচেরটা, একটু দ্রুত জানো। আচ্ছা তাহলে তোমরা একটু বলো, আমরা এবার দেখি। তো আমরা কি বলছিলাম, কোনটা বড় কোনটা ছোট সেটা জানার জন্য কি করতে হবে, দুটোটাতে বিট সমান আছে কিনা দেখতে হবে। দুটোটাতে কি সমান আছে কিনা, বিট সমান আছে কিনা দেখতে হবে। তাহলে দেখো এখানে এটাতে কত আছে, 1 2 3 4 5 6 7, এখানে কত 1 2 3 4 5 6, তাহলে বিট কিন্তু কিনে সমান নেই। আগে বিট তোমাকে কি করতে হবে, সমান করতে হবে। তুমি এক বেশি ওটা হিসাব করলে হবে না, তোমাকে আগে বিট কি করতে হবে, সমান করতে হবে। তাহলে নিজেরটাতে একটা বিট কি আছে, কম আছে। তাহলে এই বিট সমান করার জন্য কি করতে হবে, শূন্য দিতে হবে। শূন্য কোথায়, সামনে। তাহলে এবার শুরুর মান কত, এটা 1, এটা শুরুর মান এখন কত আসছে, 0। তাহলে আলটিমেটলি আমরা কি বুঝতে পারলাম, দুটোটার মধ্যে বড় কোনটা, উপরেরটা। উপরেরটা ক্লিয়ার। তাহলে পরিপূরকের নিয়ম হচ্ছে, বুঝতে পেরেছো তোমরা, প্রথমে দুটোটা বাইনারি বের করবা, যেটা ছোট সংখ্যা ওটাকে পরিপূরক করবা, পরিপূরক করার পর যেই মানটা আসবে সেটাকে হচ্ছে আর বাকি মানে বড় সংখ্যার সাথে যোগ করে দিবে, সে হচ্ছে কি পরিপূরক। ওকে, আচ্ছা এরপর কোড, কোড কাকে বলে তোমরা একটু দেখে নিবা। কোড কাকে বলে মানে হচ্ছে কি, যে বিভিন্ন অঙ্ক বর্ণ সংখ্যাগুলোকে আমরা যে বাইনারি ও দ্বিতীয় সংখ্যা প্রকাশ করার ব্যবস্থাটাকে কি বলছে, কোড। এরপরে দেখো কোডের ধারণা আছে, আমরা অক্টাল কোড, হেক্সাডেসিমাল। তো অক্টালের ক্ষেত্রে কয় বিট, 3 বিট। হেক্সাডেসিমালে কয় বিট, 4 বিটের কোড। হ্যাঁ, এগুলো দেখে নিব। এরপর হচ্ছে দেখো বিসিডি কোড। তো বিসিডি কোড পুরো পূর্ণরূপ আমরা জানি, বিসিডি হচ্ছে 4 বিটের কোড। আর বিসিডি কোড দ্বারা কয়টা 2^4 বা কয়টা 16টা চিহ্নকে কি করা যাবে, নির্দিষ্ট করা যাবে। আর বর্তমানে বহুল ব্যবহৃত বিসিডি কোড হচ্ছে 1248। এটা আমি এমসিকিউ এর জন্য মনে রাখবা, পরীক্ষা এমসিকিউ তে বলতে পারে যে বহুল ব্যবহৃত বিসিডি কোড কোনটা। তাহলে 1 2 কত 48, আর কত বিটের, 4 বিটের। কয়টা চিহ্নকে প্রকাশ করা যায়, 2^4 বা কয়টা 16টা। এগুলো হচ্ছে এমসিকিউ এর জন্য একটু তোমরা মনে রাখবা, ঠিক আছে। তাহলে এবার দেখো আমরা বিসিডি কোডটা কয় বিটের, 4 বিটের। এগুলোকে আমরা কি করে দেখাচ্ছি, একটা ম্যাথের সাথে করে দিতে হবে। 5 to 5 এটাকে বিসিডিতে, তাহলে 5 এর জন্য 4 বিট বাইনারি, এরপর হচ্ছে 2 এর 4 বিট বাইনারি, 5 এর 4 বিট বাইনারি করার পর যেটা সেটা হচ্ছে কি বিসিডি। আর যদি অন্য মান দেওয়া থাকে এটাকে বিসিডি তে। তো বিসিডি এর পুনরুৎপাদক হচ্ছে কি বাইনারি কোডের ডেসিমাল, মানে দশমিক সংখ্যাকে কোথায় রূপান্তর করতে হবে, বাইনারিতে। তো অক্টাল থাকুক বা হেক্সাডেসিমাল, যে সংখ্যাই থাকুক না কেন, ওটাকে আগে ফার্স্টে কোথায় চলে আসতে হবে, দশমিকে আসতে হবে। দশমিকে আসার পরে তারপর হচ্ছে এই যে দেখো, অক্টাল থেকে দশমিকে আসলাম, আসার পরে তারপর হচ্ছে কয় বিট করে করে, 4 বিট করে করে নিয়ে ওটা কিসে কনভার্ট করবো, বিসিডি কনভার্ট করবো। তো পরীক্ষা আবার এটাও বলতে পারে বিসিডি এবং বাইনারি কি নয়, এক নয়। খ নাম্বার কোয়েশ্চেন আসতে পারে, বিসিডি এবং বাইনারি কি নয়, এক নয়, ব্যাখ্যা করো। তাহলে সেক্ষেত্রে ব্যাখ্যাটা তো তোমরা বুঝতেই পেরেছো। সেটা হচ্ছে কি, যেমন ধরো হচ্ছে কি 4 এর বাইনারি হচ্ছে নর্মালি কত 100, কিন্তু 4 এর বিসিডি যখন বলবো তখন 0100, 4 বিট লিখতে হবে তোমাকে, ঠিক আছে, 4 বিট লিখতে হবে। ওকে, তাহলে গেল বিসিডি কোড। এরপর হচ্ছে কি আলফা নিউমেরিক কোড। আলফা, আলফাটা কোথেকে আসছে দেখো, আলফা, আলফাটা হচ্ছে কি অ্যালফাবেট। অ্যালফাবেট মানে হচ্ছে কি বর্ণমালা, এ থেকে জেড পর্যন্ত। এরপর নিউমেরিক মানে নাম্বার 0 থেকে 9 পর্যন্ত। তাহলে অঙ্ক, বর্ণ, সংখ্যা, বিভিন্ন প্রকার গাণিতিক চিহ্ন এবং কিছু বিশেষ চিহ্ন জন্য ব্যবহৃত কোডটাকে কি বলা হচ্ছে, আলফা নিউমেরিক কোড। আর বর্তমানে বহুল ব্যবহৃত বা জনপ্রিয় আলফা নিউমেরিক কোড কয়টা, 3টা। আস্কি কোড, ইউনিকোড, ইভিসিডিআইসি বা ইভিসিডি কোড। ক্লিয়ার, ওটা তোমরা মনে রাখবা, পরীক্ষা এমসিকিউ এর জন্য এই 3টা হচ্ছে তোমরা মনে রাখবা, ঠিক আছে। এবার আজকে, আজকে পুনরূপ কি এটা আমরা দিয়ে দিলাম এখানে, ঠিক আছে। আজকে এবার আজকে কোড থেকে এমসিকিউ এর জন্য যেটা তোমরা মনে রাখবা সেটা হচ্ছে কি, আজকে কোডটা আগে ছিল 7 বিটের, বর্তমানে কয় বিটের, 8 বিটের। 7 বিট দ্বারা কয়টা, 128টা। আর 8 বিট দ্বারা কয়টা, 2^8 বা কয়টা, 256টা। এবার দেখো এই 128টার মধ্যে এমসিকিউ আসতে পারে যে আজকে কোডের মধ্যে যান্ত্রিক নিয়ন্ত্রণের জন্য কয়টি চিহ্ন, ঠিক আছে। তাহলে মনে রাখবা যান্ত্রিক নিয়ন্ত্রণের জন্য কয়টা, 32টা। এটা এমসিকিউ এর জন্য ভালো মতো মনে রাখবা, ক্লিয়ার। এরপরে বিভিন্ন অক্ষর বা সংখ্যা বা গাণিতিক চিহ্ন এগুলোর জন্য কয়টা, এগুলোর জন্য হচ্ছে কত, 96টা। এইগুলো একটু এমসিকিউ এর জন্য ভালো মতো মনে রাখবে, এখান থেকে একটা এমসিকিউ আসতে পারে, এইগুলো থেকে এমসিকিউ বেশি আসে, ঠিক আছে। আচ্ছা এবারে দেখো আজকে কোড, আজকে কোড হচ্ছে কোনটা, যে কোডের প্রথম বাম দিকে 3 বিটকে জোন বিট, ডান দিকে 4 বিটকে সংখ্যাসূচক বিট থাকলে, হ্যাঁ, সংখ্যাসূচক বিট হিসেবে ধরা হলে তাকে কি বলা হচ্ছে, আজকে কোড। এই যে দেখো বাম দিকে 3টাকে বলা হচ্ছে জোন, ডান দিকে 4টাকে কি বলা হচ্ছে, সংখ্যাসূচক বিট। আর আজকে 8 মানে হচ্ছে একটা বিট বৃদ্ধি পাবে। তো বিট কোন দিকে বৃদ্ধি পায়, ডান দিকে নাকি বাম দিকে, তাহলে বিট কোন দিকে, বাম দিকে। আর যেই বিটটা বৃদ্ধি পাচ্ছে, যেই বিটটা বৃদ্ধি পায় সেই বিটটাকে বলা হচ্ছে কি বিট, প্যারিটি বিট। কি বিট, প্যারিটি বিট, ঠিক আছে। সেই বিটটাকে কি বিট বলা হচ্ছে, প্যারিটি বিট। ক্লিয়ার, এটা একটু মনে রাখবে। এরপর এগুলা কোথায় কোথায় ব্যবহার করা হচ্ছে, যে দেখো মিনি ও মাইক্রো কম্পিউটারে এগুলা এমসিকিউর জন্য ভালো মতো মনে রাখবে যে আজকে কোডে কোথায় ব্যবহার করা হচ্ছে। হ্যাঁ, এরপরে আমেরিকান, এখানে কি আজকে কোডের জনক কি, রবার্ট উইলিয়াম বিমার।
রবার্ট উইলিয়াম বিমার, আজকে কোডের জনক। এগুলো একটু মনে রাখবো হচ্ছে কিসের জন্য, তোমরা এমসিকিউ এর জন্য। কারণ এমসিকিউ তো আমরা কোন জায়গা থেকে হতে পারে বলতে পারি না। তবে যেগুলো যেগুলো বলতেছি ওগুলো দেখলেই এগুলোর মধ্য থেকে তুমি এমসিকিউ কিন্তু পেয়ে যাবে 100%। এরপর হচ্ছে কি ইবিসিডিআইসি কোড, এটা পুনরূপ আছে এখানে দেখে নিবা। তাহলে এরপর এটা কাকে বলে সেটা হচ্ছে তোমরা একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। এগুলো হচ্ছে তোমরা পরীক্ষা এমসিকিউর জন্য দেখে নিবা। আর হচ্ছে কত, এটা কয় বিটের, ইবিসিডি কোডটা হচ্ছে কত বিটের, এই যে দেখো কয় বিটের, 8 বিটের। কয় বিটের, 8 বিটের, ঠিক আছে। এরপর এবিসিডি এর পরে হচ্ছে কি ইউনিকোড। এই ইউনিকোড থেকে অনুধাবনমূলক প্রশ্ন একটু বেশি আসে। এই যে দেখো এখানে বলা হচ্ছে বিশ্বের সকল ভাষাকে কম্পিউটারে কোডভুক্ত করার জন্য বড় বড় কোম্পানিগুলো যেই মানটা ব্যবহার করে সেটাকে কি বলা হচ্ছে, ইউনিকোড। তাহলে এখান থেকে পরীক্ষা কোশ্চেন আসতে পারে বিশ্বের সকল ভাষা কোডের অন্তর্ভুক্ত ব্যাখ্যা করো, তাহলে কোন কোড, ইউনিকোড। পৃথিবীর সকল ভাষাকে কোডের মাধ্যমে প্রকাশ করা যায়, ব্যাখ্যা করো, কোন কোড, ইউনিকোড। এরপর দেখো ইউনিকোডটা কত বিটের, একটু দেখো 16 বিটের। কত বিটের, 16 বিটের। 16 বিটের, তো তোমাকে বলতে পারো হচ্ছে কি 16 বিটের কোডটি ব্যাখ্যা করো, তাহলে কত, তাহলে সেটা কি হবে, ইউনিকোড। আর ইউনিকোডের সাথে কয়টা চিহ্নকে প্রকাশ করা যাবে, 65,536টা। কয়টা, আর এই ইউনিকোডের 65,536টার মধ্যে প্রথম 256টাই হচ্ছে কি কোড, আজকে কোডের অনুরূপ। তাহলে প্রথম 256টা কি, আজকে কোডের অনুরূপ। তাহলে এটা তোমরা একটু স্ক্রিনশট নিয়ে রাখবা, ঠিক আছে। আচ্ছা, তাহলে যেখান থেকে যেভাবে বলতেছে এমসিকিউ এবং সিকিউর জন্য ওগুলো দেখবা একদম ওভাবে পেয়ে যাবা, ঠিক আছে। এরপরে ইউনিকোডের বহুল প্রচলিত কয়েকটি ফরম্যাট পরীক্ষা এমসিকিউ তে আসতে পারে, যে ইউনিকোডের প্রচলিত ফরম্যাট কোনটি। তাহলে একটা হচ্ছে কি আছে, ইউটিএফ। তাহলে এটা কি ইউনিকোড ট্রান্সফরমেশন ফরম্যাট, ইউটিএফ। ইউটিএফ ইউনিকোড ট্রান্সফরমেশন কি ফরম্যাট 8। তাহলে কয়টা আছে, 3টা। তাহলে 3টা দেখো, একটা হচ্ছে ইউটিএফ 8, আমরা এখানে দিয়ে দিছি, স্ক্রিনশট নিয়ে রাখবা। এরপর হচ্ছে দেখো একটা হচ্ছে ইউটিএফ কত 16, আর একটা কত আছে ইউটিএফ কত 32। ইউটিএফ কত আছে 32। ওকে, ক্লিয়ার। তাহলে ইউনিকোডে বর্তমানে কয়টা আছে, কয়টা প্রশ্ন আছে, 3টা। এমসিকিউ এর জন্য এগুলো মনে রাখবা, কত কত, ইউটিএফ 8, 16, একটা হচ্ছে কত 32। এগুলো একটু মনে রাখবা। ওকে, এই ছিল আমার তৃতীয় অধ্যায়ের প্রথম অংশ, মানে সংখ্যা পদ্ধতি। এবার এখান থেকে আমরা এমসিকিউ, যে একটু এতক্ষণ ধরে যা বলছিলাম যে কোন কি কি ধরনের অনুধাবনমূলক প্রশ্ন আসতে পারে, তাহলে এখানে দেখো, এখানে আছে পজিশনাল সংখ্যা থেকে বিভিন্ন বোর্ডের আমরা এগুলো দিয়ে দিয়েছি, এগুলো দেখতে পারো। বাইনারি সংখ্যা পদ্ধতির ভিত্তি 2 কেন ব্যাখ্যা করো, কম্পিউটারের বোধগম্য ভাষা বাইনারি ব্যাখ্যা করো, কম্পিউটার কেন বাইনারিটা বুঝে এগুলো ব্যাখ্যা করো। 3 ভিত্তিক সংখ্যা পদ্ধতি ব্যাখ্যা করো, 3 ভিত্তিক, 5 ভিত্তিক, 7 ভিত্তিক। আমরা অক্টালে বেস কত জানি 8, তার মানে 0 থেকে কত পর্যন্ত 7 না। তো 3 ভিত্তিক মানে বেস কত 3, আর বেস 3 হওয়া মানে 0 থেকে বেস গুলো কত পর্যন্ত 2 পর্যন্ত, তাহলে 0, 1, 2। 7 ভিত্তিক মানে 7, মানে 0 থেকে কত পর্যন্ত 6 পর্যন্ত, তাহলে 0, 1, 2, 3, 4, 5, 6। ওকে, আচ্ছা। এরপরে দেখো এগুলা, যে 17 এর পরের সংখ্যা 20 ব্যাখ্যা করো। তাহলে ওই যে তোমাদেরকে বলছিলাম কিভাবে করতে হবে, 17 এর পরের সংখ্যা 20 ব্যাখ্যা করো কিভাবে করবা। তাহলে তোমরা এগুলো, এই জিনিসগুলো তোমরা দেখে নিবা, এগুলো হচ্ছে অনুধাবনমূলক প্রশ্ন, এগুলো দেখবে, এখান থেকে আশা করি পেয়ে যেতে পারো, ঠিক আছে। এরপরে এখানে দিয়ে দিচ্ছি 5 + 3 = 10 কেন, 9 + 7 = 20 কেন, হ্যাঁ 6 + 5 + 3 সমান, যে এই জিনিসগুলোকে আমরা দশমিক ধরে করতে বলছিলাম, ঠিক আছে না। তো এগুলো তোমরা করবা। এরপর হচ্ছে কি দেখো এখানে আছে, হ্যাঁ এত এর বিসিডি কোড নির্ণয়, 8 + 8 = কত, 10 কেন ব্যাখ্যা করো, 10 + 10 = কত, 100 কেন। তো এইগুলো হচ্ছে তোমরা সবাই আশা করি করতে পারবে, এগুলো তোমরা তোমাদের মতো করে নিবা, ঠিক আছে। এবার পরিপূরক থেকে আসতে পারে, 2 এর পরিপূরক ডিজিটাল বর্তনীকে সরল করে। তাহলে এই কোয়েশ্চেন গুলোর আনসার হয়তো তোমাদের যে টেস্ট পেপার বা গাইড আছে ওখান থেকেও তোমরা দেখে নিতে পারবা, ওখান থেকে আনসার গুলো একটু দেখে নিবা। এগুলো দেখলে এখান থেকে মোটামুটি অনুধাবন পেয়ে যাবা। আর জ্ঞানমূলকের জন্য রেডিক্স পয়েন্ট কি, সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি কি, ঠিক আছে। এরপর হচ্ছে ইউনিকোড কি, বিসিডি কোড কি, আস্কি কোড কি, এগুলো হচ্ছে, এগুলা থেকে তুমি কি পেয়ে যাবা, চিহ্ন বিট কি, এগুলা দেখলে এগুলা থেকে তুমি কি পেয়ে যাবা, জ্ঞানমূলক পেয়ে যাবা। এরপরে এখানে দিয়ে দিছি কোড থেকে কি ধরনের কোয়েশ্চেন আসতে পারে, বাইনারি ওবিসিডি এক নয়, হ্যাঁ এগুলো একটু দেখে নিবা। ইউনিকোড একটা, আলফানিউমেরিক কোড, আমরা বলছিলাম আলফানিউমেরিক কোড কয়টা আছে, 3টা, ইউনিকোড, এবিসিডি কোড, আরেকটা হচ্ছে আস্কি কোড। এরপর হচ্ছে বহুল ব্যবহৃত 4 বিটের কোড, বুঝিয়ে লিখো। তাহলে 4 বিটের কোড হচ্ছে কোনটা, বিসিডি কোডটা, তাহলে তোমাকে এটা বিসিডি কোড ব্যবহৃত, হ্যাঁ লিখতে হবে। এরপর দেখো তাহলে এর প্রায় সকল ভাষাকে সমন্বিত করার কোড, তার মানে হচ্ছে কোনটা, ইউনিকোড। 16 বিটের কোড ইউনিকোড, হ্যাঁ সবচেয়ে বহুল ব্যবহৃত আলফানিউমেরিক কোডটি ইউনিকোড, হ্যাঁ বিশ্বের সকল ভাষাকে কোডভুক্ত সম্ভব হয়েছে, তাও এটা কি কোড, ইউনিকোড। তাহলে এই কোয়েশ্চেন গুলা তোমরা দেখলে পরীক্ষায় এখান থেকে পেয়ে যাবা, ক্লিয়ার, তুমি অনুধাবনমূলক পেয়ে যাবা। আচ্ছা, তাহলে এটা কি গেল আমাদের তৃতীয় অধ্যায়, কি গেল প্রথম অংশ গেল। এবার দ্বিতীয় অংশের মধ্যে দেখো, দ্বিতীয় অংশের মধ্যে তোমরা বুলিয়ান অ্যালজেব্রা গুলো ভালো মতো দেখে নিবা। বুলিয়ান অ্যালজেব্রা গুলো পরীক্ষায় আসতে পারে। বুলিয়ান অ্যালজেব্রা থেকে যে মৌলিক উপপাদ্য কোনগুলো, এগুলো হচ্ছে কি মৌলিক উপপাদ্য,
এমসিকিউ যদি আসছে, হ্যাঁ এমসিকিউ করলে অনেক রকম করা যায়। মৌলিক উপপাদ্য এগুলো মনে রাখবা। একটু মৌলিক উপপাদ্যের পরে আছে হচ্ছে কি, এই যে দেখো দ্বৈত পূরক উপপাদ্য, মানে ডাবল কমপ্লিমেন্ট। সেটা হচ্ছে কি, একটা বার থাকলে সেটাকে বলা হচ্ছে কি পূরক। আর এখানে বার কয়টা আছে? দুইটা। তো দুইটা বার থাকা মানে এটাকে কি বলা হচ্ছে? দ্বৈত পূরক। এরপর হচ্ছে কি অপরিবর্তনীয় উপপাদ্য, মানে পরিবর্তন হবে না। দুইটা একে যোগ করলে কয়টা? একটা। বা দুইটা একে গুণ করলে কয়টা? একটা। মানে কোনো কি হচ্ছে না, পরিবর্তন হচ্ছে। তো এগুলোকে বলা হচ্ছে অপরিবর্তনীয়। তো কোনটা কি আমরা অনেকে কিন্তু বুলিয়ান আলজেব্রা বলে সবগুলা চিনি, কিন্তু প্রত্যেকটা উপপাদ্যের কিন্তু কি আছে, আলাদা আলাদা নাম আছে। তো এগুলো হচ্ছে নামগুলো মনে রাখবো পরীক্ষা এমসিকিউর জন্য। ঠিক আছে, কর্তৃত্ব উপপাদ্য কোনটা? পরিচয় উপপাদ্য। ক্লিয়ার? এরপর হচ্ছে কি বিনিময় উপপাদ্য, মানে কি স্থান বিনিময় করলেও মানের কোনো কি হবে না, পরিবর্তন হবে না। এর মান যদি 2 ধরি, বি এর মান যদি 3 ধরি, 2 + 3 করলে কত? 5, 3 + 2 করলে কত? 5। মানে কোনো পরিবর্তন হবে না। অনুষঙ্গ মানে হচ্ছে কি, মানে তাদের সঙ্গের পরিবর্তন হচ্ছে, কিন্তু মানের কোনো পরিবর্তন হবে না। তাহলে দেখো এ প্লাস বি, বি আর সি এর মধ্যে একটা ব্র্যাকেট দেওয়া হলো, মানে বি আর সি একত্রে আছে। তো মাঝখানে চিহ্নটা হচ্ছে কি প্লাস। তো প্লাস থাকা মানে এটা মানে কোনো কি হবে না, পরিবর্তন হবে না। কারণ এখানে প্লাস ব্র্যাকেটটা থাকা যে কথা, না থাকা একই কথা। কারণ গুণের ক্ষেত্রে ব্র্যাকেট থাকলে মানের পরিবর্তন হয়, কিন্তু যোগের ক্ষেত্রে ব্র্যাকেট থাকলে মানে কোনো কি হয় না, পরিবর্তন হয় না। তাহলে তারা হয়তো বি এর সাথে সি আছে, এখন এর সাথে বি হয়ে গেল, কিন্তু ঘুরে ফিরে কিন্তু কয়টাই আছে? 3টাই আছে। তো এই জন্য এটাকে বলা হচ্ছে অনুষঙ্গ, মানে সঙ্গের পরিবর্তন হবে, কিন্তু মানের কোনো কি হবে না, পরিবর্তন হবে না। এরপর হচ্ছে বিভাজন, মানে হচ্ছে এই যে গুণ থাকলে মানের পরিবর্তন হচ্ছে। এখন এটা বি এবং সি দুটোর সাথে গুণ আছে, আর ব্র্যাকেট তুলে দিলে এ বি প্লাস কত? এ সি। তাহলে এটাকে বলা হচ্ছে কি বিভাজন উপপাদ্য। ঠিক আছে, এরপর আর দুইটা আছে কি ডি মর্গান উপপাদ্য। সো এখানে একটু কি আছে ভুল আছে, সেটা একটু দেখো। ডি মর্গানের প্রথম উপপাদ্য হচ্ছে কয়টা? প্রথম উপপাদ্য হচ্ছে কি এ প্লাস বি হোল বার সমান, এবার ইন্টু বি বার, আর ইন্টু বি হোল বার সমান হচ্ছে এবার প্লাস কত? বি বার। তার মানে হচ্ছে যোগের উপর বার থাকলে বাংলা কি হয়ে যাবে? গুণ। আর গুণের উপর বার থাকলে বাংলা কি হয়ে যাবে? যোগ হয়ে যাবে। এই দুইটা হচ্ছে কিসের উপপাদ্য? ডি মর্গানের উপপাদ্য। তোমরা এটা একটু মনে রাখবা, এগুলো তোমাদের বুলিয়ান জেব্রা ম্যাথ করার জন্য লাগবে। আচ্ছা, এরপর হচ্ছে কি সহায়ক উপপাদ্য। সহায়ক মানে হচ্ছে যখন কমন নিব, কমন নেওয়ার ফলে হচ্ছে কি হয়, এটাকে কি বলা হচ্ছে? সহায়ক উপপাদ্য। যেমন এ প্লাস এ বি সমান কত হচ্ছে? এ। তাহলে এটা কেমন আছে? দুটোর থেকে এক কমন যায়, এক কমন গেলে কত হচ্ছে? 1 প্লাস কত? বি। তাহলে এবার 1 প্লাস বি সমান কত? 1। হ্যাঁ, এ ইন্টু 1 সমান কত? এ। তাহলে এ আসতেছে। তাহলে এই যে এই দুটোর থেকে যে আমি কি কমন নিলাম? এ কমন নিলাম। এই কমন নেওয়াটাকে বলা হচ্ছে সহায়। এই সহায় থেকে এটার নাম হচ্ছে কি সহায়ক উপপাদ্য। তাহলে এটা না, এগুলোর নাম হচ্ছে কি সহায়ক উপপাদ্য। এগুলো একটু দেখে নিবা এমসিকিউর জন্য। হ্যাঁ, আচ্ছা, এরপরে এখানে একটা যে এক্সাম্পল, ওগুলো আর কি ব্যাখ্যাগুলো আমরা দেখাইছি যে কোনটা কিভাবে আসছে। তো এগুলো হচ্ছে তোমরা দেখে নিবা। ঠিক আছে, এটা দেখে নিবা, স্ক্রিনশট নিয়ে রাখতে পারো কোনটা কিভাবে আসছে। এরপর এরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো এটা কিভাবে আসছে। ওকে, এরপরে দেখো সত্যক সারণী। এখান থেকে দেখো সত্যক সারণী আমরা কিভাবে করতে হয় জানি। ধর তোমাকে বলা হলো এ প্লাস বি সি এর সত্যক সারণী নির্ণয় করো। তো একটা জিনিস মাথায় রাখবে, এখানে চলক কয়টা আছে দেখবা? চলক কয়টা? 3টা। তো চলক যতটা থাকবে, চলকের মানটাকে এন ধরো, এন সমান করলে হচ্ছে 3। তো মনে রাখবে একটা সত্যক সারণীতে, এই যে দেখো এই হচ্ছে একটা সত্যক সারণী। এই মানটা বের করার জন্য প্রথমে এর মান লাগবে, বি এর মান লাগবে, সি এর মান লাগবে। এরপর বিসি আছে, বিসি এর মান বের করবো। বিসি এর মান পেয়ে গেলে এটা কার সাথে যোগ করলে? এর সাথে যোগ করলে, এর সাথে, তাহলে বিসি এর মানটা কি করে যোগ করে দেবো। এবার এখানে মান কয়বার নিব? মান হচ্ছে দেখো এখানে এন এর মান কত? 3। তো যতটা চলক থাকবে এদিকে মান হবে তার 2 টু দি পাওয়ার n আকারে। 2 টু দি পাওয়ার কি আকারে? n আকারে। n এর মান কত? 3। n এর মান কত? 3। তাহলে কত হচ্ছে? 2 কিউব সমান কত? 8। তাহলে এখানে মান কয়বার? 8 ঘর। যদি চলক 2টা থাকতো মান কয়বার? 4 ঘর। আর যদি চলক 4টা থাকতো মান কত ঘর? 16 ঘর। এবার মানগুলো কিভাবে নিব দেখো। ওই যে আমরা একটা বিসিডি কোড জানি, 1 1 এর ডাবল কত? 2 2 এর ডাবল কত? 4 4 এর ডাবল কত? 8। এই 8 এর ডাবল কত? 16। এই কোডটা মনে রাখবো। লাস্টের চলক কত আছে? 1 না? সি না? সি এর উপর কত দিলাম? মনে করো 1। এরপর এটা কত? 2। এরপর এটার উপর কত দিলাম? 4। এগুলো কেন দিলাম? বুঝার সুবিধাতে। কেন? কারণ হচ্ছে এই যে দেখো সত্যক সারণীতে মানগুলো কি হবে? বাইনারি মান। তো এই 1 দ্বারা বুঝে নিব হচ্ছে কি একটা 0 একটা 1, একটা 0 একটা 1, একটা 0 একটা 1, একটা 0 একটা 1, কয় ঘর? 8 ঘর। এখানে কি দিলাম? 2 2 দ্বারা মনে রাখবো হচ্ছে 2টা 0 2টা 1, 2টা 0 2টা 1। 4 4 দ্বারা মনে রাখবো 4টা 0 4টা 1। ক্লিয়ার? এরপর এখানে বিসি, বি এবং সি এর মান কি করবা? গুণ করবা। গুণ করার পর যেই ভ্যালুটা আসবে সেই ভ্যালুর সাথে এর মান কি করে দিব? যোগ করে দিব। সেটা হচ্ছে সত্যক সারণী। হ্যাঁ, দেখতেছি। এরপরে দেখো, এটা আমরা সবাই কম বেশি করতে পারবো, কিন্তু পরীক্ষায় তোমার হয়তো কি দেওয়া থাকতে পারে? সত্যক সারণী দেওয়া থাকতে পারে। ধরো এই সত্যক সারণী দেওয়া আছে, এ বি সি, এখানে মনে করো এক্স 0 1 0 1 0 1 0 1 0 0 1 1 0 0 1 1
0 0 0 0 1 1 1 1। এরপর এক্স এর মান দেওয়া আছে হচ্ছে কত, মনে করো হচ্ছে কত 0 1 1 0 1 0 0 1, এটা দেওয়া আছে। এবার উদ্দীপক এটা দেওয়া আছে। এবার তোমাকে গ নাম্বার আসতে পারে, উদ্দীপকের সত্যক সারণী হতে এক্স এর সরলীকৃত মানকে ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন করো, এরকম একটা কোশ্চেন আসতে পারে মনে করো। তো এবার তোমাকে ফার্স্ট এক্স এর মানটা বের করতে হবে, তারপরে এটাকে ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন করবো। কিন্তু আমাকে ফার্স্ট আগে কি করতে হবে, এক্স এর মান নির্ণয় করতে হবে। তো এক্স এর মান কিভাবে নির্ণয় করবো দেখো, এখানে এক সমান প্রথমে কিভাবে করবো দেখো, দেখো এক সমান লিখলাম, দেখতে হবে এক্স এর মান 1 কোনটা কোনটা আছে। তাহলে দেখো এই একটা 1, একটা 1, এই একটা 1, এই একটা 1, কয়টা 1 আছে, 4টা। মনে রাখবে এখানে কয়টা ফাংশন আসবে, 4টা ফাংশন। যতটা 1 থাকবে আউটপুটে, যতটা 1 থাকবে ততটা ফাংশন। কয়টা ফাংশন, 4টা। এবার প্রত্যেকটা ফাংশন কি করতে হবে, একটার সাথে একটা যোগ করতে হবে, একটার সাথে একটা কি করতে হবে, যোগ। এবার প্রথমে এই 1 এর জন্য দেখতে হবে এখানে ইনপুট গুলা এবিসি এর মান কত আছে দেখতে হবে। তাহলে 0 0 কত 1, তো মনে রাখতে হবে যদি 1 থাকে সেক্ষেত্রে আমরা হয় এ লিখবো, না হয় বি লিখবো, না হয় কত লিখবো, সি। আর 1 এর বিপরীত কত, 0। আর এর বিপরীতকে কি দ্বারা প্রকাশ করতে হচ্ছে, বার বা নট দ্বারা। তাহলে এর বিপরীত হচ্ছে এ বার, বি বার, ওর কত, সি বার। তাহলে একটু দেখো এর মান কত আছে, 0। তো 0 থাকলে আমি কি এ লিখবো নাকি এবার লিখবো, এ বার। বি এর মান কত আছে, 0, তাহলে বি লিখবো নাকি বি বার, বি বার। সি এর মান কত, 1, তাহলে কি লিখবো, সি লিখবো নাকি সি বার লিখবো, সি প্লাস। এবার এই 1 এর কাছে এই 1 বরাবর দেখবো মান কি কি আছে, এটা কত আছে, 0। তাহলে 0 হলে এর মান যেহেতু 0 আছে কি লিখবো, এ বার, এ বার। বি এর মান কত, 1, তাহলে কি লিখবো, বি। সি এর মান কত আছে, 0, তাহলে কত লিখবো, সি প্লাস, সরি 0, তাহলে কি সি বার প্লাস। এবার এই 1 বরাবর মানগুলা দেখতে হবে কত কত আছে। তাহলে কত আছে, 1, এর মান যেহেতু 1 আছে তাহলে কি লিখবো, এ। বি এর মান 0 আছে তাহলে কি লিখবো, বি বার। সি এর মান কত আছে, 0 আছে তাহলে কি লিখবো, সি বার প্লাস। এবার এই 1 বরাবর মানগুলো একটু দেখবো কত কত আছে, তিনটা কত, 1। তো তিনটা 1 মানে কত, 1 মানে এর মান 1, বি এর মান 1, সি এর মান 1, তাহলে কি হবে, এ বি সি। তাহলে এটাই হচ্ছে কি এক্স এর মান। এবার এটাকে তুমি ন্যান্ড গেট দ্বারা কি করবো, বাস্তবায়ন করবে। এটা তোমার ইচ্ছা, তুমি যেভাবে করো, ঠিক আছে। এটা কিভাবে করবা, এটা এরপর আমরা সার্বজনীন গেটে যখন যাবো তখন দেখিয়ে দিব। তাহলে এবার তোমরা বুঝতে পারছো সত্যক সারণী থেকে কিভাবে ফাংশন নির্ণয় করতে হয়, আমরা বুঝতে পেরেছি সবাই। তাহলে কি দেখবো, আউটপুটের 1 গুলা দেখবো, এই 1 গুলা বরাবর ইনপুটে মানগুলা কি আছে দেখবো। এবার ইনপুটের মান 1 থাকলে এ বি সি লিখবো, আর ইনপুটের মান যদি 0 থাকে তখন কি হবে, বার আসবে। এই হচ্ছে ক্লিয়ার, ঠিক আছে, এই হচ্ছে। এরপরে দেখো লজিক গেট। তো আমরা লজিক গেট সবাই জানি, লজিক গেট হচ্ছে 2 প্রকার, একটা মৌলিক একটা যৌগিক। এগুলো তোমরা সবাই দেখিয়ে দিবে। লজিক গেট গুলো আমরা এখন করতে যাচ্ছি না। এরপর হচ্ছে কি যৌগিক মৌলিক গেট 3টে, এন্ড গেট, অর গেট, নট গেট। তো এন্ড গেটটা কিসের, গুণের। তাহলে গুণের কাছে আসলে হচ্ছে কি এন্ড, যোগের কাছে আসছে অর, বি বার বার থাকলে হচ্ছে কি নট। এরপর হচ্ছে কি বিশেষ যৌগিক গেট কয় প্রকার, 2 প্রকার, একটা হচ্ছে সর্বজনীন, একটা হচ্ছে কি বিশেষ গেট। সর্বজনীন গেট কয় প্রকার, 2 প্রকার, একটা হচ্ছে ন্যান্ড, একটা হচ্ছে কি নট। আর বিশেষ গেট 2 প্রকার, এক্স অর, এক্স নট। ক্লিয়ার। তো এগুলো তোমরা দেখে নিবা। এখান থেকে আমাদের যেটুকু প্রয়োজন আমরা সেগুলো দেখি, এগুলো দেখি। তো সর্বজনীন গেট, তো সর্বজনীন গেট কয়টা আছে, সর্বজনীন গেট কয়টা, কয়টা, 2টা। একটা হচ্ছে কি ন্যান্ট, আর একটা হচ্ছে কি নর। তাহলে ন্যান্ট, তাহলে দেখো ন্যান্ট, ন্যান্ট মানে হচ্ছে কি এই এন দ্বারা বোঝা হচ্ছে কি নট, আর এটা হচ্ছে কি এন্ড। আবার এটা এন দ্বারা হচ্ছে কি নট, এটা হচ্ছে কি অর। তার মানে হচ্ছে কি ন্যান্ড গেটটা করার জন্য আমার নট গেট এবং কোন গেট লাগবে, এন্ড গেট লাগবে। ক্লিয়ার। তো এগুলো একটু দেখে নিব। তাহলে সর্বজনীন গেট কিভাবে করতে হয়, তো এখান থেকে খ নাম্বার একটা কোশ্চেন আসতে পারে, সেটা হচ্ছে কি ন্যান্ড গেটের কিংবা নর গেটের, ন্যান্ড গেটের সকল ইনপুট একই হলে এটি একটি মৌলিক গেট হিসেবে কাজ করে। কি বললাম, ন্যান্ড গেটের সকল ইনপুট একই হলে এটি একটি মৌলিক গেট হিসেবে কাজ করে। তাহলে ন্যান্ড গেট মানে হচ্ছে কি নট প্লাস এন, তো এন মানে হচ্ছে কি গুণ, তাহলে এ ইনটু মনে করো বি, নট মানে হচ্ছে কি বার, তাহলে ইনটু বি বার। তাহলে এটা হচ্ছে কোন গেটের ফাংশন, ন্যান্ড গেটের ফাংশন। এবার এখানে ইনপুট কয়টা, 2টা, একটা কত বি। এবার আমাকে কোশ্চেনে কি বলা হলো, ন্যান্ড গেটের সকল ইনপুট একই হলে, তাহলে একই নিতে হবে। তাহলে এ নিলে দুটোটাকে, বি নিলে দুটোটাকে কি নিব, বি নিব। তাহলে দুটোটাকে যদি আমি এ ধরি, এটা হয় এটাও একই হতে হবে, এ হইতে হবে, পুরো 12 বাদ দিলাম। এবার বুলিয়ান অ্যালজেব্রার সূত্র অনুযায়ী 2টাকে গুণ করলে কয়টা হয়, একটা। উপরে কি আছে, 12 বাদ দিলাম। তাহলে এবার দেখো এটা কোন গেটের ফাংশন হয়ে গেল, নট গেটের না।
তাহলে দেখো ন্যান্ড গেটের সকল ইনপুটকে একই নিলাম, একই নেওয়ার পর এটা যেই ফাংশন সেটা কিন্তু নট গেটে। তো নট গেটটা একটা কি গেট? মৌলিক গেট। তো এই জন্য বলা হচ্ছে ন্যান্ড গেটের সকল ইনপুট একই হলে এটা মৌলিক গেট হিসেবে কাজ করে। কিংবা নট গেটের ক্ষেত্রে কি a প্লাস বি হোল বার, তাহলে এখানে তো একই, সকল ইনপুট একই, তাহলে a নিলাম, উপরে বার, দুটো যোগ করলে কত হচ্ছে? একটা উপরে কি আছে? বার আছে বার। তাহলে এটাও কোন গেটের? নট গেটের। বুঝা গেছে? তাহলে ন্যান্ড গেটের সকল ইনপুট একই হলে এটা একটি মৌলিক গেট হিসেবে কাজ করে। আশা করি সবাই বুঝতে পেরেছে এটা কি লিখবো পরীক্ষায়। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এবার দেখো তোমাকে বলা হলো, ধরো এফ এর মান দেওয়া আছে হচ্ছে কত? এবার বি সি, এ বি সি বার এটা দেওয়া আছে। বলা হলো এই ফাংশনটাকে ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন করো। এই ফাংশনটাকে কোন গেট দ্বারা বাস্তবায়ন করো? ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন। তো ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন করার জন্য তুমি দুইটা শর্ত মনে রাখবে। কয়টা? দুইটা। কয়টা শর্ত? দুইটা শর্ত তুমি মনে রাখবা। সেই দুইটা শর্ত হচ্ছে কি কি? একটা হচ্ছে প্রথম শর্ত, দেখো কোন গেট দ্বারা, আমরা কোন গেট দ্বারা বাস্তবায়ন করবো? ন্যান্ড। প্রথম শর্ত হচ্ছে এটা কি? এন্ড, মানে হচ্ছে কি থাকতে হবে? গুণ। দ্বিতীয় শর্ত হচ্ছে নট। নট মানে কি থাকতে হবে? বার বা নট থাকতে হবে। তাহলে কয়টা শর্ত? দুইটা। এই দুইটা শর্ত যদি তোমার মাথায় থাকে তাহলে তুমি ইজিলি করতে পারবা। এবার এখানে মনে করো যোগ আছে, যোগটাকে কি করতে হবে? গুণ। তো আমরা একটু আগে বলিলাম যে ওখানে আমাদের ডি মর্গানের উপপাদ্য পড়াইছিলাম, দুইটা উপপাদ্য। একটা হচ্ছে যোগের উপর হোল বার থাকলে বারকে বাংলা কি হয়ে যায়? গুণ। আরেকটা হচ্ছে গুণের উপর হোল বার থাকলে বারকে বাংলা কি হয়ে যায়? যোগ হয়ে যায়। তাহলে গুণকে যোগ কিংবা যোগকে গুণ করার জন্য আমাদের বারের দরকার হয়। বার থাকলে ভালো, না থাকলে আমাদেরকে আনতে হবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে এবার একটু দেখো, তাহলে এবার দেখো আমাদেরকে কি করতে হবে? ন্যান্ড গেট দ্বারা যেহেতু বাস্তবায়ন, প্রথম শর্ত কি? গুণ। বাট এখানে কি আছে? যোগ। যোগটাকে কি করতে হবে? গুণ। তো যোগকে গুণ করার জন্য কি দরকার? বার। এখানে কি বার আছে? নেই, তোমাকে বার নিয়ে আসতে হবে। তাহলে দেখো এ বার বি সি প্লাস এ বি সি বার, তাহলে বার আনতে হবে। এবার বার আনলে একসাথে কয়টা আনতে হবে? দুইটা, কারণ সিঙ্গেল বার আনা যাবে না। কারণ আমাকে এমন ভাবে বার আনতে হবে যাতে মানের কোনো ধরনের কি না হয়? পরিবর্তন না হয়। কারণ আমরা জানি এই যে কিসের? দ্বৈত পূরকের ও নীতি অনুযায়ী এ ডাবল বার সমান হচ্ছে কত? এ। কারণ ডাবল বার থাকলে বারবার চলে যায়। কিভাবে চলে যায়? দ্বৈত পূরকের নীতি অনুযায়ী। এটার অনেক ব্যাখ্যা আছে, সেগুলো কিন্তু আমরা তো এখন দেখাতে পারতেছি না। ঠিক আছে? আচ্ছা, তাহলে ডাবল বার আনবো। এবার এই জায়গায় বারটাকে পাবো, মানে যে জায়গায় যোগ, কারণ আমাদের প্রথম শর্ত গুণ থাকতে হবে, মানে এখানে কোনো অবস্থাতেই যোগ থাকা যাবে না। তাহলে এই যে জায়গায় যোগ আছে, যোগের জায়গায় বারটাকে ভাঙিয়ে ফেলবো। ভাঙলে কি হয় দেখো তো? এ বার বি সি, এই বারটা এই জায়গায় সেপারেট হয়ে গেল। যোগটা তখন কি হয়ে যাবে? গুণ এ বি সি বার। এই যে এবার উপরের বারটাকে কিন্তু আমরা কিছুই করিনি, উপরের বারটা রয়ে গেল। তাহলে আমাদের শর্ত কয়টা? দুইটা। প্রথম শর্ত গুণ থাকতে হবে, তাহলে এখানে দেখো কোনো ধরনের যোগ চিহ্ন নাই, সব গুণ। দ্বিতীয় শর্ত বার। বার মানে কি? বার, এই যে হোল বার, এই যে উপর আমার একটা হোল বার আছে, তাহলে আমার শর্ত ফুলফিল হয়ে গেছে। তো এই জন্য হচ্ছে ন্যান্ড গেট দ্বারা কোনো বা নট গেট দ্বারা কোনো একটা গেট বা কোনো ফাংশনকে যদি বাস্তবায়ন করতে বলে অবশ্যই তোমার মাথায় দুইটা শর্ত থাকতেই হবে। সেটা প্রথম শর্ত হচ্ছে ন্যান্ড গেটের ক্ষেত্রে প্রথম শর্ত হচ্ছে কি? গুণ থাকতে হবে। দ্বিতীয় শর্ত বার। যোগ থাকলে যোগকে কি করতে হবে? গুণ। গুণ করার জন্য কি দরকার? বার। বার থাকলে ভালো, না থাকলে তোমার থেকে আনতে হবে। আনলে একসাথে কয়টা আনতে হবে? দুইটা। শর্ত ফুলফিল হয়ে গেলে তোমার কাজ শেষ, তুমি এবার গেটে চলে যাবো। তাহলে এখানে ইন্ডিভিজুয়াল বার আছে, কার এর আছে আর কার আছে? সি এর আছে। এবার আমরা গেটে যাব। এবার আমরা কি যাব? গেটে। তাহলে দেখো এ, তো এখানে আমাদেরকে বলছে ন্যান্ড গেট। এই জায়গায় আমরা অনেক স্টুডেন্ট একটু কি করি? ভুল করি। তাহলে দেখো কি ভুল করি? এই যে এখানে নট গেট দিয়ে এখানে এবার মারি দিই। তো নট গেট ইউজ করলেও কিন্তু এবার আসে, কিন্তু আমাদেরকে তো এখানে কোয়েশ্চেনে বলেই দিছে ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন, তার মানে ন্যান্ড গেট ছাড়া কোনো ধরনের গেট ইউজ করা যাবে না। তো ন্যান্ড গেটকে, এখন ন্যান্ড গেটটাকে আমাদেরকে মৌলিক গেট হিসেবে ব্যবহার করতে হবে। কিভাবে? সকল ইনপুট একে। ন্যান্ড গেট, আমাদের ন্যান্ড গেটের ইনপুট কয়টা লাগবে? দুইটা। দুইটা। তাহলে এখানে আমার ইনপুটটা আছে কয়টা? একটা। তাহলে এই একটা থেকে কয়টা নিতে হবে? দুইটা, কারণ দুইটা ইনপুটকে কি দিতে হবে এক্ষেত্রে? একই নিতে হবে। তাহলে দেখো এই যে দুইটা ইনপুট, ন্যান্ড মানে হচ্ছে প্রথমে কি? এন্ড, তারপর নট। এই যেটা হচ্ছে কি? বার। এবার বি আছে, আমার বি কোথাও বার নেই, ইন্ডিভিজুয়াল, তাহলে নেওয়ার দরকার নেই। সি বার আছে, তাহলে সি নিলাম, তাহলে ন্যান্ড নিলাম, এটা হচ্ছে কি? সি বার। এবার খেয়াল করো, প্রথমে আমার কি আছে? এবার বি সি, এবার বি সি, তাহলে এবার থেকে নিলাম, বি থেকে নিলাম, সি থেকে নিলাম। নেওয়ার পরে কি করে দিব? এখানে ন্যান্ড গেট করে দিব, যে ন্যান্ড করে দিলাম। তাহলে এবার বি সি, তাহলে এরপর নটের জন্য কি আসবে? বার। এরপরে এটার জন্য নিব এ বি সি বার। তাহলে দেখো এ
বি সি বার, তাও নেন করলাম, তাহলে কি লিখবো এ বি সি বার হোল বার। আসলে বুঝতে পেরেছি। এবার দেখো এই দুটোটার উপরে একটা কি আছে, হোলবার আছে কিনা, আছে। তার মানে এই দুটোটাকে এখন একত্রিত হোলবার আছে, তো এই দুটোটাকে কি করতে হবে, একত্রিত করে দিতে হবে, একত্রিত করে দিতে হবে। একত্রিত করে দিলাম, করে দিয়ে তাহলে কি দুটোটা গুণ আছে মানে হচ্ছে, আমি যদি এখানে ন্যান গেট চোখ মুখ বন্ধ করে মার দিব, তারপরে একটু বোঝাচ্ছি, গুণ আছে মানে হচ্ছে কি এন্ড, এবার বার আছে মানে হচ্ছে কি নট। তো ফাইনালি এখানে কোনটা চলে আসবে, এটাই হচ্ছে এখানে চলে আসবে। তাহলে এটাই হচ্ছে ন্যান গেট দ্বারা বাস্তবায়ন। তাহলে আশা করি তোমরা সার্বজনীন গেট কিভাবে বাস্তবায়ন করতে এটা তোমরা জানো, তারপর আমি একটু তোমাদেরকে রিভিউ করলাম আর কি, ঠিক আছে। একটা হচ্ছে কি, আর যদি নর গেট বলে তাহলে সেক্ষেত্রে এখানে নর হবে, ঠিক আছে। আর কোনো অবস্থাতে এই ফাংশনের মধ্যে নর গেট দ্বারা বললে এই ফাংশনের মধ্যে কোনো অবস্থাতে কি থাকা যাবে না, গুণ থাকা যাবে না, গুণগুলোকে কি করতে হবে, যোগ। তো আমরা কি জানি গুণকে যোগ করার জন্য কি লাগবে, বার। থাকলে ভালো, না থাকলে আনতে হবে, কয়টা আনতে হবে, দুইটা, ঠিক আছে, দুইটা। তাহলে এভাবে আমরা সার্বজনীন গেট গুলা করে ফেলবো পরীক্ষায়। তৃতীয় অধ্যায় সেকেন্ড পার্টের জন্য তিনটা টপিক সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কি, প্রথমত হচ্ছে কি সার্বজনীন গেট বাস্তবায়ন, এরপর হচ্ছে হাফ অ্যাডার ফুল অ্যাডার, হাফ অ্যাডার দ্বারা ফুল অ্যাডার বাস্তবায়ন। এই তিনটা টপিকস এর মধ্য থেকে আশা করি তোমরা পরীক্ষায় পেয়ে যাও। ক্লিয়ার? আচ্ছা, এরপর অ্যাডার, অ্যাডার কাকে বলে দেওয়া আছে। এরপর অ্যাডার কয় প্রকার, দুই প্রকার, একটা হাফ অ্যাডার, একটা হচ্ছে ফুল অ্যাডার। এবার দেখো হাফ অ্যাডার, হ্যাঁ, হাফ অ্যাডারের অপর নাম হচ্ছে কি অর্ধযুগের বর্তনী। পরীক্ষায় হাফ অ্যাডার না বলে অর্ধযুগের বর্তনী। আর ফুল অ্যাডারের অপর নাম হচ্ছে কি, ফুল অ্যাডারের অপর নাম হচ্ছে কি পূর্ণযুগের বর্তনী। ফুল অ্যাডার অপর নাম হচ্ছে কি পূর্ণযুগের বর্তনী। এবার দেখো হাফ অ্যাডার, আচ্ছা হাফ অ্যাডার ইনপুট করা থাকবে দুইটা, আউটপুট করা থাকবে দুইটা। তাহলে দেখো এই যে হাফ অ্যাডার, হাফ অ্যাডার ইনপুট এস সমান হচ্ছে কত, এ এক্স এর কত বি, এ এক্স এর কত বি, ঠিক আছে। আর সি সমান ক্যারি সমান হচ্ছে কত, এ ইন্টু কত বি, এক্স এর মানে হচ্ছে কি এক্স এর গেট, আর এ ইন্টু বি মানে হচ্ছে কোন গেট, এন গেট, ঠিক আছে। আর সত্য সাইন সেগুলো তোমরা দেখে নিবা। তো পরীক্ষা উদ্দীপকের মধ্যে এই ব্লক ডায়াগ্রামটা থাকতে পারে। তো এই ব্লক ডায়াগ্রামের শুরুর গুলো হচ্ছে কি ইনপুট, শেষের গুলো হচ্ছে কি আউটপুট। তো হাফ অ্যাডারের ক্ষেত্রে মনে রাখতে হবে ইনপুট কয়টা, দুইটা, এবং আউটপুট কয়টা, দুইটা। তাহলে এরকম ব্লক ডায়াগ্রাম থাকলে সেটা হচ্ছে কি হাফ অ্যাডার। ক্লিয়ার? তাহলে হাফ অর্ডারের এই ফাংশন দুটোটা একদম মুখস্থ রাখতে হবে, যে এস এর ফাংশন হচ্ছে এক্স আর বি, সি এর ফাংশন এ ইনটু বি। কারণ এই দুইটা ফাংশন মুখস্থ অবশ্যই রাখতে হবে। কেন, হাফ অর্ডার দ্বারা যদি পরীক্ষা ফুল অর্ডার বাস্তবায়ন আসে, তাহলে এই দুইটা জানতে হবে। কারণ এই দুইটা না জানলে তুমি হাফ অর্ডার দ্বারা ফুল অর্ডার কি করতে পারবে না, বাস্তবায়ন করতে পারবে না। ওকে, আচ্ছা এরপর দেখুন ফুল অর্ডার, ফুল অর্ডার। তাহলে ফুল অর্ডার ক্ষেত্রে দেখো কয়টা ইনপুট, কয়টা, তিনটা। তাহলে এ বি আর একটা ক্যারি হচ্ছে কি সিআই। তাহলে এখানে একটু কি হচ্ছে, একটু তোমরা দেখবা, সেটা হচ্ছে কি এটা না, দেখো এতটুকু এগুলো দেখার দরকার নেই আমরা, ঠিক আছে, এটা না। তাহলে এ বি আবার একটা কি ক্যারি সিআই যোগ করার পর একটা কি পাওয়া যাবে, যোগফল এস পাওয়া যাবে এখানে, এটা না, ঠিক আছে। আর একটা কি ক্যারি কি পাওয়া যাবে, সি পাওয়া যাবে, সি বা সি নট পাওয়া যাবে, ঠিক আছে। এটা না, তাকে কি বলা হচ্ছে, ফুল অর্ডার বলা হচ্ছে। ওকে, আচ্ছা এরপরে ফুল অর্ডারের লজিক্যাল ফাংশন গুলো তোমরা মনে রাখবা। তাহলে ফুল অর্ডারের লজিক্যাল ফাংশন গুলো তুমি শর্টকাটে কিভাবে মনে রাখবে, দেখো ফুল অর্ডারের লজিক্যাল ফাংশন গুলো তোমার শর্টকাটে মনে রাখা নিয়ম হচ্ছে কি, প্রথমত ফুল অর্ডারের ক্ষেত্রে ইনপুট থাকবে তিনটা, বাট আউটপুট কয়টা থাকবে, দুইটা। একটা হচ্ছে এস, আর একটা হচ্ছে কি সি নট। এবার এস এর ফাংশন এবং সি এর ফাংশন তুমি দুটোটাতে 4টা করে এবিসিআই লিখে ফেলবা। কয়টা করে এবিসিআই, যারা আগে তো পড়ছো, যারা পড়োনি তারা একটু দেখে নাও। সেটা হচ্ছে কি এবিসিআই, এবিসিআই, এবিসিআই। তাহলে দুটোটাতে কয়টা করে, 1 2 3 4, 1 2 3 4, 4টা করে এবিসিআই লিখে ফেলবা। লিখে ফেলার পরে তোমাকে এবার করতে হবে কি, এস এর জন্য মনে রাখবা এ বি বি সি সি এ। এস এর জন্য কি মনে রাখবা, এ বি বি সি সি এ, এ বি বি সি সি এ। তাহলে দেখো দেখো এ বি বি সি সি এ। আর সি এর জন্য মনে রাখবো হচ্ছে কি এ বি সি, কি মনে রাখবো, এ বি সি, কি মনে রাখবো, এ বি সি। ক্লিয়ার, এ বি সি, এই দুইটা মনে রাখবে। তাহলে প্রথম কাজ হচ্ছে দুটোতে কয়টা করে, 4টা করে এবিসিআই লিখবা। দ্বিতীয় কাজ হচ্ছে এস এর জন্য মনে রাখবো এ বি বি সি সি এ, সি এর জন্য মনে রাখবো এ বি সি। মানে এগুলোর উপর বার হবে, বাকিগুলোর উপর বার নেই, হবে না।
এবার এটা সমান সূত্র মনে রাখবা এ XOR বি XOR সিআই, আর এটা সমান সূত্র হচ্ছে কি এ বি প্লাস বিসিআই প্লাস সিআই এ। আর এইটা সমান এটা সমান এটা কেমনে আসছে সে প্রুফটা হচ্ছে আমাদের এখানে আছে, আমাদের প্রমাণটা এখানে দেওয়া আছে, দুটোটা প্রমাণ। তো পরীক্ষায় যদি প্রমাণগুলো চাই দিবা, নাহলে আদারওয়াইজ তোমার প্রমাণ লেখার দরকার নেই, তুমি ফুল হেডার আসলে এটাই লিখবা, শুধু এটাই লিখবা, প্রমাণটা তোমার দেখাতে হবে না। ক্লিয়ার? আচ্ছা এবার দেখো ফুল হেডারে তোমার লজিক গেটটা তোমার আঁকা হলো, ঠিক আছে। এই যে দেখো এস এর ফাংশন এবং সি এর ফাংশন দিলাম এখানে, এটা দেওয়া হলো। তো তোমরা এখানে গেটটা দেখে নিবা। তো প্রথমে এখানে বার আছে, বার থাকা মানে হচ্ছে কোন গেট? নট গেট। বার থাকা মানে কোন গেট? নট গেট। এরপরে দেখো প্রথমে এবার বিবার সিআই, তাহলে দেখো এবার বিবার সিআই থেকে নিল, তিনটা কিসে আছে? গুণে আছে। তো গুণ থাকা মানে কোন গেট? এন্ড গেট। তাহলে এটাও গুণে আছে, এটাও গুণে আছে, এটাও গুণে, তাহলে চারটা এন্ড গেট, 1 2 3 4। এই চারোটা আবার দেখো এখানে কিসে আছে? যোগে আছে। কিসের যোগে? যোগ থাকা মানে হচ্ছে কোন গেট? অর গেট। ঠিক একইভাবে এখানে এটা 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 এগুলা প্রত্যেকটা একটা করে কি আছে? আলাদা আলাদা ভাবে গুণে আছে। আলাদা আলাদা চারটার জন্য চারটা কি? এন্ড গেট। এরপর চারোটা কিসে আছে? যোগে আছে। যোগ থাকা মানে হচ্ছে কোন গেট? অর গেট। তাহলে এই যে অর গেট করলাম। তো এবার পরীক্ষায় তোমাকে এটা অন্যভাবে বলতে পারে যে ফুল হেডারের লজিক গেট করো, এটা না বলে তোমাকে বলতে পারে মৌলিক গেট দ্বারা ফুল হেডার বাস্তবায়ন করো, এটা বলতে পারে। তাহলে একটা জিনিস খেয়াল করো, মৌলিক গেট কয়টা আছে? তিনটা, এন্ড গেট, অর গেট, নট গেট। এন্ড অর নট। তাহলে এন্ড গেট মানে হচ্ছে কি? তাহলে দেখো এখানে দেখো এটা হচ্ছে নট, এগুলো হচ্ছে কি এন্ড, আর এগুলো হচ্ছে কি অর। তাহলে এখানে সবগুলো কি আছে? মৌলিক গেট না? তো পরীক্ষায় যদি তোমাকে ফুল হেডারের লজিক গেট রাখতে বলে এটা আঁকবা, আর যদি তোমাকে কি বলা হয়, তোমাকে যদি বলা হয় মৌলিক গেট দ্বারা ফুল হেডার বাস্তবায়ন তাও এটা আঁকবা। তাহলে দুইটা কোয়েশ্চেনের আনসার হচ্ছে একটাই। ক্লিয়ার? দুইটা কোয়েশ্চেন আনসার কিন্তু একটাই। এবার দেখো ফুল হেডার আমরা সত্য সারণীটা দিলাম, তাহলে সত্য সারণী কিভাবে করতে হয় সেটা তোমরা হয়তো জানো, তাহলে না জানলে একটু দেখে নাও। এবার ইনপুটটা কয়টা? তিনটা আছে আমরা জানি। তো তিনটা যদি ইনপুট থাকে, আমরা সত্য সারণী বলছিলাম মান কয় ঘর? 8 ঘর। এবার আমাকে জানতে হবে এস এবং সি এর মানটা কিভাবে বের করতে হবে। তো এস এর ফাংশনের মধ্যে কি আছে? এ XOR বি XOR কত? সিআই না? তো এবার দেখো এখানে কি একজোড় না? একজোড় থাকা মানে একজোড়ের সংখ্যাটা তোমাকে জানতে হবে। বিজোড় সংখ্যক ইনপুট 1 এর জন্য আউটপুট কত হবে? 1। আর জোড় সংখ্যক ইনপুট 1 এর জন্য আউটপুট কত হবে? 0। এই একজোড় গেটের সংজ্ঞা। এবার দেখো এটা তিনটা 0 যখন 0, এবার 0 0 1 1 কয়টা আছে? একটা। জোড় নাকি বিজোড়? বিজোড়। তো বিজোড় সংখ্যক 1 এর জন্য আউটপুট কত হবে? 1। 0 1 0 1 কয়টা? একটা। তাহলে কত? বিজোড়ের জন্য 1। 0 1 1 1 কয়টা আছে? দুইটা। তাহলে জোড় হলে কত? 0 1 0 0। তাহলে কয়টা আছে? 1 একটা। তাহলে বিজোড় কত? 1। এরপর দেখো 1 0 1 দুইটা আছে, তাহলে জোড় 0। 1 1 0 দুইটা আছে, জোড় কত? 0 1 1 1 কয়টা? তিনটা। তিনটা হলে তাহলে কি? জোড়। তাহলে বিজোড়ের জন্য কত? 1। এবার এস এর মানটা আমরা বের করলাম। এবার সি এর মানটা বের করার শর্টকাট আমরা নিয়মটা কি জানবো? বের করার নিয়মটা জেনে মনে রাখবো হচ্ছে কি শর্টকাট টেকনিকটা তুমি কি মনে রাখবা? এস এর প্রথম মান হচ্ছে কত? 0। সি এর প্রথম মান কত? বসাই দিবা 0। এস এর লাস্টের মান কত? 1। সি এর লাস্টের মান কত? 1 বসাই দিবা। কারণ এই মানগুলো কিন্তু ক্যালকুলেশন করে আসে, বাট তোমার তো পরীক্ষার সময় থাকবে না ক্যালকুলেশন করে করে মানগুলো বসানো, ঠিক আছে না? তাহলে তোমাকে এবার টেকনিকে মানগুলো বসাতে হবে। তাহলে প্রথম মান এবং লাস্টের মান কার সমান বসাবো? এস এর। তাহলে 8টা মানের থেকে 2টা মান চলে গেল, বাকি আছে আর কয়টা মান? 6টা। এই 6টা মান এস এর বিপরীত বসাই দিবা। কিসের বিপরীত? আচ্ছা তাহলে দেখো 1 এর বিপরীত 0, 1 এর বিপরীত 0, 0 বিপরীত 1, 1 এর বিপরীত 0, 0 এর বিপরীত 1, 0 বিপরীত 1। তাহলে এটা হচ্ছে আমরা শর্টকাটে মনে রাখবো। ক্লিয়ার? এটাই হচ্ছে এটা। তো এবার এই যদি ব্লক ডায়াগ্রামটা যদি তোমার পরীক্ষায় থাকে, তাহলে এটা হচ্ছে কি ফুল হেডার। তাহলে পরীক্ষা অনেক সময় এই যে এটা থাকতে পারে, এটা থাকতে পারে। এবার তোমাকে বলা হলো ক নাম্বারে বলাতে উদ্দীপকের ক নং ব্লক ডায়াগ্রামটি সত্য সারণী সহ লজিকের বানাবো, তাহলে এটা হচ্ছে হাফ হেডার। আর এটা বলা হচ্ছে যদি বলা উদ্দীপকের ব্লক ডায়াগ্রামটিকে মৌলিক গেট দ্বারা বাস্তবায়ন করো, তাহলে সেটা হচ্ছে কি ফুল হেডারকে কিসে? মৌলিক গেট দ্বারা বাস্তবায়ন। যে একটু আগে যে চিত্রটা দেখাইছি ওটাই করবে, ঠিক আছে? আচ্ছা এবার তোমার হচ্ছে কি হাফ হেডার দ্বারা ফুল হেডার বাস্তবায়ন, যেটা খুব বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো হাফ হেডার দ্বারা ফুল হেডার বাস্তবায়ন করার জন্য 2টা হাফ হেডার লাগবে, একটা অর গেট লাগবে। এবার তাহলে দেখো প্রথম হাফ হেডারে তুমি এই জিনিসটা তোমাকে মনে রাখতে হবে, ওই যে আমরা বলছিলাম না হাফ হেডারের ফাংশন গুলো তোমাকে মুছে রাখতে হবে। এজ এর ফাংশন হচ্ছে কত? এ XOR বি। সি এর ফাংশন এ ইনটু কত? বি। তাহলে এখানে হাফ হেডার কয়টা লাগবে? দুইটার জন্য S1 এবং কত? C1। তুমি এগুলো আমরা সবাই জানি। এরপর দ্বিতীয় হাফ হেডারের ক্ষেত্রে এগুলো আছে। এরপর দেখো দ্বিতীয় হাফ হেডারের ক্ষেত্রে এখানে S1 কেন আনছি? কেন S1 আর সিআই কেন আনা উচিত? কারণ এই যে আমরা ফুল হেডার বাস্তবায়ন করি, তো ফুল হেডারের ফাংশন কি? এস এর ফাংশনে কি ছিল? এ XOR বি XOR কত? সিআই ছিল, ঠিক আছে না? তাহলে এখানে এ XOR কি আসছে? বি। এটার সাথে যদি আরেকটা XOR যদি সিআই আনতে পারে, তাহলে কোনটা মিলে যাচ্ছে? এস এর ফাংশন মিলে যাচ্ছে। এই জন্য
আমরা জানি হাফ অ্যাডারের ইনপুট দিতে পারবো কয়টা? দুইটা। তো এখানে যেহেতু আমার একটা ইনপুট কি দিতে হবে? সিআই দিতে হবে। প্রথম হাফ অ্যাডার কি আসে? এক্সর বি আসে, এটার সাথে সিআই একটা আনতে হবে। তো এই জন্য এই পুরোটাকে একটা ইনপুট মানে S1 ধরলাম। এই জায়গায় স্টুডেন্ট একটু ভুল করে, সেটা হচ্ছে কি দেখো, সেটা হচ্ছে অনেকে যারা মুখস্থ করে তারা কিন্তু এই যে S2 এর ক্ষেত্রে যেহেতু এখানে S1 লিখে, অনেকে স্টুডেন্ট করে কি C2 এর ক্ষেত্রে এখানে C1 বসাই দিয়ে যায়। তাহলে পুরো অবস্থা তারা মনে রাখতে হবে ইনপুট কি সেম থাকতে হবে। এই যে প্রথম ইনপুটে এ, বি, বি, তো এখানে প্রথম ইনপুট যেহেতু S1, সি এরও প্রথম ইনপুট S1, এখানে দ্বিতীয় ইনপুট সিআই, এখানে দ্বিতীয় ইনপুট সিআই। জাস্ট মনে রাখতে হবে এস এর ক্ষেত্রে চিহ্ন হচ্ছে এক্সর, আর সি এর ক্ষেত্রে হচ্ছে ইনটু, এক্সর ইনটু। এবার এখানে মান বসাই দিল, ঠিক আছে। এবার আমরা এখানে কি গেটটা করলাম, এটা তোমরা কিভাবে করতে জানো। তাহলে দেখো এই যে প্রথমে হচ্ছে কত, S1 সমান কত, a XOR b, C1 সমান হচ্ছে কত, a ইনটু b। তাহলে XOR b, S1 এর জন্য যে a XOR b, আর C1 সমান কত, a ইনটু b, মানে এন গেট থাকলো। এবার S2 সমান কি ছিল, S1 XOR কত, CI। এবার দেখো এই যে S1 থেকে গেল, এরপর থেকে গেল এই যে CI থেকে গেল, দেখো এই যে CI থেকে গেল, XOR করে ফেললাম। এরপর C2 সমান কি ছিল, S1 ইনটু কত, CI। তাহলে দেখো এই যে S1 থেকে নামলাম, এরপর হচ্ছে এই যে এটা হচ্ছে CI থেকে নামালাম, তাহলে এটা হচ্ছে কত, C2। এরপরে তাহলে এখানে S1 এর মান কি ছিল, a XOR কত, b, এরপর এদিকে XOR কত আছে, CI আছে, তার মানে S এর ফাংশন আমাদের মিলে গেছে, C এর ফাংশন মিলেনি। এবারে ওই C এর ফাংশনটাকে চারটা বিসিআই এ বি সি মনে রাখতে হবে, ওই ফাংশনটাকে আমরা সরল করলাম, সরল করে ফাইনালি কি পাচ্ছি, C2 প্লাস C1 পাই। তার মানে হচ্ছে এই যে দেখো C2 এ হচ্ছে C1, এই দুটোটা কি করে দিচ্ছি, প্লাস, প্লাস মানে হচ্ছে কোন গেট, অর গেট। তো যোগ করে দিল, যোগ করে দেওয়ার পরে এটাই হচ্ছে এটা। তো এটা তোমরা ভালো করে দেখবা, পরীক্ষায় এটা একটু বেশি আসার সম্ভাবনা, ঠিক আছে না। এটা একটু ভালো মতো দেখবা যে হাফ অর্ডার দ্বারা ফুল অর্ডার বাস্তবায়নটা ক্লিয়ার। আচ্ছা আমরা একটু তাড়াতাড়ি আগাচ্ছি, ঠিক আছে। এরপর বাইনারিটা তোমরা কাকে বলে দেখিনি, বাইনারিটা দুইটা, একটা হচ্ছে প্যারালাল আর একটা হচ্ছে কি সিরিয়াল। এরপর দেখো হ্যাঁ, তো আমরা বাস্তবে কিন্তু সিরিয়ালটা, কারণ আমরা বাইনারির যোগ কিন্তু এভাবে করি না, আমরা বাইনারি যোগ করি কিন্তু এই যে এভাবে। তো একটা নিচে একটা থাকলে এটাকে বলা হচ্ছে কি প্যারালাল, এটাকে কি বলা হচ্ছে, প্যারালাল বলা হচ্ছে। তাহলে আমরা প্যারালালটাই করি, তাহলে পরীক্ষায় তোমাকে আসতে হবে, হ্যাঁ এটা দেখা থাকতে পারে, তাহলে এটা তোমরা ওইভাবে করবে আর কি, ঠিক আছে না। তাহলে আমরা কোন দিক থেকে, এদিক থেকে যোগ করে আসি, মনে করো 1 0 1 1 1 1 0 1, তো আমরা এদিক থেকে যোগ করে আসি, তাহলে এটা 1, এটা 2, এটা 3, এটা 4, B1 B2 B3 B4। তো এবার A1 এর সাথে আমরা B1 কি করে যোগ করি, দেখো A1 এর সাথে B1 যোগ করার পর মনে করো 1 1 যোগ করলে 10 এর শূন্য হাতে থাকে কত, 1। তাহলে এটা হচ্ছে কত, S1, আর এই হাতে থাকা কি বলেছে, ক্যারি, এটা হচ্ছে কত, C1। এই C1টা এটার আগেরটার সাথে কি হচ্ছে, যুক্ত হচ্ছে, এখানের ক্যারিটা এর আগেরটার সাথে যুক্ত হচ্ছে। এটার সাথে B2, আর এখানে C1 যোগ করে S2 পাচ্ছি, এখানে ক্যারিটা এর আগের সাথে, আর A3 B3 যোগ করে কি পাচ্ছি, এটার সাথে C2 যোগ করে কি পাচ্ছি, S3, এখানে ক্যারিটা এর আগের সাথে। আর এখান থেকে যে ক্যারিটা পাবো মনে করো হচ্ছে কত, এই যে 1 এর শূন্য কত, 10 এর শূন্য, আবার 10 এর শূন্য, আবার এই দুইটা যোগ করলে 10 এর শূন্য হাতে থাকে 1, এই একটা হচ্ছে আমরা এখানে বসাই। তাহলে এই যে একটা বসে এটা কিন্তু ক্যারি হিসেবে বসে, এটা কিন্তু যোগফল হিসেবে না। তার মানে এই S4 এর আগে হচ্ছে ক্যারিটা বসতেছে, এই যে দেখো এই S4 এর আগে ক্যারিটা, এটার ক্যারিটা বসতেছে, ঠিক আছে না। আর 2 বিট বাইনারি যোগ করে যোগফল S এবং ক্যারি C পাওয়া গেলে, দেখো 2 বিট বাইনারি যোগ করে যোগফল S এবং ক্যারি C পাওয়া গেলে তাকে কি বলা হচ্ছে, হাফ অ্যাডার। সংখ্যা কিন্তু ওখানে ছিল। আর 2 বিট বাইনারির সাথে 1 বিট ক্যারি যোগ করে, এই যে দেখো 2 বিট বাইনারির সাথে 1 বিট ক্যারি যোগ করে যোগফল S এবং ক্যারি C পাওয়া গেলে তাকে বলা হচ্ছে কি, ফুল অ্যাডার। তাহলে এখানে ফুল অ্যাডার কয়টা, 1 2 3টা। তাহলে এটা কয় বিট বাইনারি, 1 2 3 4 বিট। তো 4 বিট বাইনারির জন্য ফুল অ্যাডার কয়টা লাগছে, 3টা। 10 বিটের জন্য তাহলে কয়টা লাগবে, 9টা, কারণ প্রথমে একটা হাফ অ্যাডার, বাকি সবগুলো কি ফুল অ্যাডার। তাহলে পরীক্ষায় যদি তোমার এমসিকিউতে যদি বলা থাকে, n সংখ্যক বিট বলা যোগ করার জন্য কয়টি ফুল অ্যাডার প্রয়োজন, তাহলে কি বলবা, n-1টি। কত, n-1টি। তারপরে রেজিস্টারের গঠন আছে, এগুলো তোমরা দেখে নিবে। এমসিকিউর জন্য হচ্ছে রেজিস্টারের ব্যবহার, কোথায় কোথায় রেজিস্টার ব্যবহার করা হয় সেগুলো দেখে নিবে এমসিকিউর জন্য। এরপর কাউন্টারের ব্যবহার, কোথায় কোথায় কাউন্টার ব্যবহার করা হয় সেগুলো তোমরা একটু দেখে নিবা, ঠিক আছে। হ্যাঁ,
এরপরে এখান থেকে যা যা জ্ঞান অনুধাবনমূলক প্রশ্ন আসতে পারে আমরা সেগুলো দিয়ে দিলাম। বুলিয়ান অ্যালজেব্রা থেকে কি আসতে পারে এগুলো তোমরা এসএস দিয়ে রাখবে, এবং এগুলার আনসার গুলো হচ্ছে গাইড বা টেস্ট পেপার থেকে বের করে হচ্ছে শিখে নিবা। তারপর হচ্ছে দেখো এখান থেকে কি 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 ধরনের আমরা সব ধরনের চেষ্টা করেছি হচ্ছে বোর্ড কোয়েশ্চেনে যা যা আসছে, ঠিক আছে, অনুধাবনমূলক প্রশ্ন সেগুলো নিয়ে আসি, এগুলো স্ক্রিনশট নিয়ে রাখো এবং এগুলো আনসার গুলো নিয়ে নিবা, ওখান থেকে দেখে নিবা গাইড বা টেস্ট পেপার থেকে। এরপর থেকে সার্বজনীন গেট থেকে যা যা আসতে পারে, ওই যে একটু আগে বলছিলাম নর গেটের বা ন্যান্ড গেটের সকল ইনপুট একই হলে এটা মৌলিক গেট হিসেবে কাজ করে, হ্যাঁ, ওখানে আসতে পারে যে নর গেটের সকল ইনপুট একই হলে এটি গেটটি মৌলিক গেট হিসেবে কাজ করে। তাহলে এগুলো হচ্ছে মনে রাখবা, ওই যে একটু ব্যাখ্যাও দিয়েছিলাম। তারপরে দেখো এগুলো হচ্ছে কি তোমার অনুধাবনমূলক প্রশ্নের জন্য এগুলো মনে রাখবা। আর উচ্চতর প্রয়োগ এবং উচ্চতর দক্ষতা তো কিরকম হতে পারে সেটা তো তোমাদেরকে বলেইছিলাম, ঠিক আছে। তাহলে এই হচ্ছে আমাদের যে রেজিস্টার কাউন্টার, এগুলো দেখে নিবা। এই গেল হচ্ছে কি আমাদের তৃতীয় অধ্যায়, ঠিক আছে। আর এই তৃতীয় অধ্যায়ের এমসিকিউ আরো ভালো মতো জানার জন্য তোমাদেরকে আগেই বলেছিলাম আইসিটি থেরাপি এই ইউটিউব চ্যানেলে যাবা, ওখানে গেলে তোমরা এই তৃতীয় অধ্যায়ের এমসিকিউ ভিডিও গুলা পেয়ে যাবা। তাহলে ওখানে জটিল সবগুলো এমসিকিউ শর্টকাটে কয়েক সেকেন্ডে কিভাবে ক্যালকুলেটরের সাহায্যে করতে হয় তুমি ওখান থেকে পেয়ে যাবা, ওকে না। আচ্ছা, এরপরে আমরা এবার চতুর্থ অধ্যায়ে যাচ্ছি, ঠিক আছে, সবাই একটু খেয়াল করা। চতুর্থ অধ্যায়ে, তাহলে চতুর্থ অধ্যায়ের নাম আমরা সবাই জানি ওয়েব ডিজাইন পরিচিত এইচটিএমএল। আমরা কিন্তু দেখো এবার যারা পরীক্ষা দিচ্ছ তাদের মধ্যে কিন্তু অনেকে চতুর্থ অধ্যায়ের নাম জানো শুধুমাত্র কি এইচটিএমএল দিয়ে। তাহলে চতুর্থ অধ্যায়ের নাম হচ্ছে কি ওয়েব ডিজাইন পরিচিত ও কি এইচটিএমএল। তাহলে এটার ব্যাখ্যা আছে, এগুলো আমরা এখন বলতেছি না, অনেক ব্যাখ্যাটা আছে, ঠিক আছে। আর এইচটিএমএল এর জনক হচ্ছে কে টিম বার্নার্স-লি, এটা তোমরা মনে রাখবা। এরপরে দেখো এখানে দেওয়া আছে কিছু ব্যাখ্যা দেওয়া আছে, হ্যাঁ, ওয়েব পেজ কিসের ওয়েব ডিজাইনের ধারণা কিছু ব্যাখ্যা দেওয়া আছে, তোমরা চাইলে এগুলো নিয়ে রাখতে পারো, এগুলো একটু দেখে নিবা পরীক্ষা কিসের জন্য, এমসিকিউর জন্য। তারপরে দেখো ওয়েব পেজ কাকে বলে, ওয়েব পেজ কয় প্রকার, লোকাল এবং রিমোট দুই প্রকার, কাকে বলে সবকিছু এখানে দেওয়া আছে, এখান থেকে তোমরা স্ক্রিনশট নিয়ে রাখবা, ঠিক আছে। এরপরে দেখো ওয়েবসাইট কাকে বলে এখানে দেওয়া আছে, এখান থেকে তোমরা এগুলো কি রাখবা, ঠিক আছে, এগুলো স্ক্রিনশট নিয়ে রাখবা। আর ওয়েবসাইট কয় প্রকার, দুই প্রকার। এবার এই চতুর্থ অধ্যায় থেকে HTML ট্যাগ তো আছে, ট্যাগের বাইরে থিওরি থেকে যদি গগ আসে তার জন্য তিনটা টপিক সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আর ওই তিনটা টপিকস এর মধ্যে একটা টপিকস হচ্ছে কি ওয়েবসাইটের প্রকারভেদ, স্ট্যাটিক এবং ডাইনামিক। ক নাম্বার আসতে পারে যে প্রতিনিয়ত পরিবর্তনশীল তথ্যের ওয়েবসাইট ব্যাখ্যা করে, তাহলে কি ডাইনামিক ওয়েবসাইট। এবার উদ্দীপকের মধ্যে আসতে পারে যে এক্স কলেজ, মানে একটি কলেজের নাম বলা থাকবে, এই কলেজটি একটি ওয়েবসাইট তৈরি করার সিদ্ধান্ত গ্রহণ করেছেন বা একটি ওয়েবসাইট তৈরি করেছেন যেটাতে শিক্ষার্থীদের মতামত প্রদানের ব্যবস্থা নেই। এবার তোমাকে যদি বলা হয় উদ্দীপকের ওয়েবসাইটের কাঠামোটি ব্যাখ্যা করো, তাহলে কখনো যদি সিদ্ধান্ত প্রদান, মতামত প্রদান এই ধরনের যদি ব্যবস্থা না থাকে, না জিনিসটা যদি থাকে, তখনই বুঝবো হচ্ছে এটা কি স্ট্যাটিক ওয়েবসাইট, না মানে হচ্ছে কি স্ট্যাটিক। আর যদি বলা হয় উদ্দীপকের সমস্যাটি সমাধান করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ ব্যাখ্যা করো, তাহলে মনে রাখবো হচ্ছে কি সমস্যা মানে হচ্ছে কি মতামত দেওয়া যাচ্ছে না সেটা, তাহলে আমাদেরকে এখন সমাধান মানে হচ্ছে কি মতামত দেওয়ার ব্যবস্থা করতে হবে। তো ব্যবস্থা করা মানে হচ্ছে কি ওটা স্ট্যাটিক থেকে কোথায় নিয়ে যেতে হবে, ডাইনামিকে। তাহলে এটা খুব ভালো মতোই মনে রাখবা। তাহলে না থাকলে মনে রাখবো হচ্ছে কি স্ট্যাটিক, আর এটাকে হ্যাঁ করার জন্য হচ্ছে কি করতে হবে, ডাইনামিক। সিদ্ধান্ত গ্রহণের ব্যবস্থা নেই, মতামত প্রদানের ব্যবস্থা নেই, কোনো কিছু দেওয়ার ব্যবস্থা নেই, বা কোনো কিছু আপলোড করা যাচ্ছে না বা কি পাবলিশ করার পরে, তাহলে এগুলো সবগুলো হচ্ছে কি স্ট্যাটিক। আর এই সমস্যার সমাধান করা যাবে কি সাহায্যে, ডাইনামিকের সাহায্যে। তাহলে এগুলো একটু মনে রাখবা। এরপরে দেখো স্ট্যাটিক ওয়েবসাইট এবং ডাইনামিক ওয়েবসাইটের মধ্যে আমরা এখানে পার্থক্য দিচ্ছি, খ নাম্বার হয়তো পার্থক্য আসতে পারে, তাহলে পার্থক্যের জন্য তোমরা একটা স্ক্রিনশট নিয়ে রাখবো, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো ওয়েব ব্রাউজার কাকে বলে দিছি। এরপর এখানে ওয়েব ব্রাউজারের নাম দিছি, এমসিকিউর জন্য এগুলো মনে রাখবো যে নিচের কোনটি ওয়েব ব্রাউজার। মনে করো হচ্ছে এখানে কি আছে, মোজিলা ফায়ারফক্স, ইন্টারনেট এক্সপ্লোরার, গুগল ক্রোম, অপেরা, ইউসি ব্রাউজার, সাফারি, নেটস্কেপ, কমিউনিকেট, এগুলো আছে, ঠিক আছে না, মাইক্রোসফট এডস। এখানে দেখো এই গুগল ক্রোমকে কিন্তু আবার সংক্ষেপে কি বলা হয়, ক্রোম বলা হয়, সংক্ষেপে কি বলা যায়, ক্রোম বলা যায়। তো পরীক্ষা এমসিকিউতে আসতে পারে নিচের কোনটি ওয়েব ব্রাউজার, দেখবে একটা ক্লুতে দেওয়া থাকবে, কতে দেওয়া থাকবে হচ্ছে কি শুধুমাত্র কি গুগল, আর খতে দেওয়া আছে কি ক্রোম। তাহলে এখানে কোনটা হবে, খ, কারণ সিঙ্গেল গুগল কখনো কি নয়, ওয়েব ব্রাউজার নয়। সিঙ্গেল গুগল হচ্ছে কি সার্চ ইঞ্জিন, আর
আর ক্রোমটা হচ্ছে কি, গুগল ক্রোমকে সংক্ষেপে কি বলা যাচ্ছে, ক্রোম বলা যাবে। তাহলে ক্রোমটা হচ্ছে কি ওয়েব ব্রাউজার। তাহলে আমি শিখের জন্য এটা মনে রাখবা, ঠিক আছে। এবারে ইউআরএল, ইউআরএল কি সেটা আমরা এখানে দিয়ে দিছি। তাহলে একটা ইউআরএল এর বিভিন্ন অংশগুলো এখানে চিহ্নিত করছি। তাহলে দেখো বিভিন্ন অংশ এখানে আমরা চিহ্নিত করছি। প্রথমে এই অংশটাকে বলা হচ্ছে কি সাবডোমেইন, এই অংশটাকে কি বলা হচ্ছে, হ্যাঁ। তাহলে দেখো এটাকে বলা হচ্ছে কি সাব ডোমেইন। এরপর হচ্ছে এটা হচ্ছে কি এই যে যেই নামটা দেওয়া থাকবে এটাকে বলা হচ্ছে ফুল ডোমেইন icttherapy.com। আর এই .comটা হচ্ছে কি, .comটা হচ্ছে কি ফুল ডোমেইন না, এটা হচ্ছে কি টপ লেভেল ডোমেইন, এটা হচ্ছে কি টপ লেভেল ডোমেইন, ঠিক আছে। তো এরকম আরো অনেকগুলো টপ লেভেল ডোমেইন আছে। টোটাল টপ লেভেল ডোমেইন হচ্ছে কয়টা আছে, 7টা। আর কোনটার কি সেটা আমরা জানবো। তাহলে দেখো এটা আমরা ডোমেইন নেমে গেলে জানবো। এবার কি আছে এফটিপি, এরপর কি আছে এফটিপি, এফটিপি এর পুনরুক্তি দেওয়া আছে, কাকে বলে সেগুলো এখানে দেওয়া আছে, ক্লিয়ার। এরপর এখানে আমরা কি দিয়ে দিছি, ওই যে ডাউনলোড কাকে বলে, আপলোড কাকে বলে, এগুলো সবগুলো দিয়ে দিয়েছি এখান থেকে। তাহলে তোমরা এখান থেকে দেখে নিবে, ঠিক আছে। এরপরে দেখো এসটিটিপি, হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, এটা কাকে বলে দেওয়া আছে, এসটিটিপি সম্পর্কে বিস্তারিত সবকিছু এখানে দেওয়া আছে। এখান থেকে তোমরা এগুলো স্ক্রিনশট দিয়ে রাখো, এগুলো তোমরা এমসিকিউ এর জন্য ভালো মতো দেখে নিবা। এবং ক নাম্বার আসতে পারে এসটিটিপি কি, তাহলে এগুলো দেখে নিবা। এরপর কি সার্চ ইঞ্জিন, ওই যে আমরা সার্চ ইঞ্জিন কি কাকে দিয়েছি, এই যে সার্চ ইঞ্জিন কয়েকটা সার্চ ইঞ্জিনের নাম দিয়েছি। তাহলে দেখো ওই যে সিঙ্গেল গুগল যদি থাকে তাহলে সেক্ষেত্রে এটা হচ্ছে কি সার্চ ইঞ্জিন। তাহলে গুগল, ইয়াহু, অ্যামাজন, বিং, হ্যাঁ, বাইলু, পিপিলিকা, আর অনেকগুলো আমরা অনেকগুলো দিয়েছি। তাহলে এই এমসিকিউর জন্য এগুলা মনে রাখবা। নিচের কোনটি সার্চ ইঞ্জিন বা নিচের কোনটি ব্রাউজার তো দিয়েছি একটু আগে, এবার সার্চ ইঞ্জিন এগুলো দেখে নিবা, ক্লিয়ার। এরপরে ওয়েব পোর্টাল, ওয়েব পোর্টাল কি, আর বাংলাদেশের জাতীয় তথ্য বাতায়ন, মানে ওয়েব পোর্টাল হচ্ছে কোনটা, www.bangladesh.gov.bd, ঠিক আছে। আচ্ছা এখানে .govটা হচ্ছে কি, এটা হচ্ছে ফুল ডোমেইন, টপ লেভেল ডোমেইন, আর বিডিটা হচ্ছে কি কান্ট্রি ডোমেইন নেম, ওকে। এরপর ওয়েব সার্ভার কাকে বলে, আমরা এখানে দিয়ে দিচ্ছি ওয়েব সার্ভার কাকে বলে। তাহলে এগুলো তোমরা কোকের জন্য মনে রাখবে, এগুলো আমরা এক্সপ্লেন করতেছি না, ঠিক আছে, অনেক সময়ের ব্যাপার আমাদের, ঠিক আছে। এরপর প্রোটোকল কি এখানে দেওয়া আছে, প্রোটোকল কি, প্রোটোকলের সবগুলো এখানে লিখে দিছি পুনরগুলা, এইচটিটিপি, এফটিপি, টিসিপি, আইপি বা এসএমটিপি, বিওআইপি, তারপর হচ্ছে কি পিওপি, ওকে। তাহলে এটা কি পোস্ট অফিস প্রোটোকল, তাহলে এগুলো তোমরা সবগুলো দেখে নিবা। তারপরে দেখো আইপি অ্যাড্রেস, তাহলে আইপি অ্যাড্রেস থেকে একটু ভালো দেখে আইপি অ্যাড্রেস আসতে পারে বা পরীক্ষায় বলতে পারে আইপি অ্যাড্রেস বলতে কি বোঝায়, আইপিভি কি। তো আইপি অ্যাড্রেস এমসিকিউর জন্য ভালো মতো মনে রাখবো। বর্তমানে কয়টা ভার্সন চালু আছে, দুইটা, একটা IPv4, একটা হচ্ছে IPv6। তো আইপিভি মানে হচ্ছে কি ইন্টারনেট প্রোটোকল ভার্সন কত, 4। তাহলে IPv4 দ্বারা কয়টা চিহ্ন প্রকাশ, কয় বিটের, এমসিকিউ তো বলতে পারে IPv4 কয় বিটের, 32 বিটের। আর IPv6 হচ্ছে কত, 128 বিটের। এখানে দেখবা IPv4 হচ্ছে কত, 32 বিটের, আর IPv6 হচ্ছে কত, 128 বিটের, ঠিক আছে। এগুলো তোমরা মনে রাখবা, হ্যাঁ। তাহলে কয়টা ভার্সন চালু আছে এই আইপি অ্যাড্রেসে, কয়টা ভার্সন, 4টা ভার্সন। এবার পরীক্ষায় তোমাকে এটা বলতে পারে আইপি অ্যাড্রেস, মনে করো আইপি অ্যাড্রেসটা সবসময় বাইনারিতে দেওয়া থাকে। এবার তোমাকে বলতে পারে আইপি অ্যাড্রেসকে সমকক্ষ কোনটিতে রূপান্তর করা যায়। তাহলে একটি নর্মালি আইপি অ্যাড্রেস বলতে এখন বর্তমানে বেশি প্রচলন হচ্ছে কোনটা, ইন্টারনেট প্রোটোকল ভার্সন 4টা, মানে 32 বিটেরটা। তো 32 বিটের মধ্যে এটা 8 বিটে বিভক্ত করা হয়েছে, 8 বিটে বিভক্ত করে 4টি অক্টেট, কয়টি, তাহলে এক অক্টেট সমান কয় বিট, 8 বিট, 4টি অক্টেট। তাহলে দেখো 1টা 2টা 3টা 4টা, 8 বিট করে আছে 8টি অক্টেট। তাহলে এই 8টি অক্টেটের মধ্যে 4টি অক্টেটের মধ্যে দেখো প্রথম 2টা অক্টেটকে বলা হচ্ছে নেটওয়ার্ক আইডি, পরবর্তী 2টা অক্টেটকে বলা হচ্ছে কি হোস্ট আইডি, পরবর্তী 2টা অক্টেটকে কি বলা হচ্ছে, হোস্ট আইডি। তাহলে একটু খেয়াল করো হোস্ট আইডি। তাহলে এইবার দেখো এখানে কয় বিট, 8 বিট। তো এটাকে আমরা দশমিকে কনভার্ট করতে পারি, আবার এই 8 বিটকে চাইলে আমরা হেক্সাডেসিমেলে, কারণ হেক্সাডেসিমেলে কয় বিট করে ভাঙতে হয়, বাইনারিতে গেলে 4 বিট করে। এবার অক্টালে করা যাবে না, কেন, অক্টালে কয় বিট করে, 3 বিট করে। তো 8 বিটকে যদি 3 বিট করে ভাঙি, দুইবারে কয় বিট যাবে, 6 বিট। আর তারপরে কয় বিট, 2 বিট। তো এই 2 বিটটাকে আবার কয় বিট করতে হবে, 3 বিট। তো 3 বিট করার জন্য কি করতে হবে, একটা 0 দিতে হবে। তাহলে এখানে এক্সট্রা কোনো বিট আনার সুযোগ নেই, যা আছে তা দিয়ে করতে হবে। তো এই জন্য অক্টালে করা যাবে। তাহলে যদি বলা হয় আইপি অ্যাড্রেসকে সমকক্ষ কোনটিতে রূপান্তর করা যাবে, তাহলে কোনটা, বাইনারি, ডেসিমাল মানে দশমিক, আর একটা হচ্ছে কি হেক্সা ডেসিমাল, ক্লিয়ার। আচ্ছা এরপরে দেখো আমরা এখানে ডোমেইন নেম,
ডোমেইন নেম কাকে বলে এটা সবকিছু দিয়ে দিছি, ঠিক আছে। ডোমেইন নেম, এরপর ডিএনএস কাকে বলে দিয়ে দিছি এখানে। ডোমেইন নেম কাকে বলে, ডিএনএস মানে হচ্ছে ডোমেইন নেম সিস্টেম কাকে বলে। টপ লেভেল ডোমেইন এগুলো কি আমরা দিয়ে দিছি। আর বর্তমানে টপ লেভেল ডোমেইন একটা আগে বলছি, টপ লেভেল ডোমেইন কয়টা আছে, 7টা। কয়টা আছে তাহলে দেখো, .com, কম মানে হচ্ছে কি কমার্শিয়াল, মানে বাণিজ্যিক প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানগুলো তোমাকে সেবা দিবে কিন্তু বিনিময়ে তোমার কাছ থেকে কি নিবে, অর্থ নিবে, সেটা হচ্ছে কি .com, আমরা ওখানে দিয়ে দিচ্ছি এটা সম্পর্কে। এবার .gov, গভ মানে হচ্ছে কি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, গভর্নমেন্ট, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, ঠিক আছে, সরকারি প্রতিষ্ঠান, তাহলে দিয়ে দিছে। এরপর হচ্ছে কি ইডিউ মানে হচ্ছে কি এডুকেশন, তার মানে হচ্ছে কি শিক্ষা প্রতিষ্ঠান। .net, নেট মানে হচ্ছে কি নেটওয়ার্ক সার্ভিস। আইএনটি, আইএনটি মানে হচ্ছে কি ইন্টারন্যাশনাল, মানে আন্তর্জাতিক প্রতিষ্ঠান। এরপর হচ্ছে কি দেখো ওআরজি মানে হচ্ছে কি অর্গানাইজেশন, অর্গানাইজেশন মানে হচ্ছে কি সংস্থা। সংস্থা বলতে কোনগুলো, যেগুলো হচ্ছে তোমাকে সেবা দিবে, বিনিময়ে তোমার কাছ থেকে কোনো ধরনের কি নিবে, অর্থ নিবে না, ক্লিয়ার। এবার হচ্ছে এমআইএল, এমআইএল মানে হচ্ছে কি মিলিটারি, মিলিটারি বলতে কি বলা হচ্ছে, সামরিক বাহিনী। তাহলে এখানে কয়টা দেখো তো, কয়টা, 1 2 3 4 5 6 7, তাহলে টপ লেভেল ডোমেইন কয়টা, 7টা। টপ লেভেল ডোমেইন কয়টা, 7টা। এবার প্রত্যেকটা টপ লেভেল ডোমেইনের মধ্যে অক্ষর কয়টা করে দেখো তো, 3টা করে। তাহলে তোমার পরীক্ষায় যদি এমসিকিউতে বলা হয় টপ লেভেল ডোমেইন কয় অক্ষরের, 3 অক্ষরের, টপ লেভেল ডোমেইন কয় অক্ষরের, 3 অক্ষরের। আর এই 3 অক্ষরের টপ লেভেল ডোমেইন গুলাকে কি বলা হচ্ছে, কি বলা হয়, জেনেরিক। 3 অক্ষরের টপ লেভেল ডোমেইনকে কি বলা হয়, জেনেরিক। জেনেরিক 3 অক্ষরের টপ লেভেল ডোমেইনকে কি বলা হচ্ছে, জেনেরিক। আচ্ছা, তাহলে এবার টপ লেভেল ডোমেইন গেল। তাহলে এই যে দেখো 3 অক্ষরের টপ লেভেল ডোমেইনকে কি বলা হচ্ছে, জেনেরিক বলা হয়, এগুলো আমরা এখানে দিয়ে দিছি, ঠিক আছে। আচ্ছা, তাহলে এরপর ডিএনএস কাকে বলে সেটা দিয়ে দিছি, ডিএনএস, ডিএনএস ডোমেইন নেম সিস্টেম। তার মানে হচ্ছে ওই যে ধরো ডোমেইন নেম, আমাদের প্রত্যেকের নিচে একটা কি আছে, নাম আছে না, তাহলে আমরা নামগুলোকে ডোমেইন নেম বলতে। তার মানে হচ্ছে কি, ধরো তুমি গ্রামে অবস্থান করো, তাহলে গ্রামের মনে করো প্রত্যেকটা জনগণই, মানে প্রত্যেকটা মানুষ এক একটা হচ্ছে ডোমেইন নেম। এবার মনে করো অনেকগুলো গ্রাম মিলে একটা কি হয়, ইউনিয়ন পরিষদ হয়। ইউনিয়ন পরিষদের একজন কি থাকে, চেয়ারম্যান থাকে। সে চেয়ারম্যানটাকে মনে করো তুমি আইপি অ্যাড্রেস, তাহলে তুমি কি ডোমেইন নেম, চেয়ারম্যান হচ্ছে কি আইপি অ্যাড্রেস। এবার মনে করো চেয়ারম্যানের সাথে তোমার একটু সাক্ষাৎ করতে হবে, তো এখন চেয়ারম্যান কখন কোথায় থাকবে সেটার খবর কিন্তু তোমার কাছে থাকবে না। এবার চেয়ারম্যানের খবর পেতে হলে তোমাকে তোমার গ্রামের একজন প্রতিনিধি আছে, যেটাকে বলা হয় গ্রাম প্রতিনিধি বা ইউপি মেম্বার, ইউপি সদস্য মানে ইউনিয়ন পরিষদের সদস্য, যেটাকে আমরা মেম্বার বলি আর কি। এবার তোমাকে ওনার সাথে যোগাযোগ করতে হবে। উনি কি করবে, তোমাকে বলবে চেয়ারম্যান কোথায় আছে, চেয়ারম্যানের খোঁজ খবর হচ্ছে উনি তোমাকে দিবে। তাহলে উনি কি করতেছে, এবার তোমার সাথে চেয়ারম্যানে কি স্থাপন করতেছে, সংযোগ স্থাপন করতেছে। তাহলে তুমি কে, তুমি কে বলতো, তুমি হচ্ছে কি ডোমেইন নেম, আর চেয়ারম্যান কে, চেয়ারম্যান হচ্ছে কি আইপি অ্যাড্রেস। তাহলে তোমাদের দুইজনের মধ্যে সংযোগ স্থাপন করতেছে কি মেম্বার, ওই মেম্বারকে বলা হচ্ছে কি ডিএনএস, ডোমেইন নেম সিস্টেম। তাহলে এই মেম্বারের কাজ হচ্ছে কি তোমার আর চেয়ারম্যানের সাথে সংযোগ স্থাপন করা। তার মানে ডিএনএস এর কাজ কি, ডোমেইন নেমের সাথে আইপি অ্যাড্রেস এর কি স্থাপন করা, সংযোগ স্থাপন করা। তো ওনাকে কি বলা হয়, গ্রাম প্রতিনিধি বলা। কেন, উনি পুরো একটা গ্রামের কি করে, প্রতিনিধিত্ব করে, মানে একটা গ্রামের সব মানুষের দায় দায়িত্ব কিন্তু উনারই। তাহলে এখানে আইসিটির ভাষা হচ্ছে কি, প্রত্যেকটা মানুষের একটা হচ্ছে কি ডোমেইন নেম। তাহলে একটা অঞ্চলের সবগুলো ডোমেইন নেমের দায় দায়িত্ব যে কম্পিউটার নেবে তাকে কি বলা হচ্ছে, ডিএনএস, তাকে কি বলা হচ্ছে, ডিএনএস। ওকে, এরপর ওয়েব পোস্টিং কি, হ্যাঁ এখান থেকে দেখে নিবা, এগুলো হচ্ছে কিসের জন্য, ককওয়ের জন্য ওয়েব পোস্টিংটা দেখে নিবা। এরপর ওয়েবসাইটের কাঠামো, এই যে আমরা একটা বলছিলাম একটু আগেই, চতুর্থ থিওরিটিক্যাল প্রসেসের জন্য 3টা টপিকস বেশি ইম্পর্টেন্ট। একটা কি বলছিলাম, ওয়েবসাইটের প্রকারভেদ, আর একটা টপিক হচ্ছে ওয়েবসাইটের কাঠামো। এখানে এমসিকিউ সিকিউর জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। তো মনে রাখবে ওয়েবসাইটের কাঠামো কয়টি অংশে বিভক্ত, এটা একটু মনে রাখবা এমসিকিউর জন্য। ওয়েবসাইটের কাঠামো কয়টি অংশে বিভক্ত, 3টি অংশে বিভক্ত। কয়টি অংশ, 3টি অংশ। কি কি, মূল পেজ, মূল সেকশন, উপসেকশন, যেটাকে আমরা কি বলি হোম পেজ, মেইন সেকশন, সাব সেকশন। মানে প্রত্যেকটা ওয়েবসাইট ওপেন করার পর প্রথম যেই পেজটা আসে সেটাকে বলা হচ্ছে কি হোম পেজ, হোম পেজ এসপি। এবার প্রত্যেকটি হোম পেজের একাধিক মেইন সেকশন মানে হচ্ছে কি মূল সেকশন থাকে, ঠিক আছে। ধর তুমি তোমার কলেজের ওয়েবসাইটে প্রবেশ করলা, প্রথমে প্রবেশ করার পর যেটা সেটা হচ্ছে কি হোম পেজ। প্রবেশ করার পরে এবার ধরো একটা আসছে কি রেজাল্ট নিয়ে, একটা নোটিশ, একটা কি নিয়ে অ্যাডমিশন নিয়ে।
এবার রেজাল্টে ক্লিক করার পর ওখানে আবার অপশন আসলো একাদশ দ্বাদশ। আবার এখানে দেখো নোটিশে ক্লিক করার পর একাদশ দ্বাদশ। আবার দেখো এখানে অ্যাডমিশনে ক্লিক করার পর একাদশ দ্বাদশ, অনেক কিছু আসতে পারে। তাহলে দেখো প্রত্যেকটা ওয়েবসাইটের হোম পেজ কয়টা? একটা। আর প্রত্যেকটা হোম পেজের একাধিক কি আছে? মেইন সেকশন। আর প্রতিটি মেইন সেকশনের একাধিক কি আছে? সাব সেকশন। সাব সেকশন ক্লিয়ার? তাহলে তিনটা অংশে বিভক্ত, কোনটা কি আমরা এখানে দিয়ে দিলাম। ক্লিয়ার? এবার দেখো, এবার ওয়েবসাইটের কাঠামোটা হচ্ছে কয়টা? বৈশিষ্ট্য অনুযায়ী, মানে হচ্ছে ওই তিনটা অংশ আছে না, হোম পেজ, মেইন সেকশন, সাবসেকশন, এই তিনটা অংশকে সাজিয়ে ওয়েবসাইটের কাঠামো হচ্ছে আমরা কয়টা? চারটা। তাহলে কি কি? লিনিয়ার কাঠামো, লিনিয়ার কাঠামো, ট্রি বা হায়ারার্কিক্যাল কাঠামো, নেটওয়ার্ক বা ওয়েবলিংক কাঠামো, হাইব্রিড বা কম্বিনেশন কাঠামো। তাহলে দেখো লিনিয়ার কাঠামো, যে ওয়েবসাইটের পেজগুলো একটি নির্দিষ্ট অনুক্রমে আসে এবং কোন পেজের পর কোন পেজ আসবে তা দ্বারা নির্দেশিত থাকবে, তাকে কি বলা হচ্ছে? লিনিয়ার কাঠামো। তাহলে দেখো লিনিয়ার কাঠামো কাকে বলে দেওয়া আছে, তাহলে পরীক্ষায় তোমার এটা থাকতে পারে লিনিয়ার কাঠামো। তাহলে দেখো প্রথমে হোম পেজ, হোম পেজ থেকে এরপর একটা থেকে একটা থেকে, তার মানে হচ্ছে কি লিনিয়ার কাঠামোর এক্সাম্পল আমরা কি বলতে পারি? youtube.com। মনে করো তোমরা ইউটিউবে যখন যাবা, দেখবে ইউটিউবে যাওয়ার পর তিনটা অপশন থাকে, একটা ভিডিও অন করার পর তিনটা অপশন, একটা মাঝখানে এই অপশন থাকে, এরপরে এর পাশে এরকম একটা অপশন থাকে, ভিডিওর মাঝখানে দেখবে এরকম একটা অপশন থাকে। তাহলে এই অপশনটা কি? ভিডিও পজ অপশন, মানে ভিডিওটা পজ বন্ধ হবে। এটাতে ক্লিক করলে নেক্সট ভিডিওতে যাবে, আর এটাতে ক্লিক করলে কোথায়? আগের ভিডিও, মানে প্রিভিয়াস ভিডিওতে আসবে। এই জন্য এমসিকিউতে আসতে পারে লিনিয়ার কাঠামো কি দ্বারা নির্দেশিত থাকতে পারে? নেক্সট এবং কি প্রিভিয়াস, বা পরীক্ষা উদ্দীপকের মধ্যে নেক্সট এবং প্রিভিয়াস, নেক্সট এবং প্রিভিয়াস, নেক্সট এবং প্রিভিয়াস যদি বলা থাকে তাহলে সেক্ষেত্রে হচ্ছে কোন কাঠামো হবে? লিনিয়ার কাঠামো। ঠিক আছে? নেক্সট প্রিভিয়াস বা ফার্স্ট লাস্টের কথা বলা থাকলে মনে রাখবো হচ্ছে কোন কাঠামো? লিনিয়ার কাঠামো। এই যে নেক্সট প্রিভিয়াস ফার্স্ট লাস্ট আমরা এখানে দিয়ে দিয়েছি। আর এক্সাম্পল হচ্ছে কি www.youtube.com। ঠিক আছে না? আর ইউটিউবের নিয়ম হচ্ছে কি, ধরো প্রথম একটা ভিডিও দেখতেছো, দেখার পরে নেক্সটে ক্লিক করছো, তাহলে পরের ভিডিও, আবার নেক্সটে ক্লিক করছো এরপরে, আবার নেক্সটে ক্লিক করছো এরপরে। এই 4 নাম্বার ভিডিও থেকে তুমি চাইলে 1 নাম্বারে সরাসরি আসতে পারবে না। 4 থেকে 1 আসতে হলে 4 থেকে প্রথমে কোথায়? 3-এ, 3 থেকে কোথায়? 2, 2 থেকে কোথায়? 1 আসতে হবে। তার মানে একটার পর একটা নির্দিষ্ট অনুক্রমে সাজানো আছে, এই জন্য এটাকে কি বলা হচ্ছে? লিনিয়ার কাঠামো। ক্লিয়ার? তো এটা মনে রাখবা, এমসিকিউর জন্য মনে রাখবে ফার্স্ট লাস্ট। আর এই যে উদ্দীপকের মধ্যে নেক্সট, প্রিভিয়াস কিংবা ফার্স্ট লাস্ট, এগুলো হচ্ছে কোথায় তোমার এমসিকিউতে থাকতে পারে। ঠিক আছে? বা সিকিউতে উদ্দীপকে থাকতে পারে, বা উদ্দীপকের মধ্যে এরকম একটা চিত্র দেওয়া থাকতে পারে, তাহলে সেটা হচ্ছে কোন কাঠামো? লিনিয়ার কাঠামো। আবার পরীক্ষায় আরেকটা জিনিস খেয়াল করো, পরীক্ষায় এরকম চিত্র না দিয়ে তোমার কি আসতে পারে? দেখো মনে করো এটা দেওয়া আছে, আচ্ছা আমি আরেকটু ছোট করে দেখো, এটা দেওয়া থাকতে পারে। তাহলে দেখো লিনিয়ার কাঠামো সবসময় যে একটা একটা সিরিয়াল থাকলে লিনিয়ার কাঠামো তা না। তাহলে এখানে দেখো আমি হোম পেজ থেকে পেজ 2 তে যেতে যাচ্ছি, তাহলে আমাকে হোম পেজ থেকে প্রথমে পেজ 1, পেজ 1 থেকে তারপর পেজ 2, তারপর একটা নির্দিষ্ট অনুক্রমে। বা হোম পেজ থেকে পেজ 4 যেতে যাচ্ছে, তাহলে পেজ 1, 1 থেকে কত 3 তে, 3 থেকে কোথায় 4 যেতে হবে। তো এইটারও এরকম চিত্র যদি দেওয়া থাকে তখনই বুঝবো হচ্ছে এটা কোন কাঠামো? লিনিয়ার কাঠামো। ক্লিয়ার? এরকম চিত্র দেওয়া থাকলে ওটা কি বুঝবা? লিনিয়ার কাঠামো। তাহলে কি করবো যে চিত্রের মধ্যে কি দেখবা? আগে ওই যে মাঝখানে কি লিখে আছে দেখবা, মানে হোম পেজ থেকে এর পরবর্তী পেজ গুলা কি একটা নির্দিষ্ট অনুক্রমে আছে কিনা দেখবা। তাহলে ওরকম যদি থাকে তখনই বুঝবো সেটা কোন কাঠামো? লিনিয়ার কাঠামো। তাহলে মাঝখানে লেখাগুলো খেয়াল করবা, পেজ আছে নাকি হোম পেজ আছে নাকি সাব পেজ আছে, এগুলো একটু খেয়াল করবো। এরপর ট্রি বা হায়ারার্কিক্যাল কাঠামো, তার মানে যে ওয়েবসাইটের হোম পেজে সমস্ত ডকুমেন্টের পূর্ণাঙ্গ চিত্র সংক্ষিপ্ত আকারে থাকে তাকে কি বলা হচ্ছে? ট্রি বা হায়ারার্কিক্যাল কাঠামো। এক্সাম্পল হিসেবে কি বলতে পারি? www.facebook.com। কোথায়? facebook.com। তাহলে ফেসবুকটাকে কেন বলা হচ্ছে? তাহলে দেখো ফেসবুকটাকে বলার কারণ হচ্ছে কি,
দেখো তুমি যখন তোমার ফেসবুকে প্রবেশ করছো, প্রবেশ করার পর প্রথমে যেটা আসলো সেটা হচ্ছে হোম পেজ। প্রবেশ করার পরে মনে করো এটা আসলো কি ফ্রেন্ডস, এটা নোটিফিকেশন, এটা মনে করো মেনু আসলো। ফ্রেন্ডস এ তুমি ক্লিক করার পর দেখবো হচ্ছে কি প্রথমে তোমার কাছে কি আসবে, এই যে মনে করো তোমাকে যারা যারা রিকোয়েস্ট পাঠাচ্ছে তাদের গুলো শো করবে, কিন্তু প্রথমে ফ্রেন্ডস এ ক্লিক করার পর কিন্তু সবগুলো আসে না, প্রথমে হচ্ছে কয়েকজন আসলো। এরপর নিচে সি অল লেখা থাকবে, সি অলে ক্লিক করলে বাকি সবগুলো আসবে। এবার নোটিফিকেশন, নোটিফিকেশন তুমি মনে করো ক্লিক করছো, ক্লিক করার পর প্রথমে আজকে নোটিফিকেশন গুলো আসবে। এবার তুমি এর পূর্বের নোটিফিকেশন গুলো যদি তুমি দেখতে চাও, দেখবা নিচে অপশন আসবে শো প্রিভিয়াস নোটিফিকেশন, তাহলে ওখানে ক্লিক করলে প্রিভিয়াস নোটিফিকেশন আসবে। তাহলে এটাকে কি কাঠামো বলা হচ্ছে? ট্রি কাঠামো। ট্রি শব্দের অর্থ কি? গাছ। তাহলে প্রত্যেকটা মূল গাছ হচ্ছে কয়টা? একটা। এই একটা গাছের অনেকগুলো কি থাকবে? শাখা। আর প্রত্যেকটা শাখার একাধিক কি থাকবে? প্রশাখা। তাহলে গাছের এগুলো হচ্ছে কি শাখা, বা প্রত্যেকটা শাখার একাধিক কি? প্রশাখা। তাহলে এটাকে বলা হচ্ছে ট্রি কাঠামো। এর জন্য ফেসবুকটাকে কি বলা হচ্ছে? ট্রি কাঠামো। তার মানে একটা ফেসবুকের মধ্যে যা যা আছে সবগুলো কিন্তু হোম পেজের মধ্যে লোগো আকারে ছোট ছোট করে উপরে দেওয়া থাকে, ঠিক আছে না? এর জন্য বলা হচ্ছে যে ওয়েবসাইটে হোম পেজের সমস্ত ডকুমেন্টে পূর্ণাঙ্গ চিত্র সংক্ষিপ্ত আকারে থাকে তাকে কি বলা হচ্ছে? ট্রি কাঠামো। আচ্ছা, এরপর কি নেটওয়ার্ক কাঠামো। নেটওয়ার্ক কাঠামো যে অনেকটা দেখতে গেলে দ্বিতীয় অধ্যায়ের কিসের মতো? ম্যাচ টপোলজির মতো। হ্যাঁ, না ম্যাচ টপোলজি মানে কি? একটা পেজের সাথে আরেকটা পেজ সরাসরি কি থাকবে? সংযুক্ত থাকবে। আর এটার এক্সাম্পল হচ্ছে কি www.wikipedia.com, wikipedia.com, এগুলো একটু দেখে নিবা। তারপর হচ্ছে হাইব্রিড বা কম্বিনেশন কাঠামো, মানে একাধিক কাঠামো মিলে যেটা হবে সেটাকে বলা হচ্ছে হাইব্রিড বা কম্বিনেশন কাঠামো, যেটা এক্সাম্পল হচ্ছে www.google.com। কেন গুগলকে কেন বলা হচ্ছে? দেখবা তুমি গুগলে প্রবেশ করার পর গুগলে কিন্তু অনেকগুলো ভিডিও থাকে, ওখানে ক্লিক করলে সরাসরি কোথায় চলে যায়? ইউটিউবে। তো ইউটিউব কোন কাঠামো? লিনিয়ার কাঠামো। তাহলে গুগল থেকে তুমি ইউটিউবে যাচ্ছ, লিনিয়ার কাঠামো। আবার গুগলে যাওয়ার পর দেখবো হচ্ছে কি ফেসবুকের কিছু লিঙ্ক থাকে, ওখানে ক্লিক করলে গুগল থেকে কোথায় চলে যায়? ফেসবুকে। তাহলে ফেসবুক কোন কাঠামো? ট্রি কাঠামো। আবার গুগলে ক্লিক করলে দেখবো, গুগলে গেলে দেখবো অনেকগুলো উইকিপিডিয়া লিঙ্ক থাকে, তাহলে ওখানে ক্লিক করলে উইকিপিডিয়াতে চলে যাচ্ছে, তাহলে গুগল উইকিপিডিয়াটা কোন কাঠামো? নেটওয়ার্ক কাঠামো। তার মানে গুগল থেকে ইউটিউব, ফেসবুক, উইকিপিডিয়া সবগুলোতে আছে। এর জন্য গুগলটাকে বলা হচ্ছে কি হাইব্রিড বা কম্বিনেশন কাঠামো। তাহলে এই চারটা কাঠামো ভালো মতো তুমি মনে রাখবা। আর যদি বলা হয় একটা প্রতিষ্ঠানের ক্ষেত্রে কোন কাঠামোটা বেশি উপযুক্ত বলে তুমি মনে করো, তাহলে অবশ্যই হচ্ছে কি সেক্ষেত্রে ট্রি বা হায়ারার্কিক্যাল কাঠামো, ঠিক আছে? ট্রি বা আর উদ্দীপকের মধ্যে যদি নির্দিষ্ট অনুক্রমের কথাবার্তা বলা থাকে। আবার হচ্ছে কি নেক্সট, প্রিভিয়াস, ফার্স্ট, লাস্ট, এই কথাগুলো যদি বলা থাকে তখন বুঝবো এটা কি কাঠামো? লিনিয়ার কাঠামো। কি কাঠামো? লিনিয়ার কাঠামো। আর এক্সাম্পল গুলো ভালো মতো কি করবো? মনে রাখবো। এবার দেখো HTML ট্যাগ ও সিনট্যাক্স পরিচিত। আমরা জানি HTML ট্যাগ কাকে বলে, এখানে আছে। HTML ট্যাগ হচ্ছে কয় প্রকার? হ্যাঁ, দুই প্রকার। একটা হচ্ছে কি কন্টেইনার ট্যাগ, একটা হচ্ছে কি এমটি ট্যাগ। কন্টেইনার হচ্ছে কোনটা? যেটা শুরু আছে শেষ আছে সেটা কন্টেইনার, আর যেটা শুরু আছে কিন্তু শেষ নেই সেটা হচ্ছে কি এমটি ট্যাগ। তাহলে একবার ব্যবহার করছে। তাই এমটি ট্যাগ কি কি সেগুলো একটু দেখে নিবা, এমসিকিউর জন্য ভালো মতো মনে রাখবা। এমটি ট্যাগ কি কি? দেখো BRHRIMG, BRHRIMG। বিআর মানে হচ্ছে কি ব্রেক, এইচআর মানে হচ্ছে কি হরিজন্টাল রুল, মানে বাংলা যেটাকে বলা হচ্ছে কি সমান্তরাল লাইন, আর আইএমজি মানে হচ্ছে কি ইমেজ, মানে ছবি সংযুক্ত করার জন্য এটি ব্যবহৃত হয়। এবারে HTML অংশগুলো মনে রাখবা। HTML এর প্রধান অংশ হচ্ছে কয়টা? দুইটা, একটা হচ্ছে হেড অংশ, একটা বডি অংশ। তাহলে দেখো এটা হচ্ছে কি হেড, আর এটা হচ্ছে কি বডি। তাহলে হেড অংশ, হেড অংশটা হচ্ছে কি করে? আমাদেরকে পরিচিতি করে, মানে আমাদের চেহারা আমাদেরকে পরিচিতি করে, কিন্তু পিছন থেকে বডি থেকে কিন্তু কাউকে আমরা চিনতে পারি না, কিন্তু চেহারা দেখলে চিনতে পারে। তাহলে চেহারাটা কোন অংশের মধ্যে আছে? হেড অংশের মধ্যে। তাহলে হেড অংশটা আমাদেরকে পরিচিতি করতেছে, এই জন্য এটা হচ্ছে কি, তাহলে এখানে হেড অংশ কাকে? ওয়েবসাইটকে বা ওয়েব পেজকে পরিচিতি করবে। এরপর দেখো মনে করো আমরা অনেকে মুখের মধ্যে কি করে? ফেসে মেকআপ করে। তো মেকআপ করার পর অনেক সময় দেখা যাচ্ছে কালো ত্বক কি হয়ে গেছে? সাদা হয়ে গেছে, ঠিক আছে না? তাহলে মনে করো তুমি ছিলে একরকম, হয়ে গেছে কি আরেক রকম। তাহলে এই কালো ত্বকটাকে সাদা করার জন্য এখানে কি কি উপাদান তোমার ইউজ করা হয়েছে সেটা কিন্তু কোনোটা দৃশ্যমান নয়, বাট তোমার বডিতে তুমি যা পরিধান করো সবকিছু কি হবে? দৃশ্যমান হবে, সবকিছু কি দৃশ্যমান। তো এই জন্য বলা হচ্ছে বডি অংশ যা থাকবে সবগুলো হচ্ছে কি দৃশ্যমান তথ্য থাকবে। দৃশ্যমান তথ্য এই যে ওয়েবসাইটের ক্ষেত্রে বা HTML এর ক্ষেত্রে দৃশ্যমান তথ্য হচ্ছে কি কি? লেখা, ছবি, অডিও, ভিডিও, টেবিল, ডেটা, এগুলাকে বলা হচ্ছে কি দৃশ্যমান তথ্য। তাহলে এগুলো সবগুলো কোন অংশে? বডি অংশে। আর হেড অংশে কি থাকবে? ওয়েব পেজের টাইটেল থাকবে, স্টাইল, আমাদের যত ধরনের স্টাইল আছে সবগুলো আমরা কিন্তু মুখে বা চুলের মধ্যে করি, তাহলে এগুলো কোন অংশের মধ্যে? হেড অংশের মধ্যে সকল ধরনের স্টাইল থাকবে। ক্লিয়ার? আচ্ছা, এবারে আরো অনেকগুলো ট্যাগ আছে, সেই ট্যাগ গুলো তোমরা দেখে নিবা। আবার এখানে আমরা ফন্ট ট্যাগটা কেন দিচ্ছি, এখান থেকে একটা এমসিকিউর জন্য এটা একটু ইম্পর্টেন্ট। HTML এর কোন একটা লেখাকে, মানে একটা ফন্টকে, লেখাকে সুন্দর এবং আকর্ষণীয় করে তোলার জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে কি ফন্ট। এবার পরীক্ষা এমসিকিউর জন্য তোমাকে মনে রাখতে হবে, এমসিকিউতে আসতে পারে ফন্ট ট্যাগের অ্যাট্রিবিউট কয়টি? মনে রাখবা কয়টা? তিনটা। ফন্ট ট্যাগের অ্যাট্রিবিউট কয়টা? তিনটা।
অ্যাট্রিবিউট কয়টা? তিনটা। ঠিক আছে, অ্যাট্রিবিউট কয়টা? তিনটা। কি কি? ফন্ট ফেস, ফন্ট কালার, ফন্ট সাইজ। তো প্রথমে হচ্ছে ফন্ট ফেস। ফেস মানে কি? ওই যে মনে করো বাংলাকে ইংলিশে যেতে হবে, ইংলিশ থেকে অন্য কোনো ফন্টে যেতে হবে। এই যে ব্যানার পোস্টার করার সময় আমরা দেখি না, এক একটা লিখে এক এক সাইজের, আবার এক একটা লিখে হচ্ছে এক এক স্টাইলের। মানে এই যে যেমন ধরো তোমরা এখানে এটা একরকম স্টাইলের, এটা কালার দিছে, মনে করো এখানে এটা একরকম স্টাইলের আছে। তো প্রত্যেকটা স্টাইলের কিন্তু একটা কি আছে? নাম আছে। আমাদেরকে সেই নামগুলা জানতে হবে। তো সেই নামগুলাকে, যেমন ধরো যারা কম্পিউটার টাইপ করছো তারা জানো, ইংলিশে যদি তুমি টাইপ করো তাহলে ফেসটা তোমাকে কি করতে হবে? টাইমস নিউ রোমান করতে হবে। আবার যারা বাংলা টাইপ করো তাদেরকে কি করতে হবে? সুটানি এমজে করতে হবে। ঠিক আছে না? তাহলে এগুলোকে বলা হচ্ছে কি? ফেস। এগুলোকে কি বলা হচ্ছে? ফেস। তাহলে ফন্টের অ্যাট্রিবিউট কয়টা? তিনটা। ফন্টের অ্যাট্রিবিউট কয়টা? তিনটা। তাহলে এবার দেখো, ফেস দিয়ে আমরা টাইমস নিউ রোমান লিখছি, তাহলে টাইমস নিউ রোমান লিখলে এটা কি হবে? ইংরেজি। আবার এখানে দেওয়া আছে, বাকি সবগুলো দেওয়া আছে। তাহলে আমরা যে ফেসটা দিব সেই ফেসটা অবশ্যই তোমার কম্পিউটারে ইনস্টল থাকতে হবে। এখন কম্পিউটার একটা ফেস ইনস্টল নেই, তুমি দিয়ে দিছো, তাহলে সেক্ষেত্রে কিন্তু এটা কাজ করবে না। ঠিক আছে। এরপর ফন্ট ফেজের পরে কি আছে? ফন্ট কালার। মানে কালার পরিবর্তন করতে হবে তোমাকে। ধরো এখানে যে ব্যাকগ্রাউন্ড একটা, তো আমরা নর্মালি তো মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে ইজিলি কালার পরিবর্তন করতে পারি, কিন্তু এইচটিএমএল কিন্তু মানে নোটপ্যাড, এইচটিএমএল কোন সফটওয়্যার করতে হয়? নোটপ্যাডে। নোটপ্যাডে সরাসরি কি করা যায় না, ওখানে কালার পরিবর্তন করার অপশন, তোমাকে লিখতে হবে কালার পরিবর্তন হবে। তো একটা তোমাকে কি লিখতে হবে? এটা তোমার এখানে দেওয়া আছে। তাহলে মনে করো কালার ইকুয়াল টু তুমি কি লিখলা? রেড লিখলাম, বা কালার ইকুয়াল টু ফন্ট কালার ইকুয়াল টু কি লিখলা? গ্রিন লিখলা, লিখতে পারো। এবার তাহলে এটা গেল। এরপর হচ্ছে কি, এবার তোমার কালার কোড আসতে পারে, পরীক্ষায় তোমাকে আসতে পারে কালার কোড ব্যবহার করে। মনে করো তোমাকে বলা হলো কালার কোড ব্যবহার করে একটা লেখা, মনে করো আইসিটি লেখাটির রং সবুজ করার জন্য কি লিখো? গ্রিন, মানে সবুজ করার জন্য এচটিএমএল ট্যাগ লিখো। তো যদি নর্মালি বলে আইসিটি কালারটি রং সবুজ করার জন্য, তাহলে তুমি কি লিখবা? ফন্ট কালার ইকুয়াল টু তুমি কি লিখবা? গ্রিন। দেন তোমার এখানে কি লিখলে হয়ে যাবে? আইসিটি কি দিয়ে শেষ করে দিব? ফন্ট দিয়ে শেষ। এবার যদি বলা হয় কালার কোড ব্যবহার করে আইসিটি লেখাটি রং সবুজ করার জন্য এচটিএমএল ট্যাগ, তাহলে তোমাকে গ্রিন কালারের কোডটা জানতে হবে। তো এগুলোর জন্য তোমার কালার কোডটা জানতে হবে। তো কালার কোড গুলো তোমরা যারা জানাতে ভালো, না জানলে এখান থেকে দেখে নিবা। আর কালার কোড নির্ণয় করা হয় কোন পদ্ধতিতে? RGB পদ্ধতিতে। কোন পদ্ধতি? RGB। RGB এর ফুল ফর্ম হচ্ছে কি? রেড গ্রিন ব্লু। রেড গ্রিন ব্লু, রেড গ্রিন ব্লু, রেড গ্রিন হয়ে যায় RGB পদ্ধতিতে। ঠিক আছে। আচ্ছা, তাহলে এবার এখানে দেখো, আমরা কালার কোডের এই যে কোডগুলো এখানে দিয়েছি, তোমরা এখান থেকে এগুলো স্ক্রিনশট দিয়ে রাখো। পরীক্ষা এমসিকিউ তো আসতে পারে যে সবুজ রঙের কালার কোড কোনটা। এই যে দেখো, সবুজ রঙের কালার কোড 00FF00, এটা মনে রাখতে হবে। আর ডেসিমাল কালার কোড হচ্ছে কত? এটা। ঠিক আছে। এরপর হচ্ছে এগুলো কিভাবে আসছে, এগুলো তো এক্সপ্লেন আছে, আমাদের তো এখন তো এরকম এক্সপ্লেন করার মতো কি নেই, সময় নেই। ঠিক আছে। এটা তোমরা এই যে নীল রঙের কি, আকাশি কমলা রঙের কি, সাদা রঙের কি, কালো রঙের কি, তাহলে এই কালার কোড গুলা, এগুলো না, তোমাদের শুধুমাত্র এই কালার কোড গুলা জেনে রাখলেই হবে। ঠিক আছে। এই কালার কোড গুলা তোমরা মনে রাখবা, কোন কালারের কি কোড। এটা এমসিকিউর জন্য, আবার সিকিউর জন্য তোমার খুবই বেশি ইম্পর্টেন্ট। ক্লিয়ার? তাহলে এগুলো দেখবা, দেখবা যাচ্ছে তুমি এমসিকিউ গুলো ইজিলি সলভ করতে পারবে। এরপরে দেখো ফন্ট সাইজ। সাইজ আচ্ছা, তোমাকে যদি বলা হয় কম্পিউটারে নর্মাল ফন্ট সাইজ কত, মনে রাখবা হচ্ছে কত? 12। আর কম্পিউটারে যারা টাইপ করে তারা দেখবে হচ্ছে কি ফন্ট সাইজ এক বাড়ালে 12 এর পর কত হয়ে যায়? 14। এক সাইজ বৃদ্ধি করা মানে 2 করে বৃদ্ধি করা। তাহলে যদি বলা হয় 3 সাইজ বৃদ্ধি করলে সাইজটা কত হবে? তাহলে নর্মাল ফন্ট হচ্ছে কত? 12। আর 3 সাইজ যদি তোমাকে বৃদ্ধি করতে বলে, তার মানে এক সাইজ মানে 2 করে, 3 সাইজ মানে কত? 6। তাহলে 12 হচ্ছে কত? 18। তাহলে 3 সাইজ বৃদ্ধি করলে তখন এই সাইজটা কত হয়ে যাবে? 18 হয়ে যাবে। কত হয়ে যাবে? 18। আচ্ছা, রিফাতুর রহমান বলছে টিয়ার ট্যাগের অ্যালায়েন্স, এই ট্যাগের মানে কি এটা? আচ্ছা, টিয়ার ট্যাগে আমরা কিন্তু এখনই যাইনি, আমরা টিয়ার ট্যাগে কিন্তু আসবো। ট্যাবলে গেলে টিয়ার মানে হচ্ছে কি? রো। তো আমরা যখন ট্যাবলে যাব তখনই তোমার এটার আনসারটা দিব। ঠিক আছে। তো একটু থাকো, লাইভে সংযুক্ত থাকো, তাহলে এটা পেয়ে যাবে, আনসারটা পেয়ে যাবে। আচ্ছা, এরপরে যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে কি? লিস্ট। তাহলে লিস্ট কয়টা আছে? 4টা। অর্ডার, আনঅর্ডার, নেস্টেড লিস্ট, ডেফিনিশন। তো অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট তোমরা এটা সবাই করতে পারো। হ্যাঁ, আমি ওগুলাতে দেখো অনেক, আমি তারপরে একটু তোমাদেরকে একটু ক্লিয়ার করে দিচ্ছি। আচ্ছা, আমরা এখানেই দেখাচ্ছি। মনে করো, হ্যাঁ, 1
2 3 মনে করো এখানে কি আছে, আইসিটি, এরপরে বাংলা, এরপরে কি দেওয়া আছে, ইংলিশ দেওয়া আছে। তাহলে এটা তোমার কি লিখতে হবে, এটা হচ্ছে সিরিয়াল থাকে অর্ডার লিস্ট ওএল টাইপ ইকুয়াল টু, তোমরা কি লিখবা 1 দিয়ে শুরু করবে, বা ওএল লিখলে হয়ে যাবে, কারণ কম্পিউটার ডিফল্ট টাইপ হচ্ছে কত 1 2 3। তাই অর্ডার লিস্ট এ বি সি দিয়ে হতে পারে, স্মল লেটার এ বি সি হতে পারে, ঠিক আছে, বা রোমান সংখ্যা 1 2 3 হতে পারে। তাহলে যেটা দিয়ে স্টার্ট হবে সেটা এখানে লিখবা। এবার তোমার যদি এখানে বাংলা ইংলিশ আইসিটি গুলো যদি কি থাকে, মনে করো 5 6 7, তাহলে তুমি এখানে ওএল টাইপ ইকুয়াল টু 1 স্টার্ট ইকুয়াল টু 5 লিখতে পারো, বা ওএল স্টার্ট ইকুয়াল কত লিখতে পারো, 5 লিখে দিতে পারো। এটা লিখলেও কিন্তু তোমার হয়ে যাবে, ক্লিয়ার? এটা লিখলেও কিন্তু তোমার হয়ে যাবে। এবার যদি তোমার কি আসে, এটা দেখো, যদি এখানে ই এফ জি আসে, তাহলে সেক্ষেত্রে ওএল লিখবা। সেক্ষেত্রে কি লিখবে দেখো, ওএল টাইপ ইকুয়াল টু লিখবো হচ্ছে কত, এ, স্মল লেটার এ। আর এখানে তোমাকে লিখতে হবে স্টার্ট ইকুয়াল, তাহলে এইটা কত নাম্বার লেটার, 5 নাম্বার লেটার, তাহলে এখানে লিখবা 5। তাহলে এখানে স্টার্ট ইকুয়াল টু কিন্তু কি লিখবে না, ই লিখবে না, স্টার্ট ইকুয়াল টু কত লিখবে, 5, যত নাম্বার লেটার তত নাম্বার। বা হচ্ছে রোমান সংখ্যার মনে করো একটা, এটা কত দেওয়া আছে, 4 5 মনে করো 6 দেওয়া আছে, তাহলে ওএল টাইপ ইকুয়াল টু হচ্ছে কত, রোমান সংখ্যা কি লিখবা, এটা লিখবা 1। স্টার্ট ইকুয়াল টু তখন কত লিখবে, এখানে স্টার্ট ইকুয়াল টু তুমি লিখবা হচ্ছে তখন কত কত 4, ক্লিয়ার? আচ্ছা, তাহলে এটা গেল ওয়েল। এবার এটা যদি এরকম থাকে, মনে করো একটা ই, একটা জে, মনে করো একটা জি, একটা মনে করো হচ্ছে কি এম, হ্যাঁ মনে করো এম আছে, তাহলে এখানে কোনো সিরিয়াল নেই, তারপরে কিন্তু এটা কি অর্ডার লিস্ট। তাহলে এই ক্ষেত্রে এটা আমরা অনেক করতে পারি না। এক্ষেত্রে কিভাবে লিখবা দেখো, শুধুমাত্র কি লিখবা, ওয়েল লিখার পরে প্রথম ভ্যালু হচ্ছে কি আইসিটি, তাহলে কি লিখবা এলআই। তাহলে প্রত্যেকটা মান কিন্তু আলাদা আলাদা, তাহলে কি এখানে কি লিখবা এলআই ভ্যালু ইকুয়াল টু লিখবা হচ্ছে কত, ই, তারপর কি লিখবা আইসিটি, তারপর কি দিয়ে শেষ, এলআই দিয়ে শেষ। আবার কি লিখবা এলআই, এরপর ভ্যালু ইকুয়াল লিখবা হচ্ছে কত, জি, জি। তাহলে আবার কি এবার কি আছে, মনে করা হচ্ছে কি বাংলা, এলআই দিয়ে শেষ। আবার কি এলআই ভ্যালু ইকুয়াল হচ্ছে কি এম, দেন ইংলিশ, এলআই দিয়ে শেষ, এবার ওয়েল দিয়ে শেষ, এটা লিখবে। তাহলে কখনো যদি মান যদি ভিন্ন ভিন্ন দেওয়া থাকে, এখানে মনে করো এটা 4 দেওয়া থাকতে পারে, এটা এ থাকতে পারে, এটা মনে করো হচ্ছে কি রোমান সংখ্যা 5 দেওয়া থাকতে, তাহলে এরকম যদি ভিন্ন থাকে তখন অবশ্যই তোমরা ভ্যালুটি ইউজ করবা, ক্লিয়ার? এটা অর্ডার লিস্ট গেল। এবার আনঅর্ডার লিস্ট, তো আনঅর্ডার লিস্টের মধ্যে আমাদের কয়টা আছে, আমরা জানি হচ্ছে কয়টা, 3টা। যদি এভাবে থাকে তাহলে সেগুলো হচ্ছে কি ডিস্ক, আর যদি এভাবে থাকে সেগুলো হচ্ছে কি সার্কেল, আর যদি এভাবে থাকে সেগুলো হচ্ছে কি স্কয়ার, 3টা। তাহলে এবার ডিস্ক হচ্ছে ডিফল্ট টাইপ। তাহলে এবার তোমার যদি পরীক্ষায় মনে করো এটা আসে, এটা সার্কেল আছে, এটা এভাবে আছে, আইসি এটা ডিস্ক দিয়ে আছে, এটা সার্কেল দিয়ে, এটা কি দিয়ে তোমার স্কয়ার দিয়ে আছে, তাহলে সেক্ষেত্রে তুমি কি লিখবে দেখো, সেক্ষেত্রে এগুলো কিন্তু আর ভ্যালু না, তাহলে সেক্ষেত্রে তুমি এটা কি লিস্ট, আনঅর্ডার লিস্ট। এখানে শুরু করবো হচ্ছে ইউএল দিয়ে, এরপর প্রথম ভ্যালুটার মানটা হচ্ছে কি ডিস্ক, তাহলে কি লিখবা এলআই টাইপ ইকুয়াল টু লিখবা হচ্ছে কি ডিস্ক, এরপরটা সার্কেল, তাহলে লিখবা হচ্ছে কি এলআই টাইপ ইকুয়াল কি লিখবা সার্কেল, এরপরটা লিখবা হচ্ছে কি এলআই টাইপ ইকুয়াল কি লিখবা স্কয়ার, ঠিক আছে? এরপর বাকি শেষ। তাহলে আনঅর্ডার লিস্টের ক্ষেত্রে মানে এলআই টাইপ চেঞ্জ হয়ে যাচ্ছে, আর অর্ডার লিস্টের ক্ষেত্রে কি লিখবা ভ্যালু, ঠিক আছে? আচ্ছা, এবার অর্ডার লিস্ট এবং আনঅর্ডার লিস্ট দুইটা মিলে একটা লিস্টের মধ্যে যদি আরেকটা লিস্ট কি করে প্রবেশ করে, তখন এটাকেই বলা হচ্ছে কি নেস্টেড লিস্ট। মনে করো 1 দিয়ে কি আছে, 1 দিয়ে কি আছে বাংলা, 2 দিয়ে কি আছে ইংলিশ, এরপর মনে করো এখানে কি দেওয়া আছে আইসিটি, এরপর এখানে মনে করো কি দেওয়া আছে ইকোনমিক্স, হ্যাঁ। এরপর এখানে মনে করা হচ্ছে কি আবার 3 দিয়ে দেওয়া আছে হচ্ছে কি 3 দিয়ে কি দেওয়া আছে ফিজিক্স, কিও দেওয়া আছে। তাহলে শুরু হচ্ছে অর্ডার লিস্ট, অর্ডার লিস্টের মধ্যে আনঅর্ডার লিস্ট প্রবেশ করছে। তো এটার জন্য তোমরা কি লিখবা, ওই যে HTML বডিতে শুরু করবা, তারপর প্রথমে কি লিখবা ওএল টাইপ, বা ওএল দিয়ে শুরু করতে, ওএল টাইপ ইকুয়াল টু কত 1, দেন আমাদেরকে লিখতে হবে এলআই, প্রথমে কি আছে বাংলা, এলআই দিয়ে শেষ। এরপর দেখো এলআই ইংলিশ। এবার এই দেখো স্পেস রেখে যখন এইভাবে লিখা হবে তখনই মনে করতে হবে এগুলো হচ্ছে এর আগেরটার অংশ,
তার মানে আইসিটি এবং ইকোনমিক্স হচ্ছে কার অংশ? ইংলিশের অংশ। তো এই জন্য ইংলিশের এলাই আমরা শুরু করেছি, কিন্তু কি করা যাবে না, শেষ করা যাবে না, কারণ এই ইংলিশের মধ্যে আইসিটি এবং কি প্রবেশ করছে? ইকোনমিক্স প্রবেশ করছে। তো এই জন্য হচ্ছে এখানে আবার শুরু করবো, সেটা কি লিস্ট ডিস্ক আছে না, আমার লিস্ট, তাহলে ইউএল টাইপ ইকুয়াল কি লিখতে হবে? ডিস্ক। এরপর আমরা কি লিখবো? এলাই। এলাই দিয়ে প্রথমে কি আছে? আইসিটি, এলাই দিয়ে শেষ। তারপরে দেখো এলাই, তারপর কি আছে? ইকোনমিক্স। তো এবার দেখো এদিকে যদি আর কিছু থাকতো তাহলে সেক্ষেত্রেও আমরা কিন্তু ইকোনমিক্সের এলাই শেষ করতে পারতাম না, কারণ এই এরকম পাশাপাশি থাকা মানে হচ্ছে একটা আরেকটার অংশ। তো সেক্ষেত্রে এলাই কি করা যাবে? শেষ করা যাবে না। তাহলে এবার আমরা এখানে এলাই দিয়ে শেষ করে দিতে পারবো। তাহলে এটা কেন লিস্ট ছিল? আনঅর্ডার লিস্ট। তাহলে ইউএল দিয়ে শুরু করছিলাম, ইউএল দিয়ে শেষ। এবার এই আইসিটি এবং ইকোনমিক্স কার অংশ ছিল? এই আনঅর্ডার লিস্টে ছিল ইংলিশ অংশ। তো ইংলিশের এই এলাই দিয়ে শুরু করছি না, এই এলাই দিয়ে হচ্ছে কি তোমার শেষ। এবার আরেকটা উপাদান বাকি আছে, এখানে হচ্ছে কি? ফিজিক্স। তাহলে এখানে কি লিখবা? এলাই ফিজিক্স, এলাই দিয়ে শেষ। দেন এই যে অর্ডার লিস্ট শুরু করছিলাম, অর্ডার লিস্ট ওয়েল দিয়ে শেষ। এরপরে বডি এসটিএমএল দিয়ে শেষ। এটা হচ্ছে কি আনঅর্ডার লিস্ট। ক্লিয়ার? আচ্ছা, এরপর আরেকটা লিস্ট আছে ডেফিনেশন লিস্ট, এগুলো তোমরা জানো, তোমরা এগুলো করে নিবা। আচ্ছা, এরপরে দেখো HTML টেবিল। তো টেবিলের মধ্যে যে একটু আগে বলছো স্যার টিআর অ্যালাইন ইকুয়াল টু সেন্টার, এই জিনিসটা, এই ট্যাগের মানেটা কি? তাহলে দেখো সেই ট্যাগের মানেটা হচ্ছে একটু দেখাচ্ছি আমরা, মানেটা খেয়াল করবা। মনে করো এই একটা টেবল, টেবলের মধ্যে তাহলে দেখো এ বি সি ডি ই এফ জি হ্যাঁ এইচ আই জে, এটা আমার দেওয়া আছে। তো এবার এখানে আমাদের টেবলের ট্যাগ লিখতে হয় কি বেসিসে? রো বেসিসে। তাহলে এই টেবল ট্যাগ কিন্তু তোমরা সবাই কম বেশি জানো, আমি অত বেশি এক্সপ্লেন করতেছি না। তো কলাম স্প্যান, রো স্প্যান এগুলো তোমরা জানো। তাহলে দেখো এখানে রো কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা রো। কলাম কয়টা? 1 2 3। এই দুইটা রো গিয়ে এখানে কয়টা হয়েছে? একটা। এবার প্রথম রোতে এ এবং কি আছে? বি আছে। প্রথম রোতে কি আছে? এবং কি আছে? বি আছে। দুইটাই কোথায় আছে? মাঝখানে না? তো আমাদের মাঝখানে থাকলে কি লিখতে হয়? এলাইন ইকুয়াল কি লিখতে হয়? সেন্টার লিখতে হয়। এলাইন ইকুয়াল টু কি? সেন্টার লিখতে হয়। তো এবার আমরা দেখো আমাদের ফার্স্টে শুরু করতে হয় কি দিয়ে? HTML বডি, তারপর কি? টেবল বর্ডার ইকুয়াল 1। এটা আমরা লিখার পরে আমাদের টেবলের ট্যাগ লিখতে কি বেসিসে? রো বেসিসে। মানে প্রত্যেকটা রো এর কাজ আলাদা শুরু করতে হবে এবং আলাদাভাবে তোমাকে কি করতে হবে? শেষ করতে হবে। তো প্রথম রো এর কাজ আগে শুরু করবো কি দিয়ে? টিআর দিয়ে। এবার প্রথম রোতে কি আছে? এ আছে, বি আছে। তাহলে এই যে এগুলো হচ্ছে টেবল ডেটা টিডি। তাহলে এটা কোথায় আছে? প্রথমে দেখো এই দুইটা কলাম গিয়ে এতে কয়টা হয়ে গেছে? একটা। তো এখানে কলামটা কাটা গেছে না? তো কলাম কাটা গেল হচ্ছে কি? কল স্পান ইকুয়াল কত? 2। আর রো কাটা গেলে বলা হচ্ছে কি? রো স্পান। তাহলে কলাম কাটা গেলে কি? কল স্পান। রো কাটা গেলে হচ্ছে কি? রো স্পান। ঠিক আছে? তো কলাম স্পান কয়টা কলাম মিলে? একটা হয়েছে, দুইটা। তাহলে যেন কল স্পান কত? 2। আর এটা কোথায় আছে? মাঝখানে। তো মাঝখানের দিকটা কোথায় আছে? মাঝখানে। তাহলে যেন আমাকে কি লিখতে হবে? অ্যালাইন, অ্যালাইন, অ্যালাইন ইকুয়াল হচ্ছে কি? সেন্টার। এরপর আমরা কি লিখবো? এ টিডি দিয়ে শেষ। আবার টিডি। এই বিটা কোথায় আছে? মাঝখানে। তাহলে এখানে কি হবে? অ্যালাইন ইকুয়াল হচ্ছে কি? আবার কি? সেন্টার। এরপরে বি আবার কি দিয়ে শেষ? টিডি দিয়ে শেষ। দেন টিআর দিয়ে শেষ। তো এবার মনে করো এখানে দুটোটাই মাঝখানে ছিল, তো দুটোটার জন্য আমরা অ্যালাইন সেন্টার দুইবার লিখলাম না? এই দুইবার না লিখে চাইলে আমরা একবারে কাজটা শেষ করে দিতে পারি। সেটা হচ্ছে কি? যে টিআর অ্যালাইন, যেটা একজন যে কোয়েশ্চেন করছে সেটা হচ্ছে দেখো এই টিআর এর মধ্যে যদি আমরা অ্যালাইন ইকুয়াল টু সেন্টার লিখি তখন কিন্তু আর আলাদা আলাদা করে লিখতে পারলাম। তার মানে তখন বুঝে নিবে এই রো এর মধ্যে যা ডেটা আছে সবগুলা ডেটাই হচ্ছে কোথায়? মাঝখানে। এটা কম্পিউটার বুঝে নিবে। আশা করি বুঝতে পেরেছো এটা টিআর অ্যালাইন ইকুয়াল টু। বুঝতে পেরেছো এবার তুমি টিআর অ্যালাইন সেন্টার মানেটা কি বুঝতে পেরেছো? তার মানে ওই রোবের সবগুলো, যেমন এখানে সি ডি তিনটা মাঝখানে আছে, তাহলে অ্যালাইন সেন্টার তিনবার লিখতে হবে না। তুমি টিআর মধ্যে অ্যালাইন ইকুয়াল টু সেন্টার লিখে দাও, তাহলে এখানে আর সেন্টার কোথাও লিখতে হবে না। তার মানে তখন তোমার কম্পিউটার বুঝবে হচ্ছে ওই রোবের সবগুলা কোথায়? মাঝখানে আছে। কিন্তু এই যে অ্যাপটা মাঝখানে,
জিটা বাম পাশে, এক্সটা বাম পাশে, তাহলে এক্ষেত্রে ln ইকুয়াল টু টিআর লেখা যাবে না, এক্ষেত্রে প্রত্যেকটা আলাদা আলাদা করে লিখতে হবে। ক্লিয়ার? বুঝতে পেরেছো আশা করি। তাহলে কলাম স্প্যান, রো স্প্যান এগুলো তোমরা সবাই জানো। তাহলে দেখো এই যে এখানে দুইটা রো হচ্ছে, দুইটা রো মিলে এখানে একটা হচ্ছে, তাহলে এইস এর মধ্যে কি হবে? রো স্প্যান হবে। তো এগুলো তোমরা সবাই কলাম স্প্যান, রো স্প্যানের ব্যাপারগুলো তোমরা সবাই জানো, এগুলোর জন্য তোমরা টেবিল প্র্যাকটিস করবা, ঠিক আছে? ওকে, আচ্ছা, এবার এই চতুর্থ অধ্যায়ে যেটা আছে সেটা হচ্ছে কি লাস্ট যেটা ফিনিশিং আছে সেটা হচ্ছে কি ওয়েবসাইট পাবলিশিং। এটা হচ্ছে কিসের জন্য? সিকিউর জন্য খুব বেশি ইম্পর্টেন্ট ওয়েবসাইট পাবলিশিংটা। এটা সিকিউতে আসে, সিকিউতে ওয়েবসাইট পাবলিশিং আসে। এই যে ওয়েবসাইট পাবলিশিং আছে যে বা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে এই প্রতিষ্ঠানের ওয়েবসাইটটি দেখার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ। তাহলে একটা ওয়েবসাইট পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যদি কেউ দেখতে চায় সেক্ষেত্রে এটাকে কি করতে হবে? ইন্টারনেটে পাবলিশ করতে হবে। আর ইন্টারনেটে পাবলিশ করার জন্য কি কি করতে হবে? ইন্টারনেটে পাবলিশ করার জন্য কয়টা ধাপ আছে দেখো, একটু দেখো। পাবলিশিং এর ধাপ হচ্ছে কয়টা? 4টা। প্রথমে হচ্ছে কি তুমি যে ওয়েবসাইটটা ইন্টারনেটে পাবলিশ করতে যাচ্ছ সেই ওয়েবসাইটটা একটা কি দিতে হবে? নাম। আর প্রত্যেকটা ওয়েবসাইটের যেই নামটা থাকে সেটাকে কি বলা হচ্ছে? ডোমেইন নেম। সেটাকে কি? ডোমেইন নেম। এবং নামটা দিলে হবে না, সেই নামটা তোমাকে কি করতে হবে? রেজিস্ট্রেশন করতে হবে। কারণ তুমি যদি রেজিস্ট্রেশন না করো, এই নামের হয়তো কেউ কি করতে পারে? একটা ওয়েবসাইট খুলতে পারে, তাহলে সেক্ষেত্রে তুমি তার এগেনস্টে কিছু করতে পারবে না। এই জন্য তোমাকে রেজিস্ট্রেশন করতে হবে। এই জন্য দেখবো হচ্ছে ফুলকলি, সিজল, বনফুল এগুলোর নামের উপরে কিন্তু এরকম একটা লেখা থাকে, তার মানে এগুলো রেজিস্টার্ড। তাহলে তুমি চাইলে একটা ফুলকলি বা বনফুল এরকম খুলতে পারবে না, পারমিশন নিতে হবে। পারমিশন ছাড়া যদি খুলো তাহলে তোমার কেস কাভার, ঠিক আছে? কিন্তু অন্য যে নামগুলো তোমার কি হয়নি, রেজিস্টার্ড হয়নি, তুমি চাইলে ওই নাম একটা খুলতে পারবে। কেন? তোমার নাম কিছুই করতে পারবে না, কিছুই করতে পারবে না, কারণ ও রেজিস্ট্রেশন করেনি, ঠিক আছে? তো এই জন্য হচ্ছে কি প্রথমে ডোমেইন নাম দিব, ডোমেইন নেমটা কি করতে? রেজিস্ট্রেশন। প্রথমে 1 নাম্বার হচ্ছে কি ডোমেইন নেম রেজিস্ট্রেশন, এটার ব্যাখ্যা সেটা দিব। এরপর তুমি যে একটা ওয়েবসাইট পাবলিশ করবা, একটা ওয়েবসাইটের মধ্যে অনেকগুলো কি থাকবে? ওয়েব পেজ থাকবে না? এবার তোমাকে সাজাতে হবে কোন ওয়েব পেজের পরে কোন ওয়েব পেজ থাকবে, সেগুলো তোমাকে সাজাতে হবে। তো এটাকে বলা হচ্ছে কি ওয়েব পেজ ডিজাইন। ওয়েব পেজ কি? ডিজাইন। আচ্ছা, ওয়েব পেজ এবার তুমি কি করলা? ডিজাইন করলা। তাহলে ডিজাইন করার পরে দেখো 3 নাম্বার হচ্ছে কি ওয়েব সার্ভারে পেজ হোস্টিং। তার মানে ধরো তুমি একটা দোকান দিছো, দোকানের প্রথমে একটা নাম দিতে হবে। 2 নাম্বার হচ্ছে কি ওয়েব পেজ ডিজাইন, মানে দোকানটা সাজাতে হবে, ডেকোরেশন করতে হবে। করার পরে এবার তোমার দোকানের মধ্যে কি নিয়ে আসতে হবে? মালামাল নিয়ে আসতে হবে। কি নিয়ে আসতে হবে? মালামাল তোমাকে নিয়ে আসতে হবে। তাহলে তোমাকে কি করতে হবে? ওয়েব সার্ভার পেজে। তার মানে ইন্টারনেটের মধ্যে ওয়েবসাইট সবসময় কোথায় থাকে? ওয়েব সার্ভারে। তো এবার তোমার ওয়েবসাইটটাকে তোমাকে কোথায় রাখতে হবে? ওয়েব সার্ভারের মধ্যে রাখতে হবে। এই জন্য এটাকে বলা হচ্ছে ওয়েব সার্ভারে পেজ হোস্টিং। তার দোকানে মালামাল নিয়ে আসতো, এবার মালামাল কি সবগুলো কি এক জায়গার মধ্যে রাখবা? না, তোমাকে এগুলো সাজাতে হবে। কারণ কাস্টমার কখন একটা মালামাল লাগে, একটা জিনিস যদি ক্রয় করতে আসে, একটা প্রোডাক্ট নিতে আসে, সেই প্রোডাক্টটা যাতে তুমি খুব সহজে খুব তাড়াতাড়ি যাতে তাকে দিতে পারো, সার্ভ করতে পারো, সেজন্য তোমাকে এগুলো সাজাতে হবে একটা নির্দিষ্ট। যেমন ধরো ওষুধের দোকানের মধ্যে তোমরা খেয়াল করবা হাজার রকমের কিন্তু কি আছে? ওষুধ আছে। তুমি একটা ওষুধের নাম বলছো, এ কিন্তু এদিক সেদিক থাকায় না, এখানে থাকায় কিন্তু ওষুধটা বের করে দেয়। আর একটা ওষুধের নাম বলো, ওদিক থেকে থাকায় বের করে দেয়। এবং প্রশ্ন হচ্ছে কোন ওষুধ কোথায় গিয়ে আছে সে কেমনে জানে? তারাও কি করে? ধর গ্যাসের ওষুধ সবগুলো এক জায়গায় রাখে, এরপর হচ্ছে ব্যথার ওষুধ সবগুলো এক জায়গায় রাখে। তার মানে হচ্ছে তখন তারা ওই রুলস ফলো করে ওখান থেকে বের করে। আবার অনেক সময় কি করে তোমার এই যে নামের অক্ষর ফার্স্ট অক্ষর, ওই ফার্স্ট অক্ষরের গুলো হচ্ছে মনে করে এ নামের যত আছে সবগুলো এক জায়গায় রাখে, বি নামের সবগুলো এক জায়গায় রাখে। তোমার তুমি ওষুধের নাম যেটা বলছো ওটা সব যেখানে আছে ওখান থেকে বের করে দেয়। তো এটাকে বলা হচ্ছে কি মানে সহজে কি করতেছে? খুঁজে বের করতেছে। তো এবার ইন্টারনেটের মধ্যে কি আছে? তোমার ওয়েবসাইটের মধ্যে এরকম হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি কি আছে? ওয়েবসাইট আছে। এই লক্ষ লক্ষ কোটি কোটি ওয়েবসাইটের মধ্য থেকে তোমার ওয়েবসাইটটা মানুষকে সহজে খুঁজে কে বের করে দিবে? সার্চ ইঞ্জিন। কে খুঁজে বের করে দেবে? সার্চ ইঞ্জিন। এবার তোমার ওয়েবসাইটটাকে তোমাকে কি করতে হবে? সার্চ ইঞ্জিনের সাথে সংযুক্ত করতে হবে। এই জন্য বলা হচ্ছে সার্চ ইঞ্জিনের সাথে ওয়েবসাইট কি করো? সংযুক্ত করো। তারপর সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন কাকে বলে সেটা এখানে দিয়ে দিলাম। এই 4টা ফলো করলে আমার ওয়েবসাইট ইন্টারনেটে পাবলিশ হয়ে যাবে। তাহলে চতুর্থ অধ্যায়ে ট্যাগের বাইরে যে 3টা জিনিস খুব বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কি এক ওয়েবসাইটের প্রকারভেদ, ওয়েবসাইটের কাঠামো, ওয়েবসাইট পাবলিশিং। এই 3টা জিনিস ভালো মতো জ্বালাফালা করে ফেলবা। আর ট্যাগ তো আছে, তাহলে দেখবে যে হচ্ছে এখান থেকে প্রশ্নটা কোনো অবস্থাতেই মিস হবে না, ঠিক আছে? তো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো আমাদের আজকের এই 2টা অধ্যায়ের ক্লাস, ঠিক আছে? 2টা অধ্যায়ের ক্লাস। তো তোমাদের কেমন লেগেছে তোমরা কমেন্টে সবাই জানাতে পারো। তো ঠিক আছে, আমরা আগামীকালকে কিন্তু একটু আর্লি আসার চেষ্টা করবো। আগামীকালকে আমরা 5ম এবং 6ষ্ঠ অধ্যায় ক্লাস নিয়ে আসবো। তো ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। দেখা হবে তোমাদের সাথে আগামীকালকে ক্লাসে।